এর চ্যাপ্টার 10 সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স। এই চ্যাপ্টারের লেকচার 1 যে টপিক থাকবে সেটা নিয়ে আমরা ডিসকাস করতে যাচ্ছি ইনশাআল্লাহ। শুরুতে আমরা চ্যাপ্টার 10 এর টপিকগুলো যদি একসাথে দেখি তাহলে দেখা যায় যে প্রথম দিকের টপিকগুলো দ্যাট মিন্স কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টরের এক্সাম্পল এবং পিএন জাংশন ডায়োড। এই দুটো টপিক থেকে ম্যাক্সিমাম কোশ্চেন ছিল প্রিভিয়াস ইয়ারে। আর শেষের দিকে ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমস, এই চ্যাপ্টারে ট্রানজিস্টর রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমস আছে যেগুলো কম্পারেটিভলি ইজি, যেগুলো মেডিকেল স্ট্যান্ডার্ড। তো আমাদের এই লেকচার টপিক দ্যাট মিন্স লেকচার 1 এর যে টপিক সেটা হচ্ছে কন্ডাক্টর, ইনসুলেটর এন্ড সেমিকন্ডাক্টরের এক্সাম্পল মেইনলি এখানে এবং সেমিকন্ডাক্টর টাইপস, এক্সট্রিনসিক এন্ড ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর নিয়ে বিভিন্ন রকমের কোশ্চেন পাবো ইনশাআল্লাহ। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখি এই টপিক থেকে রিসেন্ট ইয়ারেও কিন্তু কোশ্চেন ছিল। আমাদের ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পিওর সেমিকন্ডাক্টর? এর মধ্যে পিওর সেমিকন্ডাক্টর কোনটা? সো এখানে যেটা নোট করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজড হয় সিলিকন এজ এ সেমিকন্ডাক্টর, সবচেয়ে বেশি ইউজড হয় সিলিকন বিকজ দিস ইজ চিপ, এটা একটা রিজন। এটা ছাড়াও সেমিকন্ডাক্টর কি আছে সিলিকন এর পাশে আমরা লিখে রাখতে পারি জার্মেনিয়াম, সেলেনিয়াম, সিলিকন, জার্মেনিয়াম, সেলেনিয়াম, ক্যাডমিয়াম সালফাইড, ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইড। এই এক্সাম্পলগুলো মনে রাখতে হবে, এগুলো হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর এক্সাম্পল হিসেবে মনে রাখতে পারো। আচ্ছা, আর এটা ছাড়াও আমরা সেমিকন্ডাক্টর নিয়ে ডিসকাস করব, এটা হচ্ছে পি টাইপ এন্ড এন টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ এন্ড এন টাইপ। পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর হলো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তাহলে ওভারঅল এক্সাম্পলগুলো আমি একসাথে লিখে রাখলাম এই কোশ্চেনে, তোমরা তোমাদের কোশ্চেন ব্যাংকে এই কোশ্চেন একসাথে লিখে রাখো। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কিন্তু সেমিকন্ডাক্টর না, অ্যালুমিনিয়াম হচ্ছে কন্ডাক্টর। যদি অ্যালুমিনিয়াম না কিছু কমন এক্সাম্পল যদি আমি লিখি, কিছু কমন এক্সাম্পল আমরা তাহলে লিখে রাখতে পারি অ্যালুমিনিয়াম, তারপর কপার, আয়রন, গোল্ড, গোল্ড এন্ড আরেকটা খুব কমন এক্সাম্পল সেটা হচ্ছে সিলভার। আচ্ছা, এই সিলভার সম্পর্কে একটু বাড়তি কথা লিখে রাখতে পারো চাইলে। অ্যালুমিনিয়াম, কপার, আয়রন, গোল্ড, সিলভার এরা সবাই কন্ডাক্টর, ওকে? বাট এদের মধ্যে বেশি কন্ডাক্টিভিটি বা যেটা বলা হয় মোস্ট কন্ডাক্টিভ মেটাল সেটা হচ্ছে সিলভার। এই সিলভারের এক্সাম্পলটা পাশে, সিলভারের পাশে একটু লিখে রাখতে পারি আমরা। দ্য মোস্ট কন্ডাক্টিভ, মোস্ট কন্ডাক্টিভ মেটাল, মোস্ট কন্ডাক্টিভ মেটাল সিলভার, ওকে? আচ্ছা, এন্ড দেন গ্লাস, সিরামিক এরা হচ্ছে ইনসুলেটর। গ্লাস, সিরামিক, তারপর মাইকা এগুলো হচ্ছে ইনসুলেটর। আমাদের কোশ্চেনের আনসার কি? সিলিকন, সিলিকন। সো এক্সাম্পলগুলো লিখে রাখলে দেখবা এই এক্সাম্পলগুলো থেকে সামনে অনেকগুলো কোশ্চেন আনসার করতে পারতেছি। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ নট এ সেমিকন্ডাক্টর? তার মানে এখানে তিনটা সেমিকন্ডাক্টর আছে অপশনে, আরেকটা সেমিকন্ডাক্টর না। গ্যালিয়াম আর্সেনাইড, এই যেটা এই গ্যালিয়াম আর্সেনাইড এটা সেমিকন্ডাক্টর, জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর, সিলিকন সেমিকন্ডাক্টর, যে আর্জেন্টাম এটা সেমিকন্ডাক্টর না। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ অ্যান ইনসুলেটর? মানে ইনসুলেটর কোনটা? সিলিকন সেমিকন্ডাক্টর, অ্যালুমিনিয়াম, কপার এরা তো কন্ডাক্টর, গ্লাস হচ্ছে ইনসুলেটর। তো গ্লাসের রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স যেটাকে আমরা রো দিয়ে এক্সপ্রেস করি সেটা হচ্ছে about 10 to the power 16 ওহম মিটার, কোনো মধ্যে 10 to the power 12 ওহম মিটার, দুটোই কিন্তু অনেক বেশি। কাজে এর রেজিস্টিভিটি আর স্পেসিফিক রেজিস্ট্যান্স অনেক বেশি, যে গ্লাস ইনসুলেটর অফ কোর্স। তো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সেমিকন্ডাক্টর? এখানে তো নট, সিলিকন সেমিকন্ডাক্টর, জার্মেনিয়াম সিলিকন সেমিকন্ডাক্টর, সেলেনিয়াম সেমিকন্ডাক্টর, তাহলে কোনটা না? যে মাইকা। তো এই তিনটা एग्जांपल আমরা পাই বারবার, মাইকা, তাতে গ্লাস, তাতে সিরামিক। এই ইনসুলেটরের তিনটা एग्जांपल আমরা বারবার পাই, এই তিনটা কি? ইনসুলেটর, ইনসুলেটর। তো নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ডোপেন্ট? তো ডোপেন্ট কি? সো ডোপেন্ট নিয়ে কথা বলতে গিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর নিয়ে ডিসকাস করব। মনে করো সিলিকন, সিলিকন, সিলিকন এজ এ ক্রিস্টাল। সিলিকনের ক্রিস্টাল যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে একটা সিলিকন আরেকটা সিলিকনের সাথে ইলেকট্রন শেয়ার করে এরকম কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করে থাকে, এই হচ্ছে সিলিকন। তো এখানে যে সিলিকনের ক্রিস্টালটা দেখা যাচ্ছে এটা হচ্ছে 0 কেলভিন টেম্পারেচার, এট 0 কেলভিন, দ্যাট মিন্স -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। মানে অনেক বেশি কম টেম্পারেচারের সিলিকন ক্রিস্টাল। এরকম কিরকম? যেখানে প্রত্যেকটা বন্ড ইনটেক্ট, কোনো বন্ড ব্রেকডাউন নাই, তার মানে কোনো ফ্রি ইলেকট্রন নাই, কোনো ফ্রি হোল নাই। কোনো ফ্রি ইলেকট্রন যদি না থাকে আমি পাশে এরকম লিখে রাখতে পারি যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন Ne ইজ ইকুয়াল টু 0। কোনো ইলেকট্রন যদি ফ্রি না থাকে তাহলে ইলেকট্রন যে জায়গাটাতে ছিল সেটাকে আমরা বলি হচ্ছে হোল বা ইলেকট্রনের যে লেকিংস পজিটিভ চার্জ সেটাও নাই, তাহলে ফ্রি ইলেকট্রনের নাম্বার কত? 0। দ্য নাম্বার অফ হোল, যদি পি দিয়ে পজিটিভ চার্জ হোল মিন করা হচ্ছে, নাম্বার অফ হোল ইজ ইকুয়াল টু 0। সো এট 0 কেলভিন টেম্পারেচার, দ্যাট মিন্স এট -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার একটা সিলিকন ক্রিস্টাল কিসের মতো বিহেভ করবে? ইনসুলেটর। দিস ইজ ইনসুলেটর। ওয়াই? কারণ কোনো ফ্রি ইলেকট্রন নাই, কোনো হোল নাই, তাহলে এখানে তো কোনো ইলেকট্রিসিটি যাবে না। দ্যাট মিন্স এর রেজিস্ট্যান্স কিরকম হবে? রেজিস্ট্যান্স অফ ইনফিনিটি, রেজিস্ট্যান্স অফ ইনফিনিটি, রেজিস্ট্যান্স অফ ইনফিনিটি। দ্যাট মিন্স এর কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি হবে 0। দ্যাট মিন্স এটা ইনসুলেটরের মতো বিহেভ করবে, ইনসুলেটরের মতো বিহেভ করবে at 0 কেলভিন টেম্পারেচার, দ্যাট মিন্স -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। সো দিস ইজ ইনসুলেটর, ইনসুলেটরের মতো বিহেভ করবে, ইনসুলেটর, ইনসুলেটর, ওকে? এবার আমরা এর কন্ডাক্টিভিটি বাড়াতে পারি, এর কন্ডাক্টিভিটি বাড়াতে পারি। এর কন্ডাক্টিভিটি বাড়ানোর উপায় কি? টেম্পারেচার ইনক্রিজ করা। যদি টেম্পারেচার বাড়ানো হয়, টেম্পারেচার ইনক্রিজ করা হয়, টেম্পারেচার ইনক্রিজ করা মানে ভাইব্রেশন ইনক্রিজ করা, ভাইব্রেশন ইনক্রিজ করা। তো টেম্পারেচার ইনক্রিজ করলে ভাইব্রেশন যদি ইনক্রিজ করি আমি, তাহলে দেখা যাবে যে এর যে বন্ড, এই বন্ডগুলো ভাঙতে থাকবে। যেমন একটা বন্ডের মধ্যে কি আছে? দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন। সো একটা বন্ড যদি ব্রেকডাউন হয় তাহলে সেক্ষেত্রে আমি দুইটা ফ্রি ইলেকট্রন পাবো। টেম্পারেচার যদি আমি আরো ইনক্রিজ করি তাহলে আরো বেশি বন্ড ব্রেকডাউন পাবো, তখন আমি আরো বেশি ফ্রি ইলেকট্রন পাবো। সো টেম্পারেচার ইনক্রিজ করলাম, টেম্পারেচার ইনক্রিজ করে ফর এক্সাম্পল 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার নিয়ে আসলাম, দ্যাট মিন্স রুম টেম্পারেচার নিয়ে আসলাম। সো রুম টেম্পারেচার যখন নিয়ে আসবো তখন কিন্তু আমি দেখবো যে নাম্বার অফ ইলেকট্রন ইজ নট ইকুয়াল টু 0, 0 না, কিছু ফ্রি ইলেকট্রন পাওয়া যাচ্ছে, কিছু বন্ড ব্রেকডাউন হয়েছে, কিছু ইলেকট্রন ফ্রি হয়েছে। আর যে কয়টা ইলেকট্রন ফ্রি হবে সেই কয়টা হোল ক্রিয়েট হবে। কাজেই দ্য নাম্বার অফ হোল ইজ নট ইকুয়াল টু 0, ইজ নট ইকুয়াল টু 0, বাট নাম্বার অফ ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ হোল। যে কয়টা ইলেকট্রন ফ্রি হবে সেই কয়টা হোল ক্রিয়েট হবে। কাজে আলটিমেটলি এই দুইটা নাম্বার কিন্তু সেম থাকবে। কাজে আলটিমেটলি এর কন্ডাক্টিভিটিটা বেড়ে যাবে। কন্ডাক্টিভিটি কেন বেড়ে যাবে? বিকজ ফ্রি ইলেকট্রনের নাম্বারটা বেড়ে যাচ্ছে। ফ্রি ইলেকট্রনের নাম্বার, ফ্রি হোলের নাম্বার যখন বেড়ে যাবে, ইলেকট্রিসিটির জন্য যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ার যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কন্ডাক্টিভিটি বেড়ে যাবে। তাহলে কন্ডাক্টিভিটিটা বেড়ে যাবে, কন্ডাক্টিভিটি বেড়ে যাবে, দ্যাট মিন্স রেজিস্ট্যান্স কমে যাবে। যেহেতু টেম্পারেচার ইনক্রিজ করলে সেমিকন্ডাক্টরের রেজিস্ট্যান্স কমে যায়, এজন্য এর আলফা নেগেটিভ, আলফাটা নেগেটিভ। আর কমে টেম্পারেচার ইনক্রিজ করলে। If temperature increases, resistance decreases. That's why alpha negative. What is alpha? Alpha is temperature coefficient of resistance. Temperature coefficient of resistance negative. That means if temperature increases, resistance decreases. Okay. So conductor ক্ষেত্রে, in case of conductor, alpha positive. Alpha positive means if temperature increases, resistance increases. In case of conductor, but in case of semiconductor, alpha negative. Okay. আচ্ছা, এইটুকু মনে রাখলাম। So আমরা দেখতে পাচ্ছি the number of electron and number of hole is equal in room temperature. In case of semiconductor. কাজে এটা কিন্তু একদম ইনসুলেটর না, এর কন্ডাক্টিভিটি এখন একটু বেশি। এর কন্ডাক্টিভিটি ইনসুলেটরের মতো না, একটু বেশি। আচ্ছা, এবার এর কন্ডাক্টিভিটি বাড়ানোর আরো উপায় আছে কিন্তু। এর কন্ডাক্টিভিটি বাড়ানোর আরো উপায় আছে। এর কন্ডাক্টিভিটি বাড়ানোর আরো উপায় কি? এটা তো সিলিকন, এটা সিলিকন। তো এই সিলিকনটা কিন্তু এখন ইনসুলেটর না, এই সিলিকনটাকে আমরা বলতে পারি এবার যেটা সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। কারণ ইনসুলেটরের চেয়ে কন্ডাক্টিভিটি এখন বেশি, যেটাকে আমরা বলবো সেমিকন্ডাক্টর। আমরা কন্ডাক্টর বলা যাচ্ছে না, কারণ এত বেশি কন্ডাক্টিভিটি না, কাজে এটা এখন সেমিকন্ডাক্টর।
এবার একটা বিষয় খেয়াল করো, রুম টেম্পারেচারে সেমিকন্ডাক্টরের ফ্রি ইলেকট্রন কিন্তু থাকবে, কিছু না কিছু ফ্রি ইলেকট্রন থাকবে এবং কিছু না কিছু হোল থাকবে। কাজে দুইটা নাম্বার কিন্তু জিরো না, অলরেডি কিছু ইলেকট্রন কিছু হোল আছে কিন্তু। আচ্ছা, এবার আমি যে কাজটা করলাম এই সিলিকনের সাথে কিছু ইমপিউরিটি মিক্স করলাম, কি ইমপিউরিটি মিক্স করলাম? দুই রকম ইমপিউরিটি মিক্স করলাম। একটা হতে পারে নাইট্রোজেন তো মিক্স করা যাবে না, তো নাইট্রোজেনের মতো লাস্ট অরবিটে 5টা ইলেকট্রন এরকম যারা আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এদেরকে মিক্স করলাম। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, ইউজুয়ালি আর্সেনিক মিক্স করা হয়, এদেরকে মিক্স করলাম। এতে কি হবে দেখো তো, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এদের এদের সবার লাস্ট অরবিটে 5টা ইলেকট্রন, এরা সবাই পেন্টাভ্যালেন্ট, সো এদেরকে আমরা বলবো ইমপিউরিটি। কেন ইমপিউরিটি? কারণ এদেরকে আমরা মিক্স করতেছি সিলিকনের সাথে, এরাই হচ্ছে ডোপেন্ট অর ইমপিউরিটি। এরা হচ্ছে পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি বিকজ তাদের ভ্যালেন্স ইলেকট্রন নাম্বার হচ্ছে 5। সো 5টা ইলেকট্রন নিয়ে যখন এরা সিলিকনের সাথে জয়েন করবে, তখন এই 5টা ইলেকট্রনের মধ্যে 4টা ইলেকট্রন এই সিলিকনের 4টা ইলেকট্রনের সাথে হয়তো বন্ড ক্রিয়েট করে, বা একটা ইলেকট্রন ফ্রি হয়ে যায়। কাজে এখানে আমি এক্সট্রা ইলেকট্রন পাচ্ছি। সো এজ এ রেজাল্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন ইজ গ্রেটার দেন নাম্বার অফ হোল। কাজে এখানে যেরকম ছিল নাম্বার অফ ফ্রি ইলেকট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ হোল, এখানে কিন্তু এরকম পাচ্ছি না। এই ইমপিউরিটি মিক্স করার পর নাম্বার অফ ফ্রি ইলেকট্রন ইজ গ্রেটার দেন নাম্বার অফ হোল, বাট ওভারঅল কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল, বাট ফ্রি ইলেকট্রন নাম্বারটা এখানে বেশি হয়ে যাচ্ছে। ফ্রি ইলেকট্রন নাম্বারটা যদি বেশি হয়ে যায়, তাহলে সিলিকনের সাথে আমি যদি ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ মিক্স করার পর দেখি নাম্বার অফ ফ্রি ইলেকট্রন বেশি, তাহলে সেক্ষেত্রে মেজরিটি চার্জ ক্যারিয়ার কাকে বলবো? মেজরিটি চার্জ ক্যারিয়ার অফ কোর্স ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, এন্ড ইলেকট্রনের চার্জ নেগেটিভ। দ্যাটস হোয়াই আমরা এই ইমপিউরিটি মিক্স করে যে সেমিকন্ডাক্টর পাই সেটাকে বলি নেগেটিভ টাইপ বা এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টর পাওয়ার উপায় কি? ইমপিউরিটি মিক্স করতে হবে। কি ইমপিউরিটি মিক্স করতে হবে? পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি মিক্স করতে হবে। পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটিস এক্সাম্পল নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এবার আমরা যদি ট্রাইভ্যালেন্ট ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটি মিক্স করি, সেই ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটি কি আছে? ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটি বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এদেরকে যদি মিক্স করি, যেকোনো একটা যদি মিক্স করি, তাহলে যেটা পাবো সেটা হবে অপোজিট ফেনোমেনন আমরা দেখতে পাবো, এবং এখানে আমরা পাবো পি টাইপ, পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। দ্যাট মিন্স এখানে নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ হোল ইজ গ্রেটার দেন নাম্বার অফ ফ্রি ইলেকট্রন। সো এন টাইপ আর পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে যে কমন সিমিলারিটিস বা কমন প্রপার্টি, সেই কমন প্রপার্টিটা কি? দ্য নাম্বার অফ ইলেকট্রন ইজ নট ইকুয়াল টু নাম্বার অফ হোল। নাম্বার অফ ইলেকট্রন ইজ গ্রেটার দেন নাম্বার অফ হোল, অর নাম্বার অফ হোল ইজ গ্রেটার দেন নাম্বার অফ ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। ওকে, আর এখানে পিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা যেটা পেলাম, পিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যেটা পেলাম, যেমন এখানে যেটা লিখলাম উপরে পিওর সেমিকন্ডাক্টর। পিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দ্য নাম্বার অফ ফ্রি ইলেকট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ হোল, বাট ইন কেস অফ এন টাইপ এন্ড পি টাইপ, এন টাইপ এন্ড পি টাইপ হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। সো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন ইজ গ্রেটার দেন নাম্বার অফ হোল, অর নাম্বার অফ হোল ইজ গ্রেটার দেন নাম্বার অফ ফ্রি ইলেকট্রন। ওকে, সো এই ডিসকাশন থেকে অন্তত 20-30টা কোশ্চেন আছে, একটু যদি তোমরা একটু নোট করো, আমি যেভাবে লিখলাম তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। যেমন আমাদের কোশ্চেন, হোয়াট ইজ ডোপেন্ট? ডোপেন্ট হচ্ছে এই যে এরা হচ্ছে ডোপেন্ট, এই এরা ডোপেন্ট, পেন্টাভ্যালেন্ট ডোপেন্ট আর ট্রাইভ্যালেন্ট ডোপেন্ট। সো এখানে ছোট করে একটা জিনিস আমি লিখে রাখি, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা হচ্ছে ডোপেন্ট হতে পারে পেন্টাভ্যালেন্ট, পেন্টাভ্যালেন্ট এন্ড ট্রাইভ্যালেন্ট, ট্রাইভ্যালেন্ট। পেন্টাভ্যালেন্ট, এই পেন্টাভ্যালেন্ট ডোপেন্টের এখানে দেখো এন আছে, একটু জাস্ট খেয়াল করলে কাজটা সহজ হবে তোমাদের জন্য। পেন্টাভ্যালেন্ট, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই পেন্টাভ্যালেন্ট এদেরকে যদি মিক্স করা হয়, এই ডোপেন্ট এই ইমপিউরিটি যদি মিক্স করা হয় পিওর সেমিকন্ডাক্টরের সাথে, তাহলে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর পাই। তাহলে পেন্টাভ্যালেন্ট এখানে এন আছে, এটা মনে রাখা যে পেন্টাভ্যালেন্ট মিক্স করলে এন টাইপ সেমিকন্ডাক্টর পাওয়া যায়, এন টাইপ সেমিকন্ডাক্টর। আর ট্রাইভ্যালেন্ট মিক্স করলে পি টাইপ সেমিকন্ডাক্টর। এটুকু। আচ্ছা, সো হোয়াট ইজ ডোপেন্ট? ইমপিউরিটি মিক্সড উইথ নন কন্ডাক্টর? নো, ইমপিউরিটি মিক্সড উইথ সেমিকন্ডাক্টর। The impurity mixed with semiconductor. Impurity mixed with semiconductor. So as a result, conductivity of semiconductor increases, and we get n type or p type semiconductor. Depends on which type of pentavalent or trivalent, which type of dopant is mixed. Okay, so it is important note এই chapter. So next question, which is not a conductor? এখানে সিলভার কন্ডাক্টর আমরা জানি the most conductive metal, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, কপার কন্ডাক্টর, বাট কার্বন ইজ নট এ কন্ডাক্টর। কার্বনের কয়েকটা ফর্ম আছে, যেমন গ্রাফাইট কন্ডাক্টর, ডায়মন্ড ইনসুলেটর। সো কার্বন ইজ নট এ কন্ডাক্টর। আচ্ছা, এখানে কনফিউশন আমি একটু ক্লিয়ার করি। এই যে টিন, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এদের সবারই লাস্ট অরবিটে ইলেকট্রন আছে কয়টা? 4টা। এদের সবারই লাস্ট অরবিটে ইলেকট্রন আছে 4টা। বাট এদের মধ্যে সবাই কিন্তু সেমিকন্ডাক্টর না। বইতে অনেক সময় 4টাকে এক্সাম্পল হিসেবে দিতে গিয়ে একটা কনফিউশনে ফেলে দেয় যে আমরা এদের সবাইকে সেমিকন্ডাক্টর এক্সাম্পল হিসেবে মনে রাখা শুরু করি। না, এটা কন্ডাক্টর, এটা কন্ডাক্টর, এটা ইনসুলেটর, এই হিসেবে মনে রাখবা। ইনসুলেটর, এই দুইটা সেমিকন্ডাক্টর, এই দুইটা সেমিকন্ডাক্টর। So the next question, if in a semiconductor the number of electrons and holes are respectively Ne and Np, then in the intrinsic semiconductor, so intrinsic semiconductor property এটা যে number of electron is equal to number of hole, এটা একটু আগে ডিসকাস করলাম। number of electron is greater than number of hole, এটা হচ্ছে নেগেটিভ টাইপ or n type semiconductor. Number of electron is less than number of hole, it's a p type semiconductor. And n type and p type semiconductors are collectively called extrinsic semiconductor. Extrinsic. So extrinsic semiconductor এর characteristics হচ্ছে Ne, the number of electron is not equal to number of hole. আর intrinsic semiconductor এর ক্ষেত্রে, in case of intrinsic semiconductor, number of electron is equal to number of hole. Next question, to create a p-type semiconductor, the impurity which is used with pure silicon for doping is, এখানে p-type semiconductor কথা বলছে, p-type. So আমরা যেটা মনে রাখবো যে pentavalent, PEN, n আছে n type, কাজে p-type semiconductor সাথে কি মিক্স করতে হবে? Trivalent মিক্স করতে হবে, ট্রাইভ্যালেন্ট মিক্স করতে হবে। সেখানে ট্রাইভ্যালেন্ট কারা আছে? ট্রাইভ্যালেন্ট হচ্ছে এখানে এই বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম। অ্যালুমিনিয়াম এরা না, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এরা হচ্ছে n type semiconductor impurity। আর কার্বন তো impurity হিসেবে ইউজ করা হয় না। So next question, what is the charge carrier of a p-type semiconductor at normal temperature? এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। সো এটা দিয়ে একটু কনফিউজ হতে পারো যে p-type semiconductor এখানে চার্জ ক্যারিয়ার হোল না, চার্জ ক্যারিয়ার শুধু হোল না, কারণ রুম টেম্পারেচারে কিন্তু অলরেডি ফ্রি ইলেকট্রন এবং ফ্রি হোল আছে। এবার যখন তুমি p-type বা n-type বানাইলা, তখন নাম্বার অফ ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন এখানে বেশি পাইলা, এখানে নাম্বার অফ হোল বেশি পাইলা, বাট এখানে নাম্বার অফ হোল বেশি, বাট ফ্রি ইলেকট্রন তো কিছু কিছু আছে। কাজে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে চার্জ ক্যারিয়ার বা ইলেকট্রিসিটির যে ক্যারিয়ার চার্জ, সেই চার্জ কিন্তু ফ্রি ইলেকট্রন এন্ড হোল দুইটাই কিন্তু, বাট n-type এর ক্ষেত্রে ফ্রি ইলেকট্রনটা মেজরিটি চার্জ ক্যারিয়ার, আর p-type এর ক্ষেত্রে হোল মেজরিটি চার্জ ক্যারিয়ার। ওকে, সো মেজরিটি চার্জ ক্যারিয়ার এই টার্মটা কিন্তু ইম্পর্টেন্ট। সো এই কোশ্চেনের आंसर হবে, what is the charge carrier of p-type semiconductor at normal temperature? Of course, hole and electron. যেহেতু এটা p-type semiconductor, that means number of hole is greater than number of electron. বাট এই দুইটাই কিন্তু কন্ট্রিবিউট করে। ওকে, সো মেজরিটি চার্জ ক্যারিয়ার এটা। সো p-type এর ক্ষেত্রে এটা হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার। সো এটা হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার, এটা মাইনরিটি চার্জ ক্যারিয়ার ইন কেস অফ p-type semiconductor। ইন কেস অফ n-type semiconductor, এটা মেজরিটি চার্জ ক্যারিয়ার, এটা মাইনরিটি চার্জ ক্যারিয়ার। সো নেক্সট কোশ্চেন, p-type semiconductor is an extrinsic semiconductor. p-type and n-type semiconductor is an extrinsic semiconductor. সুপার সেমিকন্ডাক্টর বলতে কিছু নাই, সুপার কন্ডাক্টর আছে যাদের রেজিস্ট্যান্স জিরো। নেক্সট কোশ্চেন, which of the following metals is not a conductor? এখানে গ্রাফাইট কন্ডাক্টর, সিলভার কন্ডাক্টর, কপার কন্ডাক্টর, আয়রন কন্ডাক্টর, এরা সবাই আসলে কন্ডাক্টর।
সো এখানে which of the following metals is not a conductor এরকম কেউ এখানে নাই। সো এই কোশ্চেনের কোনো অ্যানসার এখানে নাই, ব্ল্যাঙ্ক। নেক্সট কোয়েশ্চন, which of the following element is used with germanium to construct an n-type semiconductor? n-type semiconductor পাওয়ার জন্য আমাদের যেটা মিক্স করতে হবে সেটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট। পেন্টাভ্যালেন্ট, এই যে PEN, এই n টা ইম্পর্টেন্ট, n-type এভাবে মনে রাখতে পারো। সো এখানে পেন্টাভ্যালেন্ট কি আছে? পেন্টাভ্যালেন্ট হচ্ছে এখানে আর্সেনিক, আর্সেনিক পেন্টাভ্যালেন্ট। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এরা ট্রাইভ্যালেন্ট। সো নেক্সট কোয়েশ্চন, which one of the following is a semiconductor? গ্যালিয়াম আর্সেনাইড। নেক্সট কোয়েশ্চন, which is used as impurity in p-type semiconductor? p-type semiconductor is a trivalent element ইউজ করা হয়, আর পেন্টাভ্যালেন্ট is n for n-type। আমরা একটু রিকল করি ট্রাইভ্যালেন্ট এলিমেন্টগুলো কি বা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিস কি কি ছিল? ফসফরাস, ট্রাইভ্যালেন্ট লিখতেছি বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম। পেন্টাভ্যালেন্ট নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। ওকে, সো এক্সাম্পলগুলো মুখস্থ রাখতে হবে। সো নেক্সট কোয়েশ্চন, which impurity is needed to convert a pure germanium into a p-type semiconductor? সো p-type semiconductor বলছে তার মানে ট্রাইভ্যালেন্ট, সো সেই ট্রাইভ্যালেন্ট এখানে আছে কি বোরন। নেক্সট কোয়েশ্চন, to make an n-type semiconductor which impurity is mixed with the pure germanium? n-type তার মানে মিক্স করতে হবে কি পেন্টাভ্যালেন্ট, পেন্টাভ্যালেন্ট, পেন্টাভ্যালেন্ট এখানে কি আছে? ফসফরাস, পেন্টাভ্যালেন্ট। নেক্সট, which one is the major charge carrier in a semiconductor? সেমিকন্ডাক্টরের মেজর চার্জ ক্যারিয়ার আমরা জানি in case of n-type negative type, n-type means negative type, free electron is the major charge carrier. In case of p-type, p for positive type, in case of p-type semiconductor major charge carrier hole. So hole in n-type and electron in p-type, this is not true. Electron in both n-type and p-type, this is not true. Electron in n-type and hole in p-type, this is true. Electron in n-type, electron charge negative, that's why this is called n-type or negative type. Hole charge positive, that's why this is called p-type or positive type, p-type or positive type. Next question, what type of element is mixed to make an n-type semiconductor? Of course pentavalent, pentavalent, pentavalent. It's a PEN, it's a n for n-type. N-type. So the next question, which of the following if used as dopant semiconductor properties of p-type is not found? p-type is not found. p-type is found if as a dopant trivalent impurities is mixed. So এখানে trivalent কি আছে দেখো, গ্যালিয়াম, ইন্ডিয়াম, অ্যালুমিনিয়াম। কাজে নট বলছে যেহেতু লিখব অ্যান্টিমনি। The next question, whether an impure semiconductor is p-type or n-type is detected by, আমরা কিভাবে বুঝবো যে একটা impure বা extrinsic semiconductor এটা p-type নাকি n-type? এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হচ্ছে হল ইফেক্ট। So what is হল ইফেক্ট? এটা অলরেডি আমরা ডিসকাস করছি, চ্যাপ্টার 4 অলরেডি ডিসকাস করছি, আবার একটু রিকল করে ফেলি। মনে করো এরকম একটা স্ট্রাকচার, এরকম একটা স্ট্রাকচার এর এই ডিরেকশনে মানে বোর্ডের ভেতরের ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। এই স্ট্রাকচারটা হতে পারে কন্ডাক্টর, হতে পারে একটা সেমিকন্ডাক্টর, হতে পারে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। সো এই বোর্ডের ভেতরের দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড, ওকে, বোর্ডের ভেতরের দিকে ম্যাগনেটিক ফিল্ড। আমি জিজ্ঞাসা করলাম এই দিকে কারেন্ট পাঠালাম, ইলেকট্রিসিটি ডিরেকশনের দিকে। ইলেকট্রিসিটি ডিরেকশন যদি এদিকে হয়, যদি কারেন্টের ডিরেকশন হয়, দ্যাট মিন্স এটা হচ্ছে পজিটিভ চার্জের ডিরেকশন, এটা পজিটিভ চার্জের ডিরেকশন। সো এটা ইলেকট্রিসিটি ডিরেকশন মানে কি? মানে পজিটিভ চার্জের ডিরেকশনের দিকে, পজিটিভ চার্জ ইজ ফ্লোইং টুয়ার্ডস দিস ডিরেকশন, ওকে। এন্ড অপোজিট ডিরেকশন হচ্ছে ইলেকট্রনের মুভমেন্ট। আচ্ছা, এবার যদি পজিটিভ চার্জ হয় তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি? যে পজিটিভ চার্জ ইজ মুভিং ইন এ ম্যাগনেটিক ফিল্ড। সো একটা ম্যাগনেটিক ফিল্ডে একটা মুভিং চার্জের উপর ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হয় এবং সেই অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফোর্স F ইজ ইকুয়াল টু QVB sin থিটা, QVB sin থিটা। এবং এর যে ডিরেকশনটা, ফোর্সের যে ডিরেকশনটা সেটা আমরা যদি পজিটিভ চার্জ হয়, যদি পজিটিভ চার্জ হয় তো সেক্ষেত্রে এই ভেলোসিটি এবং ম্যাগনেটিক ফিল্ড এই দুইটার ক্রস প্রোডাক্ট থেকে বের করতে পারি। তো এবার খুব সিম্পলি যেটা মনে রাখো যে এই ম্যাগনেটিক ফিল্ড পজিটিভ চার্জের ডিরেকশন যদি এদিকে হয় তাহলে এর উপর যে ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হবে সেই ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন যদি আপওয়ার্ড হয় তাহলে পজিটিভ চার্জগুলো উপরের দিকে জমা হতে থাকবে, নিচের দিকে নেগেটিভ চার্জের ডেনসিটি বেশি থাকবে। সো আলটিমেটলি আমি এখানে যেটা পাবো সেটা হচ্ছে along its width আমরা একটা ভোল্টেজ পাবো, একটা ভোল্টেজ ডিফারেন্স পাবো, এন্ড দিস ইজ কল্ড হল ভোল্টেজ। এই হল ভোল্টেজটা কিন্তু উল্টে যাবে যদি এখানে নেগেটিভ চার্জের জন্য কারেন্ট পাই আমরা, তখন উপরে যদি হাই ভোল্টেজ নিচে যদি লো ভোল্টেজ থাকে, এটা যদি নেগেটিভ চার্জ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ঘটনা উল্টে যাবে, নিচে হাই ভোল্টেজ উপরে লো ভোল্টেজ। কাজে এই হল ইফেক্টের সাহায্যে আমরা বুঝতে পারবো যে এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার পজিটিভ নাকি নেগেটিভ। সো হল ইফেক্টের সাহায্যে আমরা দুইটা তিনটা ডিসিশন নিতে পারি। আমি দুইটা ইম্পর্টেন্স, একটা হচ্ছে নেচার অফ চার্জ, নেচার অফ চার্জ, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সিগনিফিকেন্স অর ইউজ অফ হল ইফেক্ট। একটা হচ্ছে নেচার অফ চার্জ, টু আইডেন্টিফাই নেচার অফ চার্জ। নেচার অফ চার্জ, নেচার অফ চার্জ মিন্স পজিটিভ চার্জ অর নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ বেশি নাকি নেগেটিভ চার্জ বেশি। আর আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে দ্য নাম্বার অফ চার্জ, দ্য নাম্বার অফ চার্জেস পার ইউনিট ভলিউম, পার ইউনিট ভলিউম। এই দুইটা হচ্ছে হল ইফেক্টের ইম্পর্টেন্স বা হল ইফেক্টের ইউজ বলতে পারবো, সিগনিফিকেন্স। সো এর মধ্যে ফার্স্ট ইম্পর্টেন্স যেটা নেচার অফ চার্জ আমরা আইডেন্টিফাই করতে পারি পজিটিভ অর নেগেটিভ, দ্যাট মিন্স n টাইপ অর p টাইপ সেমিকন্ডাক্টর এটা আমরা হল ইফেক্টের সাহায্যে আইডেন্টিফাই করতে পারি, ওকে। সো নেক্সট কোশ্চেন, কনভার্সন অফ এ জার্মেনিয়াম ক্রিস্টাল ইনটু p টাইপ সেমিকন্ডাক্টর। সো আমরা যদি p টাইপ সেমিকন্ডাক্টরে কনভার্ট করতে চাই একটা জার্মেনিয়াম ক্রিস্টালকে তাহলে সেক্ষেত্রে আমাকে ট্রাইভ্যালেন্ট ডোপেন্ট মিক্স করতে হবে। আর পেন্টাভ্যালেন্ট ডোপেন্ট যদি মিক্স করি তাহলে জার্মেনিয়াম ক্রিস্টালটা n টাইপ হয়ে যাবে, n টাইপ হয়ে যাবে। বারবার লিখতেছি কারণ একই কোশ্চেন আমরা বারবার পাচ্ছি। নেক্সট কোশ্চেন, হোয়াট টাইপ অফ সাবস্টেন্স ইজ অ্যালুমিনিয়াম। এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন এই অর্থে যে আমরা এতবার এই বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, তারপর নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এদের নিয়ে ডিসকাস করি সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে, যে আমাদের শেষ পর্যন্ত মনে হয় সবাই সেমিকন্ডাক্টর না, অ্যালুমিনিয়াম কিন্তু কন্ডাক্টর। বাট আমি অ্যালুমিনিয়ামকে ডোপেন্ট হিসেবে সেমিকন্ডাক্টরের সাথে যখন মিক্স করব, পিওর সেমিকন্ডাক্টরের সাথে, তখন আমি পি টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর পাবো। কাজেই অ্যালুমিনিয়াম সে নিজে কিন্তু একটা কন্ডাক্টর এবং সে একটা ডোপেন্ট, ট্রাইভ্যালেন্ট ডোপেন্ট, যেটা মিক্স করে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর পাই। সো নেক্সট কোশ্চেন, ইন এ সেমিকন্ডাক্টর ইলেকট্রিসিটি ইজ কন্ডাক্টেড বাই হোলস এন্ড ইলেকট্রনস, যেটা আগে আমরা পেলাম সেম কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ভ্যালেন্সি অফ জার্মেনিয়াম ইজ 4, ভ্যালেন্সি অফ জার্মেনিয়াম ইজ 4, জার্মেনিয়াম না, সিলিকন, টিন, কার্বন এদের সবার লাস্ট অরবিটে ইলেকট্রন নাম্বার 4, চারটা ইলেকট্রন। নেক্সট কোশ্চেন, if a small amount of pentavalent element, so pentavalent is n for n type, if small amount of pentavalent element is doped with pure germanium then it becomes n type semiconductor. Next question, holes are major charge carrier in hole positive, so holes are major charge carrier in positive type or p type semiconductor. Next question, if the number of electrons and holes in an impure semiconductor are respectively Ne and Np, the impure semiconductor or extrinsic semiconductor এর কথা বলছে। So extrinsic semiconductor ক্ষেত্রে আমরা জানি যে Ne is greater than Np in case of n type semiconductor, so n type semiconductor এটা extrinsic or impure semiconductor, Ne is less than Np এটা p type semiconductor, p type semiconductor ক্ষেত্রে আমরা জানি এটাও একটা impure or extrinsic semiconductor, Ne is equal to Np এটা কিন্তু intrinsic semiconductor or pure semiconductor, intrinsic or pure semiconductor, আর এই দুইটা extrinsic semiconductor। বাট আমাদের অ্যানসার করতে হবে যে কোনো একটা, সেখানে বেস্ট অ্যানসার হচ্ছে এটা যে Ne is not equal to Np, এটা extrinsic semiconductor এর ক্ষেত্রে, extrinsic or impure, extrinsic semiconductor হতে পারে p type, হতে পারে n type, যেখানে বেস্ট অ্যানসার হচ্ছে impure semiconductor যেটা বলছে
and E is not equal to N. This is the best answer. আর যদি P type বলতো স্পেসিফাই করে দিত তাহলে এটা, যদি N type বলতো তাহলে এটা, আর ইন্ট্রিনসিক বলে এটা। So next question, cause of current flow in P type semiconductor. P type semiconductor আমরা জানি যে P type semiconductor এর চার্জ ক্যারিয়ার হোল ইলেকট্রন, মানে যেকোনো সেমিকন্ডাক্টরে চার্জ ক্যারিয়ার or reason behind current flow is hole and electron, but P type majority charge carrier hole, N type majority charge carrier electron, but এখানে কিন্তু মেজরিটি চার্জ ক্যারিয়ার বলে নেই, কাজে এটা বেস্ট অ্যান্সার হচ্ছে হোল এন্ড ইলেকট্রন, বাট যেটা আমাদের একটা মার্ক করতে হবে, কাজে পি টাইপের মেজরিটি চার্জ ক্যারিয়ার যেটা, দ্যাট মিন্স হোল, এটাই আমরা মার্ক করব এখানে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট ইজ ডোপড টু প্রিপেয়ার পি টাইপ সেমিকন্ডাক্টর? পি টাইপে ট্রাইভ্যালেন্ট মিক্স করতে হবে অনেকবার পাইছি কোশ্চেন, সো এখানে ইন্ডিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, দে আর ট্রাইভ্যালেন্ট। হুইচ ওয়ান ইজ ইউজড এজ ডোপেন্ট টু প্রিপেয়ার এন টাইপ? এন টাইপ সেমিকন্ডাক্টর, সেখানে আমাদের মিক্স করতে হবে আর্সেনিক, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, আর এরা ট্রাইভ্যালেন্ট। নেক্সট কোশ্চেন, হুইচ এলিমেন্ট ইজ ইউজড ফর ডোপিং টু মেক এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর? এখানে পি টাইপ এন টাইপ কিছু বলে নাই, না বলে বলছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তার মানে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যেটা বলছে, আমরা সেটা হতে পারে পি টাইপ বা এন টাইপ। পি টাইপ বা এন টাইপ যাই হোক না কেন, আমরা যা ইম্পিউরিটি মিক্স করি সেই কোশ্চেনটা এটা ইন্ডিকেট করতেছে। সো আমরা ইম্পিউরিটি বা ডোপেন্ট হিসেবে যাদেরকে মিক্স করি, এর মধ্যে আর্সেনিক ছাড়া কাউকে এখানে আর্সেনিক। সো আর্সেনিক যদি মিক্স করি আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর পাবো, এবং দিস ইজ অ্যান এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। নেক্সট কোশ্চেন, ওহমস ল ক্যান নট বি অ্যাপ্লাইড ইন হুইচ অফ দ্য ফলোইং? আচ্ছা, ওহমস ল ক্ষেত্রে আমি রিকল করাই, যদি এই চ্যাপ্টারে নাই না ওহমস ল। ওহমস ল এর মধ্যে রিলেশনগুলো আমরা পাই, ভোল্টেজ, এরকম মনে রাখতে পারো, ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স। এই যে আই এখানে হচ্ছে মাল্টিপ্লাই, আর এখানে হচ্ছে ডিভাইড সাইন। V is equal to IR, I is equal to V by R is equal to V by I. তো সেই ওহমস ল এর কন্ডিশন কি, কোন কন্ডিশনে এই রিলেশনগুলো অ্যাপ্রোপ্রিয়েট? সেই কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকা লাগবে, এটা ওহমস ল এর কন্ডিশন। টেম্পারেচার কনস্ট্যান্ট কেন থাকা লাগবে? কারণ টেম্পারেচার যদি কনস্ট্যান্ট না থাকে, টেম্পারেচার যদি রাইজ করে, তাহলে রেজিস্ট্যান্সও রাইজ করবে। ইফ টেম্পারেচার ইনক্রিজেস, রেজিস্ট্যান্স ইনক্রিজেস। ইন কেস অফ কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর ক্ষেত্রে অপোজিট। সো টেম্পারেচার যদি ফিক্সড না থাকে, রেজিস্ট্যান্সও ফিক্সড থাকবে না, আর রেজিস্ট্যান্স যদি ফিক্সড না থাকে, টেম্পারেচার যদি রেজিস্ট্যান্সকে চেঞ্জ করে দেয়, তাহলে রিলেশনগুলো অ্যাপ্রোপ্রিয়েট না। সো টেম্পারেচার মাস্ট বি কনস্ট্যান্ট ইন কেস অফ ওহমস ল। কাজেই এখানে একটা কোশ্চেন দেখো, একটা অপশন, ইলেকট্রিক কন্ডাক্টর হোয়ার টেম্পারেচার ইজ চেঞ্জ। যদি টেম্পারেচার যদি চেঞ্জ করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওহমস ল ক্যান নট বি অ্যাপ্লাইড। সো ওহমস ল ক্যান নট বি অ্যাপ্লাইড ইন হুইচ অফ দ্য ফলোইং? ইলেকট্রিক কন্ডাক্টর হোয়ার টেম্পারেচার ইজ চেঞ্জ। সো টেম্পারেচার চেঞ্জ করে ফেলা হয়েছে, তার মানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতেছে না, কাজে এখানে ওহমস ল অ্যাপ্লিকেবল না, ক্যান নট বি অ্যাপ্লাইড। সো এটা হচ্ছে ট্রু, ক্যান নট বি অ্যাপ্লাইড, ওহমস ল ক্যান নট বি অ্যাপ্লাইড, ইয়েস, ওহমস ল ক্যান নট বি অ্যাপ্লাইড। আচ্ছা, সেমি ইলেকট্রিক কন্ডাক্টর মানে সেমিকন্ডাক্টর, তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ওহমস ল ক্যান নট বি অ্যাপ্লাইড, এটা ট্রু। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ওহমস ল ক্যান নট বি অ্যাপ্লাইড। কেন সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে অ্যাপ্লাইড না? আমরা যদি একটু গ্রাফিক্যালি দেখি, যেমন ইলেকট্রিক কন্ডাক্টরের ক্ষেত্রে যদি দেখি যে আই বি গ্রাফ, এই গ্রাফটা যদি দেখি, তাহলে এর মধ্যে রিলেশন কি, ডিরেক্টলি প্রপোর্শনাল। সো এখানে আমরা এরকম একটা গ্রাফ পাবো। বাট সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে গ্রাফটা একটু পরে আমরা দেখবো নেক্সট লেকচারে, সেটা অনেক এরকম হবে, যেমন পি এন জাংশন ডায়োড, সেখানে যে গ্রাফটা দেখবো, সেখানে দেখবো যে ভোল্টেজ বাড়াচ্ছ, কারেন্ট পাওয়া যাচ্ছে না, তারপর একটা ভোল্টেজ 13 ভোল্টেজ, এটা ওভারকাম করলে কারেন্ট পাওয়া যাচ্ছে, এবং সেই গ্রাফটা কিন্তু এই ওহমস ল অনুযায়ী যে গ্রাফ পাওয়ার কথা সেরকম না। ওকে, সো এটা ইলেকট্রিক কন্ডাক্টরের ক্ষেত্রে ক্যান বি অ্যাপ্লাইড ওহমস ল, বাট সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ক্যান নট বি অ্যাপ্লাইড। সো ওহমস ল ক্যান নট বি অ্যাপ্লাইড ইন সেমিকন্ডাক্টর, এটা ট্রু, এটা ট্রু, মানে কোশ্চেনের অ্যানসার হিসেবে ট্রু। আচ্ছা, ক্যান নট বি অ্যাপ্লাইড ইন হুইচ অফ দ্য ফলোইং? ইলেকট্রিক কন্ডাক্টর ক্যান নট বি অ্যাপ্লাইড ইন হুইচ অফ দ্য ফলোইং, এটা ট্রু না, কারণ ইলেকট্রিক কন্ডাক্টরের ক্ষেত্রে ইউজ করা যাবে। ওকে, এসি সার্কিট, এসি সার্কিট আসলে ওহমস ল ক্যান নট বি অ্যাপ্লাইড, এটা ট্রু বলা যেতে পারে, ক্যান নট বি অ্যাপ্লাইড, কারণ এসি সার্কিটের ভোল্টেজের যে আপ ডাউনটা হয়, তাতে এটা ওহমস ল অ্যাপ্লাই করা অনেক বেশি কমপ্লেক্স। ওকে, ক্যান নট বি অ্যাপ্লাইড, এটা না বলে আমরা বলতে পারি অনেক বেশি কমপ্লেক্স। তো সে যাই হোক না কেন, ইকুয়েশনটা পুরোটাই আসলে অ্যান্সার করা টাফ, খুবই কনফিউজিং ইনফরমেশনগুলো, এবং কোনটাকে আমি মার্ক করব, এখানে বলছে ক্যান নট বি অ্যাপ্লাইড, ক্যান নট বি অ্যাপ্লাইড, এটাও ক্যান নট বি অ্যাপ্লাইড, এখানেও ক্যান নট বি অ্যাপ্লাইড, এখানে আমরা ধরে নিলাম ক্যান বি অ্যাপ্লাইড, তাও তো দুটো অ্যান্সার, আর এটা যদি ক্যান নট বি অ্যাপ্লাইড, তাও তিনটা অ্যান্সার, তো এটা কনফিউজিং। এটা যদি বলতো ওহমস ল ক্যান বি অ্যাপ্লাইড ইন হুইচ অফ দ্য ফলোইং, তাহলে আমি বলে ফেলতাম ইলেকট্রিক কন্ডাক্টর। ওকে, সো এটা স্কিপ করা ভালো হবে, তাহলে ডিসকাস করে নিলাম, ওহমস লটা একটু রিভিশন হয়ে গেল। সো নেক্সট কোশ্চেন, ইফ টেম্পারেচার ইজ ইনক্রিজড, রেজিস্ট্যান্স অফ সেমিকন্ডাক্টর ডিক্রিজেস, যেটা আমরা অলরেডি ডিসকাস করছি যে আলফা নেগেটিভ, দ্যাট মিন্স টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স ইজ নেগেটিভ। মানে কি, নেগেটিভ মানে হচ্ছে টেম্পারেচার ইজ ইনক্রিজড, রেজিস্ট্যান্স ডিক্রিজেস। ওকে, বাট সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আলফা নেগেটিভ, বাট কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু আলফা পজিটিভ, এটা মনে রাখতে হবে। কন্ডাক্টর, ইন কেস অফ কন্ডাক্টর আলফা পজিটিভ, আলফা পজিটিভ এর মানে কি, আলফা পজিটিভ এর মানে হচ্ছে ইফ টেম্পারেচার ইনক্রিজেস, রেজিস্ট্যান্স ডিক্রিজেস, রেজিস্ট্যান্স ইনক্রিজেস, টেম্পারেচার ইনক্রিজেস, রেজিস্ট্যান্স ইনক্রিজেস, আলফা পজিটিভ, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স পজিটিভ, রেজিস্ট্যান্স ইনক্রিজেস। সো ইফ টেম্পারেচার ডিক্রিজেস, রেজিস্ট্যান্স ডিক্রিজ। সেটা এক্সাম্পল দিতে চাচ্ছি আমি, সেজন্য কন্ডাক্টর এটা লিখলাম এখানে। সেই এক্সাম্পলটা হলো মার্কারি, এটা কিন্তু কন্ডাক্টর, এটা কন্ডাক্টর। সো এর টেম্পারেচার ইজ ইনক্রিজড, টেম্পারেচার যদি ডিক্রিজ করা হয়, টেম্পারেচার যদি ডিক্রিজ করো, তার ক্ষেত্রে মার্কারির ক্ষেত্রে, মার্কারি কি, মার্কারি হচ্ছে কন্ডাক্টর। সো মার্কারি এর টেম্পারেচার, if you decrease the temperature of mercury, টেম্পারেচার যদি ডিক্রিজ করো, রেজিস্ট্যান্স উইল বি ডিক্রিজড। সো টেম্পারেচার ডিক্রিজ করতেছে, রেজিস্ট্যান্স ডিক্রিজ হচ্ছে। সো টেম্পারেচার কমতে তুমি যদি টেম্পারেচার অনেক কমাও, এট 4.2 কেলভিন টেম্পারেচার, মানে অনেক কম টেম্পারেচার, তাহলে রেজিস্ট্যান্স অনেক কম হবে, কত হবে? রেজিস্ট্যান্স জিরো, রেজিস্ট্যান্স জিরো। সো পরীক্ষা কোশ্চেন পেতে পারো, ওইটা আছে, সেটা হচ্ছে এট হোয়াট টেম্পারেচার রেজিস্ট্যান্স অফ মার্কারি ইজ জিরো, এট 4.2 কেলভিন টেম্পারেচার। সো এট 4.2 কেলভিন টেম্পারেচার রেজিস্ট্যান্স অফ মার্কারি ইজ জিরো, দ্যাট মিন্স conductivity is infinity. Conductivity is infinity. What does that mean? Mercury is superconductor. Mercury is superconductor at 4.2 Kelvin temperature. Resistance zero. এর মানে কি? এর মানে হচ্ছে superconductor. Superconductor. So mercury is superconductor at 4.2 Kelvin temperature. এই ইনফরমেশনটা অফ কোর্স একটু নোট করে রাখো। So next question. If temperature is increased, electric conductance of semiconductor. Semiconductor এর ক্ষেত্রে আমরা জানি alpha negative. What is alpha? Temperature coefficient of resistance. That means if temperature is increased, resistance is decreased. Okay? If resistance is decreased, conductivity is increased. Okay? So if temperature is increased, electric conductance of semiconductor, conductance or conductivity is increases. So এটা একটু খেয়াল রাখা লাগবে যে কোশ্চেনে কন্ডাক্টেন্সের কথা বলা নাকি রেজিস্ট্যান্সের কথা বলা, এটা খেয়াল রাখা লাগবে। আর আলফা নেগেটিভ, আলফাটা কিন্তু টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্সের রিলেশন বিল্ড আপ করে। কাজে এখানে যে নেগেটিভ, টেম্পারেচার ইনক্রিজেস, রেজিস্ট্যান্স ডিক্রিজেস, আর রেজিস্ট্যান্স ডিক্রিজেস, দ্যাট মিন্স কন্ডাক্টেন্স ইনক্রিজেস। নেক্সট কোশ্চেন, এনার্জি গ্যাপ অফ সেমিকন্ডাক্টর। আচ্ছা, এখানে এনার্জি গ্যাপ বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে সাপোজ সেমিকন্ডাক্টর একটা एग्जांपल যদি বলি, সিলিকন। তো এই সিলিকনের যে লাস্ট অরবিট, সেই লাস্ট অরবিটে ইলেকট্রন কয়টা থাকে? 4টা ইলেকট্রন। তো সেই 4টা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রনের এনার্জি ধরো x ইলেকট্রন ভোল্ট, আরেকটা ইলেকট্রনের এনার্জি
x plus something electron volt, আরেকটা ইলেকট্রন এনার্জি x plus something electron volt, আরেকটা ইলেকট্রন এনার্জি x plus something electron volt। কেন এরকম হয়? একটা সিলিকন অ্যাটম যদি আইসোলেটেড করতে পারো, আইসোলেটেড সিলিকন অ্যাটম, তখন এর লাস্ট অরবিটের চারটি ইলেকট্রনের সবার এনার্জি সেম। তখন আমি এখানে একটা লাইন টেনে বলতে পারতাম এতটুকু বলতে পারতাম। আমি যদি এই ডিরেকশনে ওয়াই এক্সিসে আমি যদি এনার্জি ইলেকট্রন ভোল্টে রাখতাম, তাহলে বলতে পারতাম যে একটা লাইন টানতাম, একটা লাইন টেনে বলতাম যে সিলিকনের লাস্ট অরবিটের চারটি ইলেকট্রন সবার এনার্জি ইকুয়াল, এই হচ্ছে এনার্জি এত ইলেকট্রন ভোল্ট, এক্স ইলেকট্রন ভোল্ট। বা যেহেতু সেম না, কোথায় সেম না, যখন এই সিলিকন অ্যাটমটা যখন অন্য একটা সিলিকনের সাথে বন্ড ক্রিয়েট করে ক্রিস্টালের মধ্যে যখন থাকে, তখন এনার্জি এক্সচেঞ্জ হয়। সো আলটিমেটলি একটা রেঞ্জ থাকে। এখন আমাদের বলতে হচ্ছে সিলিকনের লাস্ট অরবিটের চারটি ইলেকট্রন, এদের এনার্জি এত ইলেকট্রন ভোল্ট থেকে এত ইলেকট্রন ভোল্ট, এই রেঞ্জের মধ্যে। তো এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা এনার্জির যে রেঞ্জটা, এই এনার্জি রেঞ্জটাকে বলা হয় ব্যান্ড বা এনার্জি ব্যান্ড। সো এখানে যে ব্যান্ড আমি দেখালাম, এটা হচ্ছে লাস্ট অরবিটের ইলেকট্রনের এনার্জি ব্যান্ড। দ্যাট মিন্স এটাকে আমরা বলতে পারি কি ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড লাস্ট অরবিটকে আমরা যেহেতু ভ্যালেন্স বলি বা লাস্ট ইলেকট্রনগুলোকে বলি ভ্যালেন্স ইলেকট্রন, সেটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। সো ভ্যালেন্স ব্যান্ড বলতে আমরা কি বুঝবো? যে কোনো একটা ক্রিস্টালে কোনো একটা অনেকগুলো অ্যাটম মিলে ক্রিস্টাল ফর্ম করলো। সো এর লাস্ট অরবিটের যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলোর এনার্জি যে রেঞ্জটা, সেটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ওকে, ভ্যালেন্স ব্যান্ড। আচ্ছা, এবার এরা যদি ফ্রি ইলেকট্রন হতে পারে, তাহলে কতটুকু রেঞ্জের মধ্যে এদের এনার্জি থাকলে এরা ফ্রি ইলেকট্রন হবে, সেই রেঞ্জটাকে আমরা বলি কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, এই রেঞ্জটা। আর এর মাঝখানের যে গ্যাপটা, এটুকু মার্ক করলাম, এই মাঝখানের যে গ্যাপটা, এই এনার্জি যে গ্যাপটা, এই গ্যাপটার মানে কি? এই গ্যাপটার মানে হচ্ছে এই ভ্যালেন্স ইলেকট্রনগুলো কতটুকু এনার্জি পাইলে কন্ডাকশন ইলেকট্রন হতে পারবে, দ্যাট মিন্স ফ্রি ইলেকট্রন হতে পারবে। সো এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, দ্যাট মিন্স ভ্যালেন্স ব্যান্ড এন্ড কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি যে গ্যাপটা। ওকে, সো এই যে গ্যাপটা, এর কি নাম? ফরবিডেন এনার্জি গ্যাপ। ফরবিডেন এনার্জি গ্যাপ, ফরবিডেন এনার্জি গ্যাপ। এই ফরবিডেন এনার্জি গ্যাপ, এটা এরকম দেখা যায় যে 0 ইলেকট্রন ভোল্ট। এর মানে কি? এর মানে হচ্ছে ওভারল্যাপ করে, এই ভ্যালেন্স ব্যান্ড এন্ড কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ করে। তার মানে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনগুলো, এরা ফ্রি ইলেকট্রন, ভোল্টেজ ডিফারেন্স রাখলে এরাই ইলেকট্রিক কারেন্ট আমাদেরকে গিফট করতে পারে, 0 ইলেকট্রন ভোল্ট। আবার কোন ক্ষেত্রে দেখা যায় যে এই গ্যাপটা আরেকটু বেশি, এই গ্যাপটা বেশি, যেমন সেটা হতে পারে যেমন জার্মেনিয়াম বা সিলিকনের ক্ষেত্রে যদি বলি, সিলিকনের ক্ষেত্রে এই গ্যাপটা হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট, জার্মেনিয়ামের ক্ষেত্রে এই গ্যাপটা হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট। কোন ক্ষেত্রে গ্যাপটা আরো বেশি, সেটা হতে পারে 6 to 15 ইলেকট্রন ভোল্ট, এই রেঞ্জের মধ্যে। তো যাদের ক্ষেত্রে গ্যাপটা অনেক বেশি, এদের ভ্যালেন্স ইলেকট্রনগুলো কখনোই কন্ডাকশন ব্যান্ড, দ্যাট মিন্স ফ্রি ইলেকট্রন হতে পারে না, এরা ইনসুলেটর। কাজে ইনসুলেটরের একটা ক্যারেক্টারিস্টিক্স, একটা প্রপার্টি হচ্ছে এদের ফরবিডেন এনার্জি গ্যাপটা অনেক বেশি, এবং সেটা কত? 6 to 15 ইলেকট্রন ভোল্ট, ইনসুলেটর। আর কন্ডাক্টরের একটা প্রপার্টি হচ্ছে যে এদের ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কোনো এনার্জি গ্যাপ থাকে না, ওভারল্যাপ করে। তার মানে এদের লাস্ট অরবিটাল ইলেকট্রন এরা ফ্রি ইলেকট্রন, সো হচ্ছে কন্ডাক্টর। আর এদের মাঝামাঝি এনার্জি গ্যাপ, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। সো এবার আমাদের কোশ্চেনটা কি ছিল? এনার্জি গ্যাপ অফ সেমিকন্ডাক্টর। এনার্জি গ্যাপ অফ সেমিকন্ডাক্টর সিলিকনের ক্ষেত্রে 1.1, জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.7। সো মোটামুটি শুধু সেমিকন্ডাক্টর যদি বলে তাহলে 1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি। সো 1 ইলেকট্রন ভোল্ট, এটা হবে কোশ্চেনের অ্যানসার। Which one is not a characteristic of semiconductor? Number 1, option A, resistance decreases if temperature increases. This is true. Resistance এর সাথে টেম্পারেচার রিলেশনটা অপোজিট, তার মানে আলফা নেগেটিভ। আলফা নেগেটিভ, এটা সেমিকন্ডাক্টরের একটা প্রপার্টি। দিস ইজ ট্রু। Crystal shaped, this is also true. Crystal সেমিকন্ডাক্টর যেগুলো আছে সব ক্রিস্টাল, সিলিকন, জার্মেনিয়াম এগুলো ক্রিস্টাল। স্পেসিফিক রেজিস্ট্যান্স ইজ 10 ইনভার্স 4 ওহম মিটার টু 0.5 ওহম মিটার। আচ্ছা, স্পেসিফিক রেজিস্ট্যান্সটা আমরা একবার একটু বলে ফেলি। স্পেসিফিক রেজিস্ট্যান্স, এটাকে আমরা রো দিয়ে এক্সপ্রেস করি। আর স্পেসিফিক রেজিস্ট্যান্স, দ্যাট মিন্স রেজিস্টিভিটি, স্পেসিফিক রেজিস্ট্যান্স। তো সেই স্পেসিফিক রেজিস্ট্যান্স আমরা এভাবে তোমার রাখতে পারি, যেগুলো বইতে লেখা আছে ইম্পর্টেন্ট, যেগুলো কম থেকে শুরু করি। স্পেসিফিক রেজিস্ট্যান্স 10 ইনভার্স 5। স্পেসিফিক রেজিস্ট্যান্স এর যে ইউনিট, সেই ইউনিট হচ্ছে ওহম মিটার। বারবার আমি এখানে ওহম মিটারটা লিখলাম না, শুধু নাম্বারটা লিখতেছি। 10 ইনভার্স 5 ওহম মিটার, 10 ইনভার্স 5 ওহম মিটার। আচ্ছা, এটা একটু 10 ইনভার্স 5 ওহম মিটার। তো এটা একটু নোট করবা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের কাজে লাগবে অনেকবার। তো 10 ইনভার্স 5 লিখলাম, 10 ইনভার্স 5 ওহম মিটার। এখানে একটু পাশাপাশি লিখলাম 10 ইনভার্স 4, 10 ইনভার্স 4 ওহম মিটার, 10 ইনভার্স 4 ওহম মিটার। আচ্ছা, এরপরে লিখলাম 0.5 ওহম মিটার। এরপরে লিখলাম 10 টু দি পাওয়ার 8, 10 টু দি পাওয়ার 8 ওহম মিটার। আচ্ছা, এর আগে লিখলাম 10 টু দি পাওয়ার -8 ওহম মিটার। এরপরে লিখলাম 10 টু দি পাওয়ার 12 ওহম মিটার। এরপরে লিখলাম 10 টু দি পাওয়ার 16 ওহম মিটার। আচ্ছা, এখানে স্পেসিফিক রেজিস্ট্যান্স যদি বেশি হয়, তার মানে কি? তার মানে ইনসুলেটর, এর স্পেসিফিক রেজিস্ট্যান্স অনেক বেশি, আর ইনসুলেটর। সো সেই ইনসুলেটর কারা? এরা। সো হচ্ছে ইনসুলেটর। সো ইনসুলেটরের স্পেসিফিক রেজিস্ট্যান্স কত? এরকম কোশ্চেনের অ্যানসার আমরা 10 টু দি পাওয়ার 12, 10 টু দি পাওয়ার 16 দুই বইতে দুটো পাই। রিসার্চের বইতে লেখা 10 টু দি পাওয়ার 16 ওহম মিটার, যেমন গ্লাসের 10 টু দি পাওয়ার 16 ওহম মিটার, এরকম অন্য বইতে লেখা 10 টু দি পাওয়ার 12। সো এটা হচ্ছে ইনসুলেটর, ইনসুলেটর। আচ্ছা, আর এই 10 টু দি পাওয়ার -8 ওহম মিটার, যেমন কপার, এটা হচ্ছে কন্ডাক্টর, কন্ডাক্টরের স্পেসিফিক রেজিস্ট্যান্স, কন্ডাক্টরের স্পেসিফিক রেজিস্ট্যান্স। আর এর মাঝামাঝি যেগুলো আছে, মাঝামাঝি এই স্পেসিফিক রেজিস্ট্যান্স হচ্ছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। তো ইসাক্সের বইতে লেখা 10 ইনভার্স 5 থেকে 10 টু দি পাওয়ার 8 ওহম মিটার, তপন স্যারের বইতে লেখা 10 টু দি পাওয়ার -4 ওহম মিটার কাছাকাছি। আরেক জায়গায় লেখা 10 টু দি পাওয়ার -4 থেকে 0.5, যাই হোক এই রেঞ্জের মধ্যে। একসাথে আমরা এটা লিখে রাখলাম স্পেসিফিক রেজিস্ট্যান্স। ওকে, যেমন স্পেসিফিক রেজিস্ট্যান্স is 10 ইনভার্স 4 থেকে 0.5 ওহম মিটার in case of semiconductor. So this is true. আচ্ছা, many free electron are present in conduction band. না, many free electron are not present. Many free electrons are present in conduction band in case of conductor. So এটা true না। So এই তিনটা true. This is not true. This is not a characteristics of semiconductor. বাকিগুলো true. So next question. A semiconductor acts like what at absolute zero temperature? এটা আমরা একদম শুরুর দিকে ডিসকাস করেছি। At absolute zero temperature, no free electron, no hole. So ultimately insulator এর মতো বিহেভ করে। কোনো চার্জ ক্যারিয়ার নাই। So insulator এর মতো বিহেভ করে। So next question. What is the value of forbidden energy band in case of semiconductor? এটা মাত্র দেখলাম, এটা 1 ইলেকট্রন ভোল্টের মতো। সিলিকনের ক্ষেত্রে 1.1, জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.7 ইলেকট্রন ভোল্ট। নেক্সট কোশ্চেন। What is the nature of the substance when the valence band and conduction band coincide? মানে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ করে। এটা তো কন্ডাক্টরের ক্ষেত্রে দ্যাট মিন্স ফরবিডেন এনার্জি গ্যাপ 0 0। সেখানে কোইনসাইড এই টার্মটা ইউজ করতে পারে বা ওভারল্যাপ এই ওয়ার্ডটা ইউজ করতে পারে কার ক্ষেত্রে? কন্ডাক্টরের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন। এনার্জি গ্যাপ বিটুইন দ্য ভ্যালেন্স ব্যান্ড এন্ড দ্য কন্ডাকশন ব্যান্ড অফ কন্ডাক্টর, অফ কোর্স এটা 0 ইলেকট্রন ভোল্ট। নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এনার্জি ব্যান্ড? সো এনার্জি ব্যান্ড হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, ফরবিডেন ব্যান্ড ইত্যাদি দেখলাম। সো অল অফ দ্য অ্যাবাভ।
What is the order of specific resistance in insulator? Insulator ক্ষেত্রে specific resistance এই যে একটু আগে একবার লিখলাম 10 to the power 12 ohm meter, 10 to the power 16 ohm meter এই রেঞ্জের মধ্যে এর আশেপাশে। So 10 to the power 12 ohm meter অপশন আছে, এটা হবে आंसर। Next question, which of the following is not a property of semiconductor? Is not a property. At 0 Kelvin temperature they act as insulator. This is true. At 0 Kelvin temperature, insulator, because there is no free electron. With the increasing temperature their conductivity increases. Yes, this is true. Alpha negative in case of semiconductor. That means with the increasing temperature resistance decreases. Increasing temperature resistance decreases. That means conductance or conductivity increases. So this is true. This is also true. Their conductivity increases by mixing appropriate impurities with them. Yes, this is also true. আমরা যদি impurity mix করি তাহলে আমরা p type বা n type semiconductor পাবো, এবং এটা মনে রাখতে হবে যে p type এবং n type, that means excessive semiconductor conductivity pure semiconductor চেয়ে অনেক বেশি। So their conductivity increases by mixing appropriate impurities. So this is also true. The specific resistance is 10 to the power 4 ohm meter. This is not true. 10 to the power 4 ohm meter না, কিন্তু confusing, this is 10 to the power -4, 10 to the power 4 ohm meter, এটা বলা ঠিক না। তুমি বলতে পারো যে এটা তো 10 to the power 5 থেকে 10 to the power -5 থেকে 10 to the power 8 ohm meter, এটা তো আমার বইতে লেখা, এটা বইতে লেখা এই স্যারের বইতে, আর তপন স্যারের বইতে লেখা 10 to the power -4, শুধু এটা লেখা 10 to the power -4 ohm meter এর আশেপাশে এরকম বলা। এবং এই কোশ্চেনটা মোস্ট লাইকলি ওই তপন স্যারের বইয়ের কোশ্চেন, তপন স্যারের বইয়ের কোশ্চেন, তপন স্যারের বইয়ের কোশ্চেন, তিনি 10 to the power -4 এর জায়গায় 10 to the power 4 দিয়ে এটাকে রং অ্যান্সার হিসেবে সিলেক্ট করেছেন। So this is not true. So the next question, if the energy difference between the valence band and the conduction band is 0.7 electron volt, so 0.7 electron volt energy gap কার? জার্মেনিয়াম। সিলিকনের কত? সেটা 1.1 electron volt। তাহলে জার্মেনিয়াম এটা of course semiconductor. So question answer হবে semiconductor. Next question, what is the value of the forbidden energy band between the conduction band and the valence band of the insulator? Insulator ক্ষেত্রে রেঞ্জ অনেক বেশি, আমরা দেখলাম 6 to 15 electron volt। আমরা চাইলে এটা একটু ওরকম একসাথে করে লিখে রাখতে পারি। স্পেসিফিক রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেরকম লিখলাম forbidden energy gap কি পেলাম আমরা? একটা পেলাম 0 electron volt, এরপরে পেলাম 0.7 electron volt, এরপরে পেলাম 1.1। আচ্ছা আমরা ইলেকট্রন ভোল্ট গুলো না লিখি, forbidden energy gap in electron volt, এখানে লিখি 0, এখানে লিখলাম 1.1, এখানে লিখলাম 0.7, টাকে লিখি 0.7, 1.1, 6, 15, 6, 15। সেটা আমরা ভাগ করে ফেললাম। এরা হচ্ছে ইনসুলেটর, এরা সেমিকন্ডাক্টর, আর এরা হচ্ছে কন্ডাক্টর, এদের মধ্যে একটু আলাদাভাবে যদি লিখতে চাই তাহলে সেক্ষেত্রে লিখতে পারি যে এটা হচ্ছে জার্মেনিয়াম, এটা সিলিকন, যাই হোক না এটা সেমিকন্ডাক্টর। আর এই দুইটার ক্ষেত্রে লিখবো এরা ইনসুলেটর, আর এরা হচ্ছে কন্ডাক্টর, আর এই দুইটা সেমিকন্ডাক্টর। স্পেসিফিক রেজিস্ট্যান্সের মতো এটা লিখলাম, একসাথে লিখে রাখতে পারো চাইলে, এরকম লিখে ভিজুয়ালাইজেশন সহজ হয়, পরীক্ষার হলে মনে পড়বে আর কি। সো এই কোশ্চেনের অ্যানসার কি হবে? ইনসুলেটরের ক্ষেত্রে এই যে 6 ইলেকট্রন ভোল্ট, কোশ্চেনের অ্যানসার হবে 6 ইলেকট্রন ভোল্ট। নেক্সট কোশ্চেন, এট 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা কিন্তু 0 কেলভিন টেম্পারেচার না, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এটা কিন্তু 0 কেলভিন না, 0 কেলভিন হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। সেটা কেন বলতেছি? কারণ 0 কেলভিন ও অ্যাবসলিউট 0 টেম্পারেচার আমরা জানি যে এটা সেমিকন্ডাক্টর, এটা ইনসুলেটরের মতো বিহেভ করে, বাট এখানে যেটা বলছে সেটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কিন্তু 0 কেলভিন না, অ্যাবসলিউট 0 টেম্পারেচার না। সো এটা মোটামুটি বেশি টেম্পারেচার। সো এই টেম্পারেচারে কিন্তু সেমিকন্ডাক্টর ইনসুলেটরের মতো বিহেভ করে না, কিছু ফ্রি ইলেকট্রন থাকতে পারে। সো রেজিস্ট্যান্স ইজ ইনফিনিট, এর মানে কি? এর মানে হচ্ছে ইনসুলেটর রেজিস্ট্যান্স ইনফিনিট। সো রেজিস্ট্যান্স যদি ইনফিনিট হয়, ইনসুলেটরের মতো বিহেভ করে সেমিকন্ডাক্টর, সেটা কখন করে? ইনসুলেটরের মতো বিহেভ করে এট 0 কেলভিন টেম্পারেচার, অ্যাবসলিউট 0 টেম্পারেচার। তাহলে এটা মার্ক করা ঠিক হবে না। রেজিস্ট্যান্স এট 0 ডিগ্রি সেলসিয়াস ইজ ফিনিট। বাট এই তিনটার মধ্যে কোনটা ফিনিট? রেজিস্ট্যান্স হুইচ ইজ নট ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার, এটা তো ঠিক না, টেম্পারেচার ডিপেন্ডেন্ট, টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স ডিক্রিজেস। ফিনিট রেজিস্ট্যান্স হুইচ ডিক্রিজেস উইথ দ্য ইনক্রিজিং টেম্পারেচার, দিস ইজ ট্রু। রেজিস্ট্যান্স ডিক্রিজেস উইথ দ্য ইনক্রিজিং টেম্পারেচার, দ্যাট মিন্স আলফা নেগেটিভ। সো এটা হচ্ছে সেমিকন্ডাক্টর ক্যারেক্টারিস্টিক্স। সো দিস ইজ ট্রু। Here is the finite resistance which increases with the increasing temperature. Alpha positive conductor ক্ষেত্রে। So next question, what is conductance of a pure semiconductor at absolute zero temperature? At absolute zero temperature মানে 0 Kelvin, that means -273 degree Celsius. So at -273 degree Celsius এর রেজিস্ট্যান্স কিরকম হবে? রেজিস্ট্যান্স হবে ইনফিনিট। এটা হবে রেজিস্ট্যান্স হবে ইনফিনিট। রেজিস্ট্যান্স ইনফিনিট মানে কি? ইনসুলেটর এর কোনো ইলেকট্রন থাকে না 0 Kelvin temperature। আর রেজিস্ট্যান্স ইনফিনিট মানে কন্ডাক্ট্যান্স কেমন হবে? কন্ডাক্ট্যান্স হবে 0। সেটা খেয়াল রাখা লাগবে। অপশন যদি কন্ডাক্ট্যান্স বলে তাহলে সেক্ষেত্রে 0, আর যদি রেজিস্ট্যান্স বলে ইনফিনিটি, বিকজ দিস ইজ ইনসুলেটর, পিওর ইনসুলেটরের মতো বিহেভ করবে at absolute zero temperature। সেমিকন্ডাক্টর at absolute zero temperature, resistance infinity, conductance 0, that means it acts like an insulator। Next question, for which electric conductance increases with increase of temperature? মানে alpha positive। So alpha positive and negative বলতে কি বোঝায়? বারবার যদি পাচ্ছি বলে দিচ্ছি, if temperature increases, and resistance increases, that means alpha positive। If temperature increases, as a result resistance decreases, that means alpha negative। alpha positive কাদের? alpha positive হচ্ছে কন্ডাক্টর, কন্ডাক্টর। alpha negative কাদের? সেমিকন্ডাক্টর। So এই কোশ্চেনের অ্যানসার কি হবে? Electric conductance increases with increase of temperature. Temperature increases, resistance increases, এটা কিন্তু বলে নাই। বলছি electric conductance increases with increase of temperature. So if resistance increases, that means conductance decreases. If resistance decreases, conductance increases. So electric conductance increases with increase of temperature. That means alpha negative, semiconductor কথা বলছে। এখানে semiconductor কোনটা? সিলিকন। Next question, the substance whose conductivity are more than that of the insulators. Insulators conductivity বেশি, but less than that of the conductors. মানে কন্ডাক্টরের চেয়ে কম, তার মানে semiconductor কথা বলতেছে। এটা semiconductor। Next question, process of increasing the conductivity of semiconductor. Semiconductor এর conductivity বাড়ানোর দুটো উপায়। একটা হচ্ছে mixture of impurity, যেটা বলে ডোপিং, এটা। আরেকটা হচ্ছে increasing temperature। So এটা একটু আগে আমরা দেখলাম, if increase temperature is increased then conductivity increases in case of semiconductor। The semiconductor এর conductivity বাড়ানোর উপায় হচ্ছে increasing temperature, এটা একটা উপায়। আর আরেকটা উপায় হচ্ছে mixing impurity। So next question, substance having a specific resistance of 10 inverse 4 ohm meter, 10 inverse 4 ohm meter মধ্যে resistance, specific resistance semiconductor। So next question, what kind of material follow band theory? So band theory এটা হচ্ছে solid এর ক্ষেত্রে appropriate, solid এর ক্ষেত্রে। তো solid কে আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির উপর বেস করে, solid ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির উপর বেস করে আমরা এদেরকে এরকম band theory আওতায় ভাগ করতে পারি আর কি, semiconductor, তারপর conductor, insulator। তো solid এর property। Next question, if there is no forbidden band, forbidden energy gap নাই, overlap করে conduction band, valence band, আমরা conductor কথা বলতেছি, conductor। So next question, of which substance resistance is decreased with increasing temperature? Resistance is decreased with increasing temperature, that means alpha negative, of course semiconductor। Option semiconductor একটাই, জার্মেনিয়াম।
So next question, of which of the following substance heat coefficient of resistance or temperature coefficient of resistance is negative? I mean alpha negative. Temperature coefficient of resistance, that means alpha negative. এটা কার ক্ষেত্রে? জার্মেনিয়াম ক্ষেত্রে, in case of germanium, because germanium is a semiconductor. Next question, which is the energy difference between valence band and conduction band for silicon? Silicon ক্ষেত্রে সেটা কত? 1.1 electron volt. জার্মেনিয়ামের ক্ষেত্রে সেটা কত? 0.7 electron volt. Next question আমরা next lecture পাবো ইনশাআল্লাহ। So next lecture, that means lecture 2 তে আমরা p n junction diode নিয়ে ডিসকাস করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমি ডক্টর রাকিব হাসান, তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের কোয়েশ্চন ব্যাংক মাস্টার ক্লাসে। আমাদের কোয়েশ্চন ব্যাংক মাস্টার ক্লাসের মেডিকেল ফিজিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার 10 সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স। এই চ্যাপ্টারে লেকচার 2 তে যে টপিক থাকবে সেটা নিয়ে আমরা ডিসকাস করব ইনশাআল্লাহ। সো লেকচার 2 তে জাংশন ডায়োড, দ্যাট মিন্স পিএন জাংশন ডায়োড নিয়ে কথা বলবো আমরা। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন যদি দেখি তাহলে দেখা যায় রিসেন্ট ইয়ারে এই টপিক থেকে কোয়েশ্চন ছিল। সো আমাদের ফার্স্ট কোয়েশ্চন, ইফ এ পিএন জাংশন ডায়োড ইজ কেপ্ট ইন রিভার্স বায়াস। সো এখানে শুরুতে আমাদের পিএন জাংশন ডায়োড সম্পর্কে জানতে হবে, তারপর পিএন জাংশন ডায়োডের রিভার্স বায়াস সম্পর্কে জানতে হবে। তো পিএন জাংশন ডায়োড কি? মনে করো এটা একটা সেমিকন্ডাক্টর, হতে পারে এটা সিলিকন চিপ, উপরে হচ্ছে সিলিকনের ক্রিস্টাল। ওকে, সো আমি যে কাজটা করলাম, এই সিলিকন ক্রিস্টালের এই পাশে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি মিক্স করলাম, আর এই পাশে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি মিক্স করলাম। এই পাশে যদি আমি ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি মিক্স করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে অলরেডি তো কিছু হোল কিছু ইলেকট্রন সবখানে আছে, কিছু হোল এবং কিছু ইলেকট্রন অলরেডি আছে। এবার যদি আমি ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি এখানে মিক্স করি তাহলে এই পাশে হয়ে যাবে পি টাইপ সেমিকন্ডাক্টর, মানে এখানে হোলের নাম্বার অফ হোল উইল বি গ্রেটার দ্যান নাম্বার অফ ইলেকট্রন, সেটা পি টাইপ হয়ে যাবে, মানে এখানে পজিটিভ হোল এর নাম্বারটা বেশি হবে। আর যদি এই পাশে পেন্টাভ্যালেন্ট মিক্স করি তাহলে এখানে অপোজিট ফেনোমেনন দেখতে পাবো আমরা, এর নাম্বার অফ ফ্রি ইলেকট্রন উইল বি গ্রেটার দ্যান নাম্বার অফ হোল। সো এটা হবে পি টাইপ, এটা হবে এন টাইপ। সো এর মাঝখানে কি হবে? এর মাঝখানে যে ঘটনাটা ঘটবে ডিফিউশন হবে। কিরকম? এই ইলেকট্রনগুলো ডিফিউজড হবে, কেন এই পাশে ইলেকট্রনের ডিফিউশন হবে? চার্জের ডিফিউশনটা কেন হবে? কারণ এই পাশে তো হোল বেশি, পজিটিভ চার্জ বেশি, এই পাশে তো পি টাইপ, পজিটিভ চার্জ বেশি। সো এই পাশটা যদি পজিটিভ চার্জ বেশি হয় তাহলে দেখা যাবে যে ইলেকট্রনের ডিফিউশন হবে এখানে। পজিটিভ চার্জ বেশি হয় তাহলে পজিটিভ চার্জ বেশি, সো এই পাশটা যদি পজিটিভ চার্জ বেশি হয় তাহলে দেখা যাবে যে ইলেকট্রনের ডিফিউশন হবে এখানে। আর একটা ইলেকট্রন যদি এই পাশে চলে আসে তাহলে এখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি পজিটিভ চার্জ থাকবে, আর একটা ইলেকট্রন চলে আসলে এখানে আরেকটা পজিটিভ চার্জ, আর এই পাশে যখন ইলেকট্রন আসবে সেখানে নেগেটিভ চার্জ। সো পি এন জাংশনে পি আর এন টাইপ যদি একটা চিপের মধ্যে থাকে তাহলে এর জাংশনে কি থাকবে? জাংশনে থাকবে হচ্ছে আয়ন, এই যে পাশে পজিটিভ আয়ন এই পাশে নেগেটিভ আয়ন। এইটুকু মনে রাখা যে এদের যে জাংশন, সেই জাংশনে কি থাকবে? জাংশনে থাকবে আয়ন, জাংশনে আয়ন। সো পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন ফার্দার ডিফিউশনটাকে ইনহিবিট করবে। যেমন এই নেগেটিভ আয়নের যে লেয়ারটা এটা কি করবে? ফার্দার ইলেকট্রনকে এইদিকে আসতে দিবে না। সো এই যে জাংশনটা পিএন জাংশন, এর মাঝখানে যে লেয়ারটা যেখানে শুধু আয়ন থাকতেছে সেই লেয়ারটার নাম হচ্ছে ডিপ্লিশন লেয়ার। সো পরীক্ষায় কোনো কোয়েশ্চেন পাই এরকম, পিএন জাংশন ডায়োডের ডিপ্লিশন লেয়ারে কি থাকে? ডিপ্লিশন লেয়ারে আয়ন থাকে, এটুকু মনে রাখবা। পিএন জাংশন ডায়োডের ডিপ্লিশন লেয়ারে কি থাকে? আয়ন থাকে। সো হচ্ছে পিএন জাংশন ডায়োড। তো এই পিএন জাংশন ডায়োডকে আমরা এভাবে লিখি, এই যে সিম্বল, সেই সিম্বলটা হচ্ছে এরকম, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে এন। এই যে এরকম একটা লাইন টানলাম, এটা এন, আর এই এরোর মতো যেটা এটা হচ্ছে পি টাইপ। সো পিএন জাংশন ডায়োডের সিম্বল। তো এই পিএন জাংশন ডায়োডের বায়াসিং বলতে আমরা কি বুঝি? যদি আমি এরকম করি যে এই পিএন জাংশন ডায়োডের এই ডিরেকশনে কারেন্ট পাস করা ট্রাই করি আমি, দ্যাট মিন্স পিএন জাংশন ডায়োডের যে পি টাইপ সেমিকন্ডাক্টর এর সাথে হায়ার ভোল্টেজ আর এন এর সাথে লোয়ার ভোল্টেজ, তার মানে হাই ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজ, দ্যাট মিন্স পি থেকে এন এর দিকে যদি কারেন্ট পাস করা ট্রাই করি তাহলে দেখা যায় যে এই মাঝখানে যে ডিপ্লিশন লেয়ারটা এটা ওভারকাম করতে পারলেই এবং সেটা ওভারকাম করা খুব বেশি টাফ না। যেমন এটা যদি সিলিকন দিয়ে বানাই আমি, যদি সিলিকন দিয়ে বানাই তাহলে এটা ওভারকাম করতে যতটুকু ভোল্টেজ দরকার সিলিকন দিয়ে বানাইলে সেটা হচ্ছে 0.7 ভোল্ট, আর যদি সেটা জার্মেনিয়াম দিয়ে বানাই তাহলে সেক্ষেত্রে 0.3 ভোল্ট। আচ্ছা, সিলিকন এবং জার্মেনিয়ামের ফরবিডেন এনার্জি গ্যাপ এর আগে লেকচারে আমরা করেছিলাম, সেটা হচ্ছে এর ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপ। সেটা ছিল সিলিকনের ক্ষেত্রে 1.1 ইলেকট্রন ভোল্ট, এটা ছিল এনার্জি, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে ছিল 0.7 ইলেকট্রন ভোল্ট। এর সাথে কনফিউজ না, এটা হচ্ছে ভোল্টেজ। মানে জার্মেনিয়াম দিয়ে যদি আমি পিএন জাংশন বানাই এবং এই পি থেকে এন এর দিকে যদি আমি কারেন্ট চাই তাহলে সেক্ষেত্রে 0.3 ভোল্ট ওভারকাম করতে হবে। মানে 0.3 ভোল্টের চেয়ে বেশি ভোল্টেজ দিলেই এটা কন্ডাক্টরের মতো বিহেভ করবে, ওকে? সেটা হবে কন্ডাক্টর। তখন পিএন জাংশনটা একটা কন্ডাক্টর হবে, মানে এর ভেতর দিয়ে কারেন্ট যাবে, সেটা হবে কন্ডাক্টর। এবং এটা যদি একটা আইডিয়াল পিএন জাংশন ডায়োড হয় তাহলে এর কোনো রেজিস্ট্যান্সই থাকবে না, এটা ভালো কন্ডাক্টর হয়ে যাবে। আচ্ছা, এবার আমি যদি কাজটা উল্টো করে করি, ধরো একটা পিএন জাংশন ডায়োড, এই হচ্ছে পি আর এই হচ্ছে এন। এবার যদি আমি অপোজিট ডিরেকশনে কারেন্ট পাঠাতে চাই, দ্যাট মিন্স এই এন এর সাথে হাই ভোল্টেজ আর পি এর সাথে লোয়ার ভোল্টেজ কানেক্ট করি, তাহলে সেক্ষেত্রে যেটা হবে এটা ইনসুলেটরের মতো বিহেভ করবে, এটা যদি একটা আইডিয়াল পিএন জাংশন ডায়োড হয় তাহলে এটা রেজিস্ট্যান্স অফ ইনফিনিটি, মানে এটা ইনসুলেটরের মতো বিহেভ করবে, সো এটাই আমাদের টার্গেট। এই পিএন জাংশন ডায়োড বানানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে এই ডিরেকশনে কারেন্ট যাবে, এই ডিরেকশনে যাবে না, মানে একই জিনিস, একদিকে কারেন্ট পাস করে আরেকদিকে কারেন্ট পাস করে না। যেদিকে কারেন্ট পাস করতে পারবে, যেদিকে আমরা কন্ডাক্টরের মতো বিহেভিয়ার পাবো সেটাকে বলি আমরা ফরওয়ার্ড বায়াস, আর যেদিকে আমরা ইনসুলেটরের মতো বিহেভিয়ার দেখতে পাবো সেটা হচ্ছে রিভার্স বায়াস, ইনসুলেটর। তাহলে ফরওয়ার্ড এবং রিভার্স বায়াস বলতে আমরা কি বুঝি? পিএন জাংশন ডায়োড পি থেকে এন এর দিকে কারেন্ট পাস করতে চাইলে এটাকে বলি আমরা পিএন জাংশন ডায়োডের ফরওয়ার্ড বায়াস, এফবি লিখলাম। আর যদি এন থেকে পি এর দিকে, দ্যাট মিন্স এন এর সাথে হাই ভোল্টেজ কানেক্ট করি তাহলে এটা হবে রিভার্স বায়াস। সো এইটুকু ইনফরমেশন মনে রাখতে পারলে অনেকগুলো কোয়েশ্চেন অ্যানসার করা ইজিয়ার হয়, ওকে? যেমন আমি যদি ফরওয়ার্ড বায়াসের কথা বলি, ফরওয়ার্ড বায়াসে যেটা হয়, আমি যখন পি এর সাথে হাই ভোল্টেজ মানে ব্যাটারি পজিটিভ এন্ড আর এন এর সাথে লোয়ার ভোল্টেজ, দ্যাট মিন্স নেগেটিভ এন্ড কানেক্ট করব, তখন ব্যাটারি নেগেটিভ এন্ড এই এন টাইপের ইলেকট্রনগুলোকে এদিকে পুশ করবে, আর ব্যাটারি পজিটিভ এন্ড এই পি টাইপের হোলগুলোকে পুশ করবে, ওকে? যেহেতু সেম চার্জ, সো আলটিমেটলি ডিপ্লিশন লেয়ারটা কমতে থাকবে এবং এই 0.3 ইন কেস অফ জার্মেনিয়াম, 0.7 ভোল্ট ইন কেস অফ সিলিকন, এরকম ভোল্টেজ ওভারকাম করার পর এখানে আমরা কন্ডাক্টরের মতো বিহেভিয়ার দেখতে পাবো, ওকে? সো ডিপ্লিশন লেয়ারটা আস্তে আস্তে কমতে থাকবে। আর ইনসুলেটর হিসেবে যখন বিহেভ করবে, দ্যাট মিন্স রিভার্স বায়াসে এর অপোজিট ফেনোমেনন দেখতে পাবো, ডিপ্লিশন লেয়ারটা বাড়তে থাকবে এবং এটা ইনসুলেটরের মতো বিহেভ করতে থাকবে, দ্যাট মিন্স এর ভিতরে কারেন্ট পাবো। সো এই জিনিসগুলো আবার বারবার রিপিট হবে, আমাদের মাথায় ঢুকে যাবে ইনশাআল্লাহ। ইফ এ পিএন জাংশন ডায়োড ইজ কেপ্ট ইন রিভার্স বায়াস নিয়ে কথা বলা, সো নো ফ্লো occurs, এটা একটা অপশন, যে নো ফ্লো occurs। আরেকটা হচ্ছে দ্য উইডথ অফ দ্য ডিপ্লিশন লেয়ার ইনক্রিজেস, এটা হবে কারেক্ট অ্যান্সার। যে আমরা যদি রিভার্স বায়াসে রাখি তাহলে সেই ডিপ্লিশন লেয়ারের উইডথটা বাড়তে থাকবে, ওকে? বাড়তে থাকবে। সো উইডথ অফ দ্য ডিপ্লিশন লেয়ার ইনক্রিজেস, এটা হবে কারেক্ট অ্যান্সার, ইনক্রিজেস। রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াসে এর অপোজিট ফেনোমেনন দেখতে পাবো। So the next question, if is the upper arrow দিয়া একটা সাইন দিল, দিয়া বলছে it indicates increasing and lower arrow indicates decreasing, which is correct in case of reverse bias. So reverse bias depletion layer increases, depletion layer increase করার মানে হচ্ছে potential barrier টা increase করা। So depletion layer increases, potential barrier increases, এটা হবে correct answer. So depletion layer increases, potential barrier increases, জিনিসটা আমরা একটু ক্লিয়ার করি আলাদাভাবে, জাস্ট একটু ক্লিয়ার করি। মনে করো পিএন জাংশন ডায়োড, তো পিএন জাংশন ডায়োড এই পাশে পি টাইপ, এই পাশে এন টাইপ। পি টাইপ মানে এখানে হোল বেশি, পজিটিভ চার্জ বেশি, এন টাইপ মানে এখানে ইলেকট্রন বেশি, নেগেটিভ চার্জ বেশি, আর এই মাঝখানে হচ্ছে ডিপ্লিশন লেয়ার, ওকে? এবার রিভার্স বায়াসের কথা বলো না, তার মানে আমি এখানে ব্যাটারির নেগেটিভ এন্ড, আর এই পাশে ব্যাটারির পজিটিভ এন্ড কানেক্ট করলাম, পি এর সাথে পজিটিভ এন্ড আর এই এন এর সাথে নেগেটিভ এন্ড কানেক্ট করলাম। সো এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে এর উল্টোটা হবে। রিভার্স বায়াসের ক্ষেত্রে আমার কি করতে হবে? জাস্ট ব্যাটারিটা উল্টে দিলেই হবে, এখানে নেগেটিভ আর এখানে পজিটিভ। এই যে পজিটিভ আর নেগেটিভ, সেখানে কি হচ্ছে দেখো, এই যে পজিটিভ এন্ড, এখানে ইলেকট্রনের
লেকিংস, পজিটিভ মানে ইলেকট্রনের লেকিংস বা ইলেকট্রনের ডেফিসিয়েন্সি। ওকে, আর এখানে কি ইলেকট্রন। সো এই ইলেকট্রনগুলোকে তো এই পজিটিভ অ্যাট্রাক্ট করবে, ইলেকট্রনগুলোকে পজিটিভ অ্যাট্রাক্ট করবে। আচ্ছা, এবার এখানে নেগেটিভ এর মানে কি এখানে ইলেকট্রনের কি বলা যায় যে বেশি ইলেকট্রন, এখানে ইলেকট্রন বেশি। সো ইলেকট্রন যদি এখানে বেশি থাকে, এক্সেস ইলেকট্রন, সো ইলেকট্রন যদি এখানে বেশি থাকে আর এখানে হোল মানে পজিটিভ, সো এই পজিটিভ এই ইলেকট্রনকে তো অ্যাট্রাক্ট করবে, সো অ্যাট্রাক্ট করবে। সো আলটিমেটলি দুই পাশ থেকেই এরকম অ্যাট্রাকশন দেখা যাচ্ছে। সো এজ এ রেজাল্ট এই ডিপ্লিশন লেয়ারটা ইনক্রিজেস। আর এই ডিপ্লিশন লেয়ার ইনক্রিজ করার মানে হচ্ছে এই যে পটেনশিয়াল বেরিয়ার যেটা ছিল, যে বেরিয়ারটা ওভারকাম করতে পারলে এটা কন্ডাক্টরের মতো বিহেভ করতো, সেই বেরিয়ারটা আর বাড়তে থাকবে। সো এজ এ রেজাল্ট ডিপ্লিশন লেয়ার ইনক্রিজেস এন্ড পটেনশিয়াল বেরিয়ার অলসো ইনক্রিজেস ইন কেস অফ রিভার্স বায়াস। আর ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এর অপোজিট ফেনোমেনন আমরা দেখতে পাবো। দ্যাট মিন্স ডিপ্লিশন লেয়ার ডিক্রিজেস, potential barrier decreases in case of forward bias. So next question, if diode is reverse bias, depletion layer will increase. Reverse bias এর কথা বলছি, forward bias এর ক্ষেত্রে decrease. Next question, which one converts AC to DC? এখানে AC দিয়ে বোঝানো হচ্ছে alternating current. That means কারেন্টের ডিরেকশন চেঞ্জ হবে একটা নির্দিষ্ট সময় পর পর, ডিরেকশন চেঞ্জ হবে। যেমন আমাদের বাসায় কারেন্টের কথা যদি বলি, সেটা হচ্ছে 50 হার্টজ ফ্রিকোয়েন্সি, 50 হার্টজ অল্টারনেটিং কারেন্ট আমাদের বাসায় বা কলেজে বা স্কুলে যে সাপ্লাই দেওয়া হয় 50 হার্টজ ফ্রিকোয়েন্সি। মানে কি এর মানে হচ্ছে এজ টাইম পিরিয়ড, সেটা হচ্ছে 0. যেমন ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, টাইম পিরিয়ড কতটুকু হবে? টাইম পিরিয়ড হবে 0.02 সেকেন্ডস। ফ্রিকোয়েন্সি যদি 50 হার্টজ হয় তাহলে টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 1/f 0.02 সেকেন্ড। টাইম পিরিয়ড 0.02 সেকেন্ড মানে কি? এর মানে হচ্ছে একটা কমপ্লিট সাইকেলের টাইম 0.02 সেকেন্ড। কমপ্লিট সাইকেল মানে কারেন্ট ডিরেকশনের দিকে পরে আবার আরেকদিকে। সো এই ডিরেকশন চেঞ্জ করে কতটুকু সময়ের মধ্যে? 0.01 সেকেন্ড। এই হচ্ছে 0.1 সেকেন্ড, 0.01 সেকেন্ড, এই হচ্ছে 0.01 সেকেন্ড। সো এটা অল্টারনেটিং কারেন্ট, ডিরেকশন চেঞ্জ হয়। আমাদের বাসায় কারেন্টের ক্ষেত্রে 0.1 সেকেন্ড পর ডিরেকশন চেঞ্জ হচ্ছে, এদিকে কারেন্ট আবার এদিকে কারেন্ট, ভোল্টেজও চেঞ্জ হচ্ছে, কারেন্টের ভ্যালুও চেঞ্জ হচ্ছে। সো এটা অল্টারনেটিং কারেন্ট। সো এটাকে আমি চাইলে ডিরেক্ট কারেন্টে কনভার্ট করতে পারি। সো তখন ডিরেক্ট কারেন্টে যদি কনভার্ট করি তাহলে কারেন্টের ডিরেকশন সবসময় এক ডিরেকশনে থাকে, ভোল্টেজের কোনো আপ ডাউন থাকে না। সো এটা অল্টারনেটিং কারেন্ট আর এটা ডিরেক্ট কারেন্ট। সো অল্টারনেটিং কারেন্টকে আমাদের কখনো কখনো ডিরেক্ট কারেন্টে কনভার্ট করতে হয় এবং অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে কনভার্ট করার একটা উপায় হচ্ছে রেক্টিফিকেশন, মানে যেটাকে বলে রেক্টিফিকেশন। সো রেক্টিফিকেশন, সো এই প্রসেসটার নাম কি? অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে কনভার্ট করার যে প্রসেসটা, সেই প্রসেসটার কি নাম? সেই প্রসেসের নাম হচ্ছে রেক্টিফিকেশন। Rectification. So what is rectification? Rectification is a process by which alternating current is converted into direct current. So rectification. So rectification কিভাবে করা হয়? rectification করা হয় এই ডায়োড ইউজ করে, পিএন জাংশন ডায়োড ইউজ করে। কেন? কারণ ডায়োডের একটা ইউনিক প্রপার্টি হচ্ছে যে ডায়োড এই ডিরেকশনে কারেন্ট পাস করে আর ডায়োড এই ডিরেকশনে কারেন্ট পাস করে না। দ্যাট মিন্স ফরওয়ার্ড বায়াসে এটা কন্ডাক্টরের মতো বিহেভ করে আর রিভার্স বায়াসে সেটা ইনসুলেটরের মতো বিহেভ করে। সো বিভিন্ন ডায়োডগুলো সেট করে আমরা অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে কনভার্ট করতে পারি। সো ডায়োডের একটা ইউজ হচ্ছে রেক্টিফায়ার। রেক্টিফিকেশনের কাজে আমরা পিএন জাংশন ডায়োড ইউজ করি। সো which one converts alternating current to direct current? Diode. Because we can use diode as rectifier. What is rectification? Converting alternating current to direct current. So next question, in which of the following instruments diode is used? এখানে অ্যাকচুয়ালি ডায়োড মোটামুটি সবখানে রেডিও, ক্যামেরা, টেলিভিশন সবখানে ইউজ হয়। সো এখানে সিঙ্গেল বেস সেন্সর হিসেবে আমরা এটাকে সিলেক্ট করতে পারি, যেটা বইয়ের অ্যান্সার, এটাকে আমরা সিলেক্ট করতে পারি টেলিভিশন। সো এখানে ইউজটা বেশি। সো নেক্সট কোয়েশ্চন, which one is the basis of invention of computer? এটা কম বেশি সবাই জানা, এই সিলিকন এবং সেই সেমিকন্ডাক্টরের হাত ধরে আমাদের বর্তমানে অনেক টেকনোলজি আগানো, স্পেশালি কম্পিউটার টেকনোলজি। সো নেক্সট কোয়েশ্চন, which one is correct about electric substance? জার্মেনিয়াম ইজ এ গুড কন্ডাক্টর। এটা কারেক্ট না, এটা কারেক্ট না। জার্মেনিয়াম এটা হলো সেমিকন্ডাক্টর। ডায়মন্ড ইজ এ উইক ইনসুলেটর। এটা আসলে ঠিক না। ডায়মন্ড হচ্ছে ইনসুলেটর, উইক ইনসুলেটর এই টার্মটা কনফিউজিং। ইনসুলেটর, ডায়মন্ড হচ্ছে ইনসুলেটর, ডায়মন্ডের মধ্যে হিট ট্রান্সমিশন হয় বা ইলেকট্রিসিটি ট্রান্সমিটেড হয় না। ইলেকট্রিক্যালি এটা স্ট্রং ইনসুলেটর। সোলার সেল ইজ এ লাইট সেনসিটিভ পিএন জাংশন মেড আপ অফ সিলিকন। দিস ইজ ট্রু। সো পিএন জাংশন ডায়োডের দুইটা एग्जांपल যদি দেই, পিএন জাংশন ডায়োড, পিএন জাংশন ডায়োড। পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে আমরা একটু আগে বললাম একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং এবং আরেকটা বললাম রিভার্স বায়াসিং। ফরওয়ার্ড বায়াসিং, রিভার্স বায়াসিং। ফরওয়ার্ড বায়াসিং এ পিএন জাংশন ডায়োড এরকম একটা রিয়েল লাইফ एग्जांपल বা টেকনিক্যাল एग्जांपल হচ্ছে এলইডি, এলইডি লাইট ইমিটিং ডায়োড। আর রিভার্স বায়াস ফরওয়ার্ড রিভার্স বায়াস পিএন জাংশন ডায়োডের একটা রিয়েল লাইফ एग्जांपल সেটা হচ্ছে সোলার সেল, সোলার সেল, সোলার সেল। আর এলইডি সম্পর্কে এনার্জির যে ট্রান্সফরমেশনটা সেটা যদি আমি একটু বলি, এলইডি তে কি হয়, এনার্জি ট্রান্সফরমেশনটা কেমন? এলইডি তে ইলেকট্রিক্যাল এনার্জি, দ্যাট মিন্স ইলেকট্রিসিটি ইজ কনভার্টেড ইনটু লাইট এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইনটু লাইট এনার্জি। ওকে, এলইডি লাইট ইমিটিং ডায়োড। আর সোলার সেল এখানে কিন্তু অপোজিট এনার্জি কনভার্সেশন বা কনভার্সন। সোলার সেল কি হয়? লাইট এনার্জি, দ্যাট মিন্স সানলাইট। সো লাইট এনার্জি ইজ কনভার্টেড ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি, মানে লাইট এনার্জি ইউজ করে আমরা ইলেকট্রিসিটি পাই, আর এখানে ইলেকট্রিসিটি ইউজ করে আমরা লাইট পাই। ওকে, সো এইটুকু ইনফরমেশন খুবই হেল্পফুল হবে বিভিন্ন এমসিকিউ অ্যানসার করার জন্য, কয়েকটা এমসিকিউ হতে পারে এখান থেকে। সো সোলার সেল ইজ এ লাইট সেনসিটিভ পিএন জাংশন ডায়োড অফ কোর্স মেড আপ অফ সিলিকন। কার্বন ইজ এন এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। দিস ইজ নট ট্রু। কার্বন ইজ এন ইনসুলেটর। সো এটা ট্রু না, এটা ট্রু না। সো আমাদের কারেক্ট অ্যানসার তোমরা পেয়ে গেলাম অলরেডি। কারেক্ট অ্যানসার হচ্ছে এটা, সোলার সেল ইজ এ লাইট সেনসিটিভ পিএন জাংশন ডায়োড। এরকম আরেকটা एग्जांपल হচ্ছে এলইডি, এলইডি আর সোলার সেলের মধ্যে যদি ডিফারেন্স দেখি, এটা ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস। এখানে এনার্জি কনভার্সনটা উল্টা, সোলার সেলের অপোজিট আর কি। সো নেক্সট কোয়েশ্চন, জেনারেলি ইন হোয়াট পারপাস ইজ দ্য জাংশন ডায়োড ইউজড? সো জাংশন ডায়োড ইউজুয়ালি আমরা রেকটিফায়ার হিসেবে ইউজ করি। হোয়াট ইজ রেকটিফিকেশন? কনভার্টিং অল্টারনেটিং কারেন্ট টু ডিরেক্ট কারেন্ট। সো এটা হচ্ছে ইউজ। আচ্ছা, সুইচ হিসেবে বা অ্যামপ্লিফায়ার হিসেবে ইউজুয়ালি আমরা যেটা ইউজ করি সেটা ট্রানজিস্টর। সুইচ হিসেবে as a switch, as an amplifier we use transistor. So the next question, alternating current can be converted into a direct current by rectifier, correct answer, but rectifier হিসেবে কি ইউজ করা হয়? ডায়োড, এটা কারেক্ট আনসার। তাহলে এখানে অ্যাকচুয়ালি এটা কারেক্ট আনসার, এটা কারেক্ট আনসার। সো এই দুইটার মধ্যে দুইটা জায়গায় নম্বর পাওয়া যাবে না, আই থিংক এটা বেস্ট আনসার। যে অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে কনভার্ট করি আমরা কি রেক্টিফায়ার দিয়ে, এবং রেক্টিফায়ার হিসেবে কি ইউজ করা হয়? নেক্সট কোয়েশ্চনটা আসে ডায়োড। সো এই দুইটার মধ্যে এটা বেস্ট আনসার। নেক্সট, if a PN junction diode is kept in reverse bias, so same question already আমরা আগে পাইছি, reverse bias কি হয়? The width of the depletion layer increases. In the depletion layer of a biased PN junction there remains ডিপ্লিশন লেয়ার কি থাকে? এটা হচ্ছে কোশ্চেনটা। ইন দ্য ডিপ্লিশন লেয়ার, সো ডিপ্লিশন লেয়ার কি থাকে? ডিপ্লিশন লেয়ারে থাকে অনলি আয়ন্স, যেটা আমরা ডিপ্লিশন লেয়ার নিয়ে কথা বলার শুরুতে লিখলাম একসাথে, অনলি আয়ন্স। নেক্সট কোয়েশ্চন, হুইচ ইজ কারেক্ট ফর ডিপ্লিশন লেয়ার ইন কেস অফ বায়াসিং? ডিপ্লিশন লেয়ার increases in forward bias, this is not true. Decreases in reverse bias, this is not true. Decreases in forward bias, this is true. So depletion layer decreases in forward bias, কারণ forward bias দুই পাশ থেকে পুশ করা হচ্ছে, আর reverse bias দুই পাশ থেকে ট্র্যাক করা হচ্ছে। কাজেই reverse bias depletion layer increases, forward bias depletion layer decreases. Next question, reason for formation of depletion layer in PN junction. So depletion layer formation এর রিজনটা কি? রিজনটা হচ্ছে diffusion of charge carrier, যেটা আমরা শুরুতে ডিসকাস করলাম, diffusion of charge carrier. What semiconductor is used within the electronic display board of a cricket match? So ওখানে যেটা ইউজ হয় সেটা হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। লাইট ইমিটিং ডায়োড, লাইট ইমিটিং ডায়োড কি? লাইট ইমিটিং ডায়োড হচ্ছে ফরওয়ার্ড বায়াসড পিএন জাংশন ডায়োড, ফরওয়ার্ড বায়াসড পিএন জাংশন ডায়োড। আর সোলার সেল এটা হচ্ছে রিভার্স বায়াসড পিএন জাংশন ডায়োড। সো ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডে যেটা ইউজ করি সেটা তো সোলার সেল না, সেটা হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। সোলার সেল ইউজ করে আমরা ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে পারি, কিন্তু ডিসপ্লে বোর্ডে অ্যাকচুয়ালি কি হচ্ছে? ইলেকট্রিসিটি ইউজ করে লাইট এনার্জি পাচ্ছি আমরা ওই ডিসপ্লেতে যা দেখতে পাচ্ছি স্কোর বোর্ডে। সো নেক্সট কোয়েশ্চন, ইফ দ্য সেমিকন্ডাক্টর ডায়োড ইজ ইন ফরওয়ার্ড বায়াস দেন দ্য ডিপ্লিশন লেয়ার, ফরওয়ার্ড বায়াসে ডিপ্লিশন লেয়ার decreases. Next question, function of capacitor used in bridge rectifier in parallel with load to convert AC into DC. So এখানে bridge rectifier সম্পর্কে জানতে হবে আমাদের, bridge rectification থেকে কোশ্চেন হতে পারে, পসিবিলিটি কম, তাও যদি আসে তাহলে দেখে ফেলি আমরা। এটা হচ্ছে একটা ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারের প্রাইমারি কয়েল আর এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্নস
কম, দ্যাট মিন্স এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। যেমন এখানে নাম্বার অফ টার্নস ns, এখানে নাম্বার অফ টার্নস np। সো ফিগার দেখে বুঝতে পারতেছো ns ইজ লেস দেন np, দ্যাট মিন্স দিস ইজ এ স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার, সেটা হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। সো এই স্টেপ ডাউন ট্রান্সফরমার এখানে আমি ইনপুট হিসেবে যেটা পাঠাচ্ছি সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট পাঠাচ্ছি আমি। সো এই অল্টারনেটিং কারেন্ট পাঠাচ্ছি আমি, এই অল্টারনেটিং কারেন্টকে আমরা ডিরেক্ট কারেন্টে কনভার্ট করব। এটা আমরা ডিরেক্ট কারেন্টে কনভার্ট করব। অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে কনভার্ট করব, ডিরেক্ট কারেন্টে কনভার্ট করব। আর অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে কনভার্ট করার বিভিন্ন উপায় আছে, বিভিন্ন রকম উপায় আছে। এর মধ্যে একটা হচ্ছে এই চারটা ডায়োড ব্যবহার করে, এটাকে বলা হয় ব্রিজ রেক্টিফিকেশন। তো এই ব্রিজ রেক্টিফিকেশন নিয়ে আমরা কথা বলতেছি এখন। সো ব্রিজ রেক্টিফিকেশনে যে কাজটা করা হয়, চারটা ডায়োড ব্যবহার করা হয়। সেই চারটা ডায়োড এরকম কানেক্ট করা হয়, চারটা ডায়োড। এই যে এটা ধরো একটা ডায়োড, এটা একটা ডায়োড, এটা একটা ডায়োড, তারপর এখানে আরেকটা ডায়োড, এটা ডায়োডের সিম্বল হচ্ছে পি, হচ্ছে এন, এটা ডায়োড, এখানে আরেকটা ডায়োড, আর এখানে আরেকটা ডায়োড। এই হচ্ছে চারটা ডায়োড। এরকম কোশ্চেন হতে পারে ব্রিজ রেক্টিফিকেশন বা ব্রিজ রেক্টিফায়ারে কয়টা ডায়োড ইউজ করা হয়, এটা একটা কোশ্চেন হতে পারে। চারটা ডায়োড ইউজ করা হয়। আর কোশ্চেন হতে পারে ব্রিজ রেক্টিফায়ারে কি কি থাকে। একটা ট্রান্সফরমার থাকে, স্টেপ ডাউন ট্রান্সফরমার। অল্টারনেটিং কারেন্টের সোর্স থাকবে একটা, এটা অল্টারনেটিং কারেন্টের সোর্স বা অল্টারনেটিং কারেন্ট সোর্স বলা যেতে পারে। অল্টারনেটিং কারেন্ট সোর্স থাকা লাগবে, একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার থাকা লাগবে, চারটা ডায়োড থাকা লাগবে। সো এর রেজাল্ট আমরা যেটা পাবো সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট পাবো। অল্টারনেটিং কারেন্ট পাবো, এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, সেটাকে আরএল বা লোড রেজিস্ট্যান্স বলে। সো রেজাল্ট আমরা কি পাচ্ছি, আমরা আউটপুট হিসেবে কি পাচ্ছি, আউটপুট হিসেবে পাচ্ছি ডিরেক্ট কারেন্ট। আমাদের ইনপুট কি ছিল, অল্টারনেটিং কারেন্ট ছিল ইনপুট, আর আউটপুট হিসেবে আমরা কি পাচ্ছি, ডিরেক্ট কারেন্ট। এটা হচ্ছে আউটপুট, ডিরেক্ট কারেন্ট। সো এখান থেকে কোশ্চেন হতে পারে এটা কি হলো ব্রিজ রেক্টিফিকেশন। আমরা তো একটু দেখলাম যে অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে কনভার্ট করার যে প্রসেস, এটাকে কি বলে রেক্টিফিকেশন। এবং যে কাজটা করবে বা যে সিস্টেমে কাজটা করবে তাকে বলা হবে রেক্টিফায়ার। রেক্টিফায়ার হিসেবে আমরা কি ইউজ করি, ডায়োড। এবং এটা হচ্ছে একটা রেক্টিফায়ার, যেটা হচ্ছে ব্রিজ রেক্টিফায়ার। ব্রিজ রেক্টিফায়ারে কি থাকে, চারটা ডায়োড থাকে। এবার আমরা অল্টারনেটিং কারেন্টে ডিরেক্ট কারেন্টে কনভার্ট করি। এবং আর কি কি থাকে ব্রিজ রেক্টিফায়ারে, অল্টারনেটিং কারেন্ট সোর্স, একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, চারটা ডায়োড থাকবে, একটা লোড রেজিস্ট্যান্স থাকবে। এই সো এখানে কখনো কখনো আমরা ক্যাপাসিটর ইউজ করি। সো ক্যাপাসিটর ইউজ করি কেন, কারণ ক্যাপাসিটরের মধ্যে ডিরেক্ট কারেন্ট ট্রান্সমিট করতে পারে না। ক্যাপাসিটর হচ্ছে ডিসি ব্লকিং বলা যায়। আমরা ব্যাটারিকে যদি আমি ক্যাপাসিটরের সাথে কানেক্ট করি, ধরো ব্যাটারি পজিটিভ এন্ড এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ এন্ড, ধরো এটা। তো ব্যাটারিকে যদি আমরা ক্যাপাসিটরের সাথে কানেক্ট করি, এটা হচ্ছে ক্যাপাসিটরের সিম্বল। এই যে দুটো প্যারালাল লাইন টানলে ক্যাপাসিটরের সিম্বল। তো তখন কি হয়, এই পজিটিভ এন্ড আর এই ক্যাপাসিটরের যে প্লেটটা, এই প্লেটে যদি ভোল্টেজ সেম হয়ে যায়, এর ভোল্টেজ সেম হয়ে যায়, আলটিমেটলি এর ভিতরে কোনো কারেন্ট পাস হয় না, অর্থাৎ ডিরেক্ট কারেন্ট ক্যানট পাস থ্রু ক্যাপাসিটর। সো এখানে আমরা কখনো কখনো ব্রিজ রেক্টিফায়ারে একটা ক্যাপাসিটর ইউজ করি। ক্যাপাসিটর ইউজ করা হয় কেন, টু স্মুথ এন্ড দা ডিসি কারেন্ট, টু স্মুথ এন্ড দা ডিসি কারেন্ট। এই কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে খুব এটাই আসবে। আর এটা রিলেটেড একটা কোশ্চেন যদি হয়, সেটা এরকম হবে ব্রিজ রেক্টিফায়ারে কি থাকে। সো এই ফিগারটা আমি যেভাবে লিখলাম, এভাবে লিখলে কোশ্চেন আসলে অ্যানসার করা ইজি হবে। নেক্সট কোশ্চেন, আউটপুট অফ এ ফুল ওয়েভ রেক্টিফায়ার। ফুল ওয়েভ রেক্টিফায়ার, সো এর আউটপুট কি হবে, আউটপুট অবশ্যই এটা ডিসি ভোল্টেজ হবে, ওকে, পজিটিভ ডিসি ভোল্টেজ হবে এর অ্যানসার। নেক্সট কোশ্চেন, what will the output signal be if a diode is removed from a full wave bridge rectifier? সো এই রিলেটেড অনেক কোশ্চেন বা ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং এডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। যেমন এই ব্রিজ রেক্টিফায়ার, এখানে একটা ডায়োড রিমুভ করলে কি হবে, দুইটা ডায়োড রিমুভ করলে কি হবে। সো এটা মেডিকেলের জন্য মোটেও ইম্পর্টেন্ট না। তাও যদি কোশ্চেনটা চলে আসে, তো আসলে হুবহু এটা আসতে পারে যে একটা ডায়োড ইউজ করলে কি হবে। একটা ডায়োড যদি আমি সরাই নিই, যেকোনো একটা ডায়োড যদি আমি সরাই নিই, তাহলে সেক্ষেত্রে পজিটিভ ও নেগেটিভ হাফ ওয়েভ পাওয়া যায়। আচ্ছা, এখানে হাফ ওয়েভের ব্যাপারটা একটু বলে ফেলি আমি। মনে করি যে এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, এটা হচ্ছে হাফ ওয়েভ, এটা হাফ ওয়েভ, এটা হচ্ছে ফুল ওয়েভ, ওকে। সো এবার এটাকে যে আমি রেক্টিফিকেশন করব, হ্যাঁ, এটাকে আমি রেক্টিফিকেশন করব, সেটা দুই রকম করতে পারি। একটা হচ্ছে ফুল ওয়েভ রেক্টিফিকেশন, আর একটা হচ্ছে হাফ ওয়েভ রেক্টিফিকেশন। সো হাফ ওয়েভ রেক্টিফিকেশনের মানে কি, হাফ ওয়েভ রেক্টিফিকেশনের মানে হচ্ছে যখন এক ডিরেকশনে কারেন্ট যাবে, তো হাফ ওয়েভ রেক্টিফিকেশন, হাফ ওয়েভ রেক্টিফিকেশন মানে হচ্ছে এদিক কারেন্ট পাস করতেছে, তখন হচ্ছে কারেন্ট পাস করতেছে, আবার অপোজিট ডিরেকশনে কারেন্ট পাস করতেছে, তখন কোনো কারেন্ট পাস করতেছে না। মানে অল্টারনেটিং কারেন্ট একদিক যখন কারেন্টের ডিরেকশন, তখন ওই ডিরেক্ট কারেন্ট যেটা আউটপুট পাচ্ছে সেখানে কারেন্ট পাস হচ্ছে, আর অপোজিট ডিরেকশনে কোনো কারেন্ট পাস হচ্ছে না। তার মানে ওই একবার যদি লাইট জ্বালানো হয়, তাহলে সেক্ষেত্রে লাইট বন্ধ হবে, চলবে। সেটা হচ্ছে হাফ ওয়েভ রেক্টিফিকেশন। আচ্ছা, আর ফুল ওয়েভ রেক্টিফিকেশনটা কি, ফুল ওয়েভ রেক্টিফিকেশন হচ্ছে যখন এই ডিরেকশনে কারেন্ট পাস হচ্ছে, তখন এই ডিরেক্ট কারেন্ট আউটপুট এই ডিরেকশনে কারেন্ট পাস হচ্ছে, যখন অপোজিট ডিরেকশনে কারেন্ট পাস হচ্ছে, এখানেও এই ডিরেকশনে কারেন্ট পাস হচ্ছে। সো এটাও ডিরেক্ট কারেন্ট, এটাও ডিরেক্ট কারেন্ট। এই হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, এই লেফট সাইডে, আর এই সাইডে হচ্ছে ডিরেক্ট কারেন্ট। সো এই ডিরেক্ট কারেন্টে একদিকে কারেন্ট যাচ্ছে, ইটস ওকে, ডিরেক্ট কারেন্ট, কারেন্টের ডিরেকশনে কোনো চেঞ্জ নাই, বাট অপোজিট ডিরেকশনে কোনো কারেন্ট যাচ্ছে না। এই হচ্ছে হাফ ওয়েভ রেক্টিফিকেশন। আর ফুল ওয়েভ রেক্টিফিকেশন বলতে আমরা কি বুঝি, এদিকে কারেন্ট যাচ্ছে, এই ডিরেকশনে কারেন্টটাকে ডিরেক্ট কারেন্ট আমরা এক ডিরেকশনে পাচ্ছি, আর অপোজিট ডিরেকশনটাকে ওই ডিরেকশনে পাচ্ছি। সো দুটোই হচ্ছে ডিরেকশন সেম। সো এটা ফুল ওয়েভ রেক্টিফিকেশন, হাফ ওয়েভ রেক্টিফিকেশন। সো একটা ডায়োড যদি সরানো হয়, তাহলে পজিটিভ ও নেগেটিভ হাফ ওয়েভ উইল বি ফাউন্ড। এটুকু জাস্ট মুখস্থ রাখা, আশা পসিবিলিটি খুবই কম এখান থেকে কোশ্চেন। সো নেক্সট কোশ্চেন, এ পিএন জাংশন ডায়োড ইজ ইন রিভার্স বায়াস measuring the resistance with an ohm meter will show that the resistance is, so এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। আমরা পিএন জাংশন ডায়োড, ধরো পিএন জাংশন ডায়োড। সো এখানে যদি ব্যাটারি পজিটিভ এন্ড কানেক্ট করি, দ্যাট মিন্স হায়ার ভোল্টেজ কানেক্ট করি, আর এখানে যদি ব্যাটারি নেগেটিভ এন্ড, দ্যাট মিন্স লোয়ার ভোল্টেজ কানেক্ট করি, তাহলে এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস, হচ্ছে ফরওয়ার্ড বায়াস। এবং ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে আইডিয়াল ফরওয়ার্ড বায়াস যদি হয়, তাহলে এটা রেজিস্ট্যান্স হবে জিরো, রেজিস্ট্যান্স জিরো। হোয়াট ডাজ দ্যাট মিন, এটা একটা কন্ডাক্টর, গুড কন্ডাক্টরের মতো বিহেভ করে। আর যদি অপোজিট কাজটা আমি করি, দ্যাট মিন্স এটা পিএন জাংশন ডায়োড যদি হয়, এই পাশে যদি আমি ব্যাটারি পজিটিভ এন্ড কানেক্ট করি, দ্যাট মিন্স হায়ার ভোল্টেজ কানেক্ট করি, আর এই পাশে যদি লোয়ার ভোল্টেজ, দ্যাট মিন্স ব্যাটারি নেগেটিভ এন্ড কানেক্ট করি, তাহলে সেক্ষেত্রে এটা হবে রিভার্স বায়াস, তবে রিভার্স বায়াস। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা জানি যে পিএন জাংশন ডায়োড একটা ইনসুলেটরের মতো বিহেভ করে, দ্যাট মিন্স ইন দ্যাট কেস রেজিস্ট্যান্স ইনফিনিটি। সো এপিএন জাংশন ডায়োড ইজ ইন রিভার্স বায়াস, রিভার্স বায়াসের কথা বলতেছে, মেজারিং দ্য রেজিস্ট্যান্স। সো আমরা যদি রেজিস্ট্যান্স মেজার করি, তাহলে সেই রেজিস্ট্যান্স কেমন হবে, ইনফিনিটি। যদি এটা আইডিয়াল হয়, একটা আইডিয়াল পিএন জাংশন ডায়োড হয়, তাহলে সেক্ষেত্রে রেজিস্ট্যান্স ইজ ইনফিনিটি, ইনসুলেটরের মতো বিহেভ করে। অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি সেটা ইনফিনিটি না, এটা না বলে আমরা বলতে পারি ভেরি হাই, ওকে, ভেরি হাই। কিন্তু ইউজুয়ালি কোশ্চেনের অ্যানসার দেখলে বা কোশ্চেনের প্যাটার্নে যদি প্র্যাকটিক্যালি বের না বলে, আমরা পিএন জাংশন আইডিয়াল পিএন জাংশন চিন্তা করব, ইনফিনিটি অ্যানসার করে বেটার হবে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রিভার্স বায়াস। রিভার্স বায়াসে আচ্ছা কারেন্ট কতটুকু পাওয়া যাবে, এটার জন্য আমরা চেষ্টা করব, আমাদের বইতে যে গ্রাফটা আছে সেই গ্রাফটা আমরা একটু নোট করে রাখি, এটা একটু বোঝার চেষ্টা করি। এই গ্রাফের এই এক্স এক্সিসে থাকবে ভোল্টেজ, আর ওয়াই এক্সিসে থাকবে কারেন্ট। এক্স এক্সিসে ভোল্টেজ, ওয়াই এক্সিসে কারেন্ট। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যদি বলি, দ্যাট মিন্স পিএন জাংশন ডায়োড, এটারও কি এরকম যাবো না, সবগুলো রিভিশন হয়ে যাবে মোটামুটি। এটারও পিএন জাংশন ডায়োড, এইদিকে কারেন্ট পাঠানো ট্রাই করতেছি আমি, দ্যাট মিন্স এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস, ওকে। সো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ইনসুলেটরের মতো বিহেভ করবে। সো এখানে যদি দেখি, এদিকে যদি হয় ভোল্টেজ, এদিকে যদি হয় ভোল্টেজ, এদিকে ভোল্টেজ আর এদিকে কারেন্ট। তো ভোল্টেজ যদি আমি বাড়াই, তখন দেখা যায় যে ইনিশিয়ালি কোনো কারেন্ট নাই, তারপরে ভোল্টেজ যত বাড়াচ্ছি আমি তত বেশি কারেন্ট পাচ্ছি। এই গ্রাফটা এরকম। সো যে ভোল্টেজটা এখানে, যে ভোল্টেজটা আমার ওভারকাম করা লাগলো, এই ভোল্টেজটা কেন ওভারকাম করা লাগলো, এটা হচ্ছে ডিপ্লিশন লেয়ারটা ব্রেকডাউন করার জন্য। ডিপ্লিশন লেয়ারের জন্য পটেনশিয়াল বেরিয়ার যতটুকু ক্রিয়েট হয়েছে অলরেডি আছে পিএন জাংশন ডায়োডে, ওটা ওভারকাম করার জন্য। সো এটা কি বলা হয়, এই ভোল্টেজটাকে, এই ভোল্টেজটাকে বলা হয় কাট ইন ভোল্টেজ, কাট ইন, কাট ইন ভোল্টেজ বলা যেতে পারে। এটা নাম আছে নি ভোল্টেজ, অথবা এটাকে থ্রেশহোল্ড ভোল্টেজ বলা যেতে পারে, থ্রেশহোল্ড ভোল্টেজ। এবং এটা কত, এটা হচ্ছে সিলিকনের ক্ষেত্রে যেটা অলরেডি লিখছি একবার আমি 0.7 ভোল্ট, জার্মেনিয়ামের ক্ষেত্রে এটা 0.3 ভোল্ট, 0.3 ভোল্ট থ্রেশহোল্ড ভোল্টেজ। এবং কিরকম কারেন্ট পাওয়া যায়, মিলি এম্পিয়ারের মতো কারেন্ট পাওয়া যাবে, মিলি এম্পিয়ার রেঞ্জের কারেন্ট পাওয়া যায়, ওকে। এটা ফরওয়ার্ড বায়াস। সো ইন কেস অফ রিভার্স বায়াস, দ্যাট মিন্স অপোজিট ফেনোমেননটা যদি আমরা দেখি, এর অপোজিট ফেনোমেননটা যদি আমরা দেখি, মানে হচ্ছে এটা যদি পিএন জাংশন ডায়োড হয়, পিএন জাংশন ডায়োড এই ডিরেকশনে কারেন্ট পাঠানো ট্রাই করতেছি আমি, দ্যাট মিন্স রিভার্স বায়াস,
এবং রিভার্স বায়াসে পিএন জাংশন ডায়োড ইনসুলেটরের মতো বিহেভ করে, এর মধ্যে চাহিদা এটা ইনসুলেটরের মতো বিহেভ করে। সো ভোল্টেজ যদি আমি বাড়াই, ভোল্টেজ বাড়াই, এই গ্রাফটাকে এখানে এই ডিরেকশনে নিয়ে আসো, কারণ এইদিকে এই ভোল্টেজের ডিরেকশন যেটা, এদিকে ভোল্টেজের ডিরেকশন অপোজিট। কারণ এখানে যেটা ছিল হাই ভোল্টেজ লোয়ার ভোল্টেজ, পি এর সাথে হাই ভোল্টেজ, এখানে এন এর সাথে হাই ভোল্টেজ, ভোল্টেজের ডিরেকশন চেঞ্জ হচ্ছে, গ্রাফটাকে আমি এই ডিরেকশনে আনতেছি, এছাড়া কোনো সিগনিফিকেন্স নেই। সো এখানে ভোল্টেজ যত বাড়াচ্ছে কোনো কারেন্ট নাই, কোনো কারেন্ট নাই, এটা আমাদের টার্গেট, যেটা কোনো কারেন্ট থাকে না, কিন্তু একটু কারেন্ট পাওয়া যায়, সেটা খুবই নেগলিজিবল এবং যেটাকে বলা হয় লিকেজ কারেন্ট, সেটাকে স্কিপ করা যেতে পারে, লিকেজ কারেন্ট। ওকে, সো এটা হচ্ছে আমাদের টার্গেট, এই হচ্ছে রিভার্স বায়াসের গ্রাফ। আর সেখানে কারেন্ট পাওয়া গেলে সেটা খুবই নেগলিজিবল, সেটা মাইক্রো এম্পিয়ারের মতো, এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। বাট রিভার্স বায়াসের ক্ষেত্রে ভোল্টেজ যদি আরো অনেক বেশি বাড়াইতে থাকো, তাহলে একটা সময় কিন্তু আবার ভয়াবহ কারেন্ট পাওয়া যায়, মানে অনেক বেশি কারেন্ট পাওয়া যায়। সো রিভার্স বায়াসের যে ভোল্টেজটা রিভার্স বায়াসেও কারেন্ট পাওয়া যায়, যে ভোল্টেজ, এই ভোল্টেজটা কিন্তু আসলে আমার কোনো উপকার করে না, কারণ আমি চাচ্ছি রিভার্স বায়াসের ইনসুলেটরের মতো বিহেভ করবে, কিন্তু ভোল্টেজটা বেশি হওয়ার কারণে এই বেশি ভোল্টেজটা কিন্তু আমার ডায়োডটাকে নষ্ট করে দিল, এটা আমার টার্গেট ছিল না। সেজন্য এই ভোল্টেজটাকে কিন্তু আমরা এই ভোল্টেজটার মতো কাটিং নি থ্রেশহোল্ড এত সুন্দর বা আদর্শ করে নাম দিচ্ছি না, এটাকে বলতেছি ব্রেকডাউন ভোল্টেজ বা ইনভেন্টরের নাম অনুযায়ী এটাকে আমরা জেনারেল ভোল্টেজ বলে থাকি। সো জেনারেল ভোল্টেজ আর ব্রেকডাউন ভোল্টেজ এবং কাটিং ভোল্টেজ, এই দুটো হচ্ছে মোটামুটি সিমিলার কনসেপ্ট। এটা হচ্ছে ইন কেস অফ ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এটা আমাদের টার্গেট ওভারকাম করা, আর এটা ইন কেস অফ রিভার্স বায়াস এটা আমাদের টার্গেট না, এটা আমাদের ক্ষতি করলো। সো এইটুকু মনে রাখা, কম্পেয়ার করি। সো হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রিভার্স বায়াস? রিভার্স বায়াসে মিলি এম্পিয়ার কারেন্ট ফ্লো ইজ ফাউন্ড, নো মাইক্রো এম্পিয়ার কারেন্ট ফ্লো ইজ ফাউন্ড, মাইক্রো এম্পিয়ার মতো লিখেছে। সো মাইক্রো এম্পিয়ার কারেন্ট ফ্লো ইজ ফাউন্ড, মিলি এম্পিয়ার কারেন্ট এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, আর বাকিগুলো উল্টো করে লিখছে। And the width of depletion layer decreases gradually, না increases. Current flow changes drastically for a small amount of voltage difference. না, এটা ঠিক না, voltage difference যতই small amount হোক না কেন বাড়াতে থাকে কোনো কারেন্ট পাওয়া যায় না, কিন্তু অনেক বেশি voltage difference হয়ে গেলে তখন সেক্ষেত্রে আমরা অনেক বেশি কারেন্ট পাই। So next question, what is called the semiconductor diode? ডায়োডকে কি বলা হয়? ডায়োডকে যেহেতু রেকটিফায়ার হিসেবে ইউজ করা হয়, সেজন্য ডায়োডকে আমরা অনেক সময় রেকটিফায়ার বলে ফেলি। So next question, a PN junction works as an insulator. Insulator কখন বিয়োগ করে? যখন রিভার্স বায়াস রাখা হয়। So is connected with reverse bias. So যখন রিভার্স বায়াস রাখা হয়। How is the resistance when a PN junction stays in forward bias? Forward bias যখন থাকবে তখন রেজিস্ট্যান্স থাকবে না, রেজিস্ট্যান্স জিরো, একটা গুড কন্ডাক্টরের মতো বিহেভ করবে। Actually রেজিস্ট্যান্স মিনিমাম, বাট আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে আমরা বলি রেজিস্ট্যান্স জিরো ইন কেস অফ ফরওয়ার্ড বায়াস, ইন কেস অফ রিভার্স বায়াস এটা হচ্ছে রিভার্স বায়াসের ক্ষেত্রে ইনফিনিটি। এখানে একটু ক্লিয়ার করি আমি জিনিসটা, যদি আইডিয়াল ডায়োডের কথা বলে, আইডিয়াল ডায়োড, না বলে আমরা ধরি আইডিয়াল ডায়োড। ওকে, সো আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে রেজিস্ট্যান্স ইন ফরওয়ার্ড বায়াস ইজ ইকুয়াল টু জিরো, রেজিস্ট্যান্স ইন রিভার্স বায়াস ইজ ইকুয়াল টু ইনফিনিটি। আচ্ছা, আদারওয়াইজ আমরা যদি টেকনিক্যালি বলি, তাহলে এই দুইটার রেশিওটা আসলে কেমন হয় ইউজুয়ালি? সেই রেশিওটা হয় এরকম, রিভার্স বায়াসের ক্ষেত্রে রেজিস্ট্যান্স এবং ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের যে রেশিও, অফকোর্স ফরওয়ার্ড বায়াসের রেজিস্ট্যান্স রিভার্স বায়াসের রেজিস্ট্যান্স বেশি হবে, কারণ রিভার্স বায়াসে ইনসুলেটরের মতো বিহেভ করবে। ওকে, সো দ্যাটস দ্য রেশিও। তো সেই রেশিওটা কেমন হয়? এই রেশিওটা 10 লাখ ইস টু 1। এই রেশিওটা 10 লাখ ইস টু 1, এটা মোস্ট প্রবাবলি সিলিকনের ক্ষেত্রে, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 40,000 ইস টু 1। তার মানে রিভার্স বায়াসে ফরওয়ার্ড বায়াসে রেজিস্ট্যান্স থাকে তার চেয়ে 10 লাখ টাইমস অথবা 40,000 টাইমস রেজিস্ট্যান্স হবে রিভার্স বায়াসে। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি মোটামুটি এরকম হয়। এই ইনফরমেশনটা বইতে আছে, এটা নোট করে রাখতে পারো, এটা সিলিকনের ক্ষেত্রে, জার্মেনিয়ামের ক্ষেত্রে। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য রিভার্স বায়াস ডু ইন এ জাংশন ডায়োড? রিভার্স বায়াসে কি হয়? রিভার্স বায়াস ইনক্রিজেস দ্য পোটেনশিয়াল বেরিয়ার, and as a result it acts as an insulator. Next question, when does PN junction remains in forward bias? So আমরা ফরওয়ার্ড বায়াস কখন বলতেছি? If p type and n type ends are connected, positive and negative ends of the battery respectively. এখানে বলছে p type পজিটিভ, এই যে p এর সাথে পজিটিভ, সো p এর সাথে পজিটিভ আর n এর সাথে নেগেটিভ। সো এটাই হচ্ছে ফরওয়ার্ড বায়াসে p এর সাথে পজিটিভ, n এর সাথে নেগেটিভ। সো এজ এ রেজাল্ট এই পজিটিভ এন্ড এই p টাইপকে পুশ করে, নেগেটিভ এন্ড n টাইপকে পুশ করে, সো ডিপ্লিশন লেয়ারটা ডিক্রিজ হতে থাকে এবং আলটিমেটলি কন্ডাক্টরের মতো বিহেভ করে, এখানে আমরা ইলেকট্রিসিটি পাই। সো এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। সো দিস ইজ ট্রু। আর এর অপোজিট হচ্ছে রিভার্স বায়াস। When does PN junction remain in reverse bias? So reverse bias কখন হবে? If p type and n type ends are connected, negative and positive ends respectively. তাহলে p এর সাথে যদি নেগেটিভ মানে অপোজিট যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়? এই নেগেটিভ এন্ড ইলেকট্রনগুলোকে p টাইপের হোলগুলো অ্যাট্রাক্ট করবে, আর n টাইপের সাথে যদি পজিটিভ এন্ড কানেক্ট করা হয়, তাহলে পজিটিভ এন্ডের যে ইলেকট্রনের যে ডেফিসিয়েন্সি সেটা নেগেটিভ এন্ড n টাইপের যে ইলেকট্রনের এক্সেস সেটাকে অ্যাট্রাক্ট করবে। সো এখানে অ্যাট্রাকশন হবে, ডিপ্লিশন লেয়ার ইনক্রিজেস। সো দিস ইজ রিভার্স বায়াস। ওকে, সো নেক্সট কোশ্চেন, ডায়োড acts as a rectifier and converts AC to DC. ওকে, অল্টারনেটিং কারেন্ট টু ডিরেক্ট কারেন্ট। হাই পটেনশিয়াল টু লো পটেনশিয়াল মানে হচ্ছে ভোল্টেজ চেঞ্জ করতেছে, সেটা করে ট্রান্সফরমার কি করে? ভোল্টেজটাকে বা পটেনশিয়ালকে চেঞ্জ করে, যেমন হাই ভোল্টেজ টু লো ভোল্টেজ, হাই পটেনশিয়াল টু লো পটেনশিয়াল, এটা করে হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর স্টেপ আপ ট্রান্সফরমার কি করে? ভোল্টেজকে বাড়ায় দেয়, লো পটেনশিয়াল টু হাই পটেনশিয়াল। সো নেক্সট কোশ্চেন, in the reverse bias, by increasing the potential gradually at a definite potential, current flow shows rapid increase suddenly. এই যে রিভার্স বায়াসের কথা বলছে, এই যে কারেন্ট ফ্লো, এই যে সাডেনলি অনেক বেশি কারেন্ট পাওয়া যাচ্ছে রিভার্স বায়াসে, এটা কি জেনারেল ভোল্টেজ অর ব্রেকডাউন ভোল্টেজ? জেনারেল ভোল্টেজ অর ব্রেকডাউন ভোল্টেজ। আচ্ছা, what is the name of this voltage? So রিভার্স বায়াসের ক্ষেত্রে এই ভোল্টেজটাকে যেটা বলা হয় সেটা হচ্ছে জেনারেল ভোল্টেজ অর ব্রেকডাউন ভোল্টেজ, ব্রেকডাউন ভোল্টেজ। What kind of light does LED diode emit? LED থেকে ইউজুয়ালি আমরা ভিজিবল লাইট পাই, বা কিছু আল্ট্রাভায়োলেট বা কিছু আইআর পাওয়া যেতে পারে, বাট ম্যাক্সিমাম কেসে আমরা ভিজিবল লাইট পাই। লাইট এমিটিং ডায়োড থেকে যে লাইট পাওয়া যায় এর ম্যাক্সিমাম হচ্ছে ভিজিবল লাইট। নেক্সট কোশ্চেন, ইন এ সার্কিট দ্য স্লোপ অফ I ভার্সেস V গ্রাফ ইন্ডিকেটস। সো I V গ্রাফ কি রকম হবে? আচ্ছা, I V গ্রাফ মানে হচ্ছে y এক্সিস থাকবে I আর x এক্সিসে V, তাহলে এর যে স্লোপ, তো সেই স্লোপটা কি হবে? স্লোপটা হবে y/x, দ্যাট মিন্স I/V। এবার I/V ইজ ইকুয়াল টু R নাকি G, এটা রেজিস্ট্যান্স নাকি অপোজিট? সো এটা কনফিউজ হয়, সময় পরীক্ষা হলে উল্টাপাল্টা হয়ে যায়। এটা আগে লেকচারে আমি বলছি, এই যে এটা অ্যাঙ্গেলটা দিয়ে মনে রাখতে পারো। ওকে, উপরে লিখবা V আর এই পাশে এক পাশে I আর এক পাশে R এরকম লিখলাম, হ্যাঁ, এবং I আর এরকম লিখবা। আর এদের মধ্যে রিলেশনটা কিরকম? এই ভি আর আই, এটা হচ্ছে যে ডিভাইড এভাবে মনে রাখলাম, ভি ইজ ইকুয়াল টু আই আর আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। আচ্ছা, তাহলে আর ইজ ইকুয়াল টু কি হবে? আর ইজ ইকুয়াল টু কি হবে? দেখো, ভি ডিভাইডেড বাই আই, তো ভি ইজ ইকুয়াল টু আই আর যদি হয়, এখান থেকে আমরা লিখতে পারি, চাইলে এটা মনে রাখলে তখন ঝামেলা এড়ানো যাবে। ভি ইজ ইকুয়াল টু আই আর, সো আমরা লিখতে চাচ্ছি কি? ভি বাই আই ইজ ইকুয়াল টু কি লিখবো? আর। ভি বাই আই ইজ ইকুয়াল টু আর, তাহলে আই বাই ভি ইজ ইকুয়াল টু আই বাই ভি ইজ ইকুয়াল টু 1 বাই আর, এন্ড 1 বাই আর মিন্স কন্ডাক্টিভিটি, মানে কন্ডাক্টিভিটি অপোজিট হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে আই বাই ভি কি ইন্ডিকেট করবে? ইলেকট্রিক কন্ডাক্টিভিটি। ওকে, ইন এ সার্কিট দ্য স্লোপ আই ভার্সেস ভি গ্রাফ ইন্ডিকেটস আই বাই ভি, স্লোপ হবে আই বাই ভি ইজ ইকুয়াল টু জি, কি ইন্ডিকেট করবে? কন্ডাক্টিভিটি, জি হচ্ছে কন্ডাক্টিভিটি। আর যদি বলে ভি ভার্সেস আই গ্রাফ, তাহলে সেক্ষেত্রে হবে ভি বাই আই, স্লোপ ভি বাই আই হবে আর, মানে রেজিস্ট্যান্স ইন্ডিকেট করবে। তাহলে এটার অ্যানসার কি হবে? ইলেকট্রিক কন্ডাক্টিভিটি। সো এটা ইম্পর্টেন্ট, আই ভার্সেস ভি নাকি ভি ভার্সেস আই, এটা খেয়াল রাখা ইম্পর্টেন্ট। টু ক্রিয়েট এ ফরওয়ার্ড বায়াস ইন দ্য পিএন জাংশন ডায়োড, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে পজিটিভের সাথে পিপি এনএন, পজিটিভ ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড এট দ্য পি এন্ড, এটাই হচ্ছে ফরওয়ার্ড বায়াস। ওকে, positive voltage is applied at n end, no, negative voltage is applied at p, this is not true, p এর সাথে p, so pp forward bias. Okay, so next question, which one is used as a rectifier হিসেবে আমরা ডায়োড ইউজ করি। সো এই হচ্ছে আমাদের লেকচার 2। সো আমরা লেকচার 3 তে আমরা লজিক গেট এবং বাইনারি রিলেটেড যে প্রবলেমগুলো হতে পারে, আমরা আইসিটি সেকশন থেকে যে প্রবলেমগুলো বা যে কোশ্চেনগুলো আমরা পাবো সেগুলো সলভ করব ইনশাআল্লাহ। আর লেকচার 4 এ আমরা এই চ্যাপ্টারের
আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমি ডক্টর আকিব হাসান। তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের কোয়েশ্চেন ব্যাংক মাস্টার ক্লাসে। আমাদের কোয়েশ্চন ব্যাংক মাস্টার ক্লাসে মেডিকেল ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 10 সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স। এই চ্যাপ্টারের লেকচার 3 তে যে টপিক থাকবে সেটা আমরা ডিসকাস করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো লেকচার 3 তে নাম্বার সিস্টেম, বাইনারি অপারেশন, লজিক গেট এন্ড ইন্টিগ্রেটেড সার্কিট, মানে আমাদের আইসিটি সেকশনের যে টপিকগুলো সেই টপিকগুলো একসাথে আমরা ডিসকাস করব। এবং এখান থেকে মেডিকেল এডমিশন টেস্টে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন একটা ছিল, কিন্তু অত বেশি ইম্পর্টেন্ট না। এবং যদি কোয়েশ্চন আসে তোমরা আশা করি পারবা। জাস্ট এই ক্লাসে যে টপিকগুলো বা যে কোয়েশ্চনগুলো আমি ডিসকাস করব, এই কোয়েশ্চনগুলো সলভ করতে পারলে হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমাদের ফার্স্ট কোয়েশ্চন, হুইচ ওয়ান ইজ নট কারেক্ট অ্যাবাউট ইন্টিগ্রেটেড সার্কিট। সো ইন্টিগ্রেটেড সার্কিট থেকে কোয়েশ্চন ছিল মেডিকেল এডমিশন টেস্টে। তো ইন্টিগ্রেটেড সার্কিট জিনিসটা কি নাম শুনে বোঝা যাচ্ছে যেখানে অনেকগুলো একসাথে ইন্টিগ্রেটেড থাকে। তো কি ইন্টিগ্রেটেড থাকে এটা ইম্পর্টেন্ট মনে রাখা। কি কি ইন্টিগ্রেট করা হয়, একসাথে করা হয়। সো ইন্টিগ্রেটেড সার্কিট কি কি ইন্টিগ্রেটেড থাকে এটা এভাবে মনে রাখতে পারো, DOCTOR। এই ডক্টর দিয়ে মনে রাখতে পারো। সো ডক্টর কিন্তু একটা ইন্টিগ্রেটেড সার্কিট, মানে এমবিবিএস পাস করার পর তার দেখা যায় সবই জানা লাগে, সব রোগের চিকিৎসা তাকে দিতে হয় অথবা একটা পরামর্শ দিতে হয়। সো এটা ইন্টিগ্রেটেড সার্কিট। সো ইন্টিগ্রেটেড সার্কিট কি থাকে, যে ডি ফর ডায়োড, ডায়োড, সি ফর ক্যাপাসিটর, ক্যাপাসিটর, এন্ড টি ফর ট্রানজিস্টর, 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 এন্ড আর ফর রেজিস্টর, রেজিস্টার। ওকে, সো ডায়োড, ক্যাপাসিটর, ট্রানজিস্টর, রেজিস্টর এই সবগুলো একসাথে ছোট্ট একটা সিলিকন চিপের মধ্যে ইন্টিগ্রেটেড থাকে এই আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিটে। এতে করে কি হয়, এতে করে দেখা যায় যে আমাদের যে ডিভাইসগুলোতে ডায়োড, ক্যাপাসিটর, ট্রানজিস্টর, রেজিস্টর ইউজ করতে হয় সেই ডিভাইসগুলো সাইজ ছোট হয়ে যায়। যেমন কম্পিউটার অনেক বড় ছিল, এখন ছোট মোবাইল ছোট ছোট ডিভাইস। সো এই ইন্টিগ্রেটেড সার্কিটের অ্যাডভান্টেজ। সো ইন্টিগ্রেটেড সার্কিটের আর কি প্রপার্টি বা কি ক্যারেক্টারিস্টিক্স বা কি অ্যাডভান্টেজ সেগুলো যদি দেখি, লাইট ইন ওয়েট এটা একটা অ্যাডভান্টেজ, যেহেতু একটা ছোট চিপের মধ্যে অনেকগুলো জিনিস একসাথে এবং সেটা খুব বেশি হেভিয়ার হয় না। লাইট ইন ওয়েট যেহেতু ভেরি স্মল ইন সাইজ, স্মল জায়গায় ইন্টিগ্রেটেড থাকে সবগুলো, এবং কস্ট ইফেক্টিভ, এত বেশি কস্টলি হয় না যেহেতু সিলিকন খুব চিপ। আচ্ছা, লেস ইউজ অফ ইলেকট্রিসিটি, এটা ট্রু। সো এখানে কোয়েশ্চনটা হচ্ছে হুইচ ওয়ান ইজ নট কারেক্ট অ্যাবাউট ইন্টিগ্রেটেড সার্কিট। সো এখানে অ্যাকচুয়ালি সবগুলো কারেক্ট, এখানে নট কারেক্ট কেউ নাই। সো কোয়েশ্চনের অ্যানসার হবে ব্যাংক। তো সবগুলো কারেক্ট আসলে। সো নেক্সট কোয়েশ্চন, হাউ মেনি ডিজিটস আর দেয়ার ইন দা ডেসিমাল নাম্বার সিস্টেম। আচ্ছা, ডেসিমাল নাম্বার সিস্টেমে আসলে এই ডিজিট হচ্ছে 10টা ডিজিট ইউজ করি আমরা, ইউজ করি কয়টা ডিজিট, 10টা। কি কি সেই ডিজিটগুলো, 0 1 2 3 4 5 6 7 8 9, এই হচ্ছে 10টা ডিজিট। সো ডেসিমাল নাম্বার সিস্টেম আমরা যে হিসাব নিকাশ করি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, ইউজুয়ালি আমরা সেই ডেসিমাল নাম্বার সিস্টেমে হিসাব নিকাশ করি। তো টাকা পয়সা হিসাব করি সব ডেসিমাল নাম্বার সিস্টেমে। এবং এই 0 to 9 এই 10টা ডিজিট দিয়ে কিন্তু আমাদের সব হিসাব নিকাশ, সেটা কোটি হোক বা বিলিয়ন হোক, সব কিন্তু এই 10টা নাম্বার দিয়ে আমরা ইউজ করি, 10টা নাম্বার ইউজ করি। এটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। সো অ্যানসার কি 10। আচ্ছা, আর 8 ডিজিট আমরা ইউজ করি এই ডেসিমালে, যেমন 9 ডিজিট, এখানে 8 আর 9 এই দুটো বাদ দিয়ে দিই। 8 আর 9 এই দুটো বাদ দিয়ে দিই, মানে ডেসিমালে যে 10টা ডিজিট এর মধ্যে 8 and 9 এই দুটোকে আমরা বাদ দিয়ে দিই। এই দুটো বাদ দিলে থাকে কয়টা, এই যে 8টা। এই 8টা ডিজিট ইউজ করে যে নাম্বার সিস্টেম সেটা বলে অক্টাল নাম্বার সিস্টেম। ওকে, অক্টাল নাম্বার সিস্টেম। আর বাইনারি নাম্বার সিস্টেমে এই ডেসিমালে সবগুলো বাদ দিয়ে দিই, জাস্ট এই দুইটা নিই, 0 and 1, শুধুমাত্র এই দুইটা নিই। এটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। আর হেক্সাডেসিমালে আমরা কি করি, এই ডেসিমালে যে 10টা, হ্যাঁ এই 10টাকে রাখি, সাথে আরো 6টা এড করি। সেই 6টা কি, সাথে হচ্ছে আমরা এরকম A B C D E F এই 6টা এড করি। এই হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। ওকে, সো এই কোশ্চেন অ্যানসার 10, হাউ মেনি ডিজিটস আর দেয়ার ইন দা ডেসিমাল নাম্বার সিস্টেম। সো নেক্সট কোশ্চেন, দ্য লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট অফ 0.3789। এটা আমাদের সবাই জানা যে এই রাইট সাইডে যে ডিজিটগুলো থাকবে সেগুলো হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট, আর এই লেফট সাইডে যে ডিজিটগুলো সেটা হচ্ছে ম্যাক্সিমাম সিগনিফিকেন্স। ওকে, সো লিস্ট সিগনিফিকেন্ট ডিজিটগুলো রাইট সাইড, যেমন এখানে 0.3টা ইম্পর্টেন্ট, আর 3 এর পরে রাইট সাইডে যেটা সেটা লিস্ট সিগনিফিকেন্ট। এখানে L কিন্তু লেফট না, এটা হচ্ছে লিস্ট বোঝাচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট। সো 3.7 এটা লিস্ট সিগনিফিকেন্ট, 7.8 এটা হচ্ছে আরো কম সিগনিফিকেন্ট। সো দ্য লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট অফ 0.3789 এটা একদম লাস্টে যেটা 9, এটা সিগনিফিকেন্স কম। সো নেক্সট, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ 4 বিটস। আচ্ছা, বিট বাইনারিতে বিট বলতে আমরা বুঝি হচ্ছে 0 or 1, 0 একটা বিট 1 একটা বিট। বাইনারি যে দুটো ডিজিট এটা বিট বলা হয় 0 1। তাহলে 4 বিট যদি বলি এবং সেটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে সেক্ষেত্রে হতে পারে এরকম 1 1 1 1, এই হচ্ছে 4 বিট। তার মানে বাইনারিতে 4 বিট নাম্বার, ম্যাক্সিমাম 4 বিট নাম্বার হতে পারে 1 1 1 1। এটা এটা ডেসিমালে কনভার্ট করলে কি হবে, এটা হচ্ছে কোশ্চেনের অ্যানসার। সো এই কোশ্চেনের অ্যানসার ফাইন্ড আউট করার আগে ছোট জিনিস আমরা নোট করব। সো এই নোট থেকেই এই লেকচারে ম্যাক্সিমাম কোশ্চেন কভার করব। সেটা খেয়াল করো, আমরা যদি ডেসিমালটা আগে লিখি 0 1 2 3 4 5 6 7 8 9 10 15 পর্যন্ত লিখি, 11 12 13 14 15 হলো ডেসিমাল। আচ্ছা, এবার অক্টাল, অক্টালে 0 1 2 3 4 5 6 7 8 9 কিন্তু অক্টালে নাই। তাহলে অক্টালে যদি 8 9 নাই, তাহলে 7 এর পরে আমি 8 লিখতে পারবো না, আমি 9 লিখতে পারবো না। তো 9 এর পরে 10 লিখতে পারবো, 7 এর পর 10, তারপর 11 লিখতে পারবো, 12 লিখতে পারবো, 13 লিখতে পারবো, 14 15 16 17, এরপর কিন্তু 18 লিখতে পারবো না, এরপর আবার 19 লিখতে পারবো না। মানে 8 আর 9 থাকা যাবে না, 0 থেকে 7 এর মধ্যে লিখতে হবে, এটা হচ্ছে অক্টাল। ওকে, এবার বাইনারি, বাইনারি জায়গায় হেক্সাডেসিমাল লিখে ফেলি। হেক্সাডেসিমালে এই যে ডেসিমালে যে 10টা 0 1 2 3 4 5 6 7 8 9 8 9, আচ্ছা এই যে 0 থেকে 9 পর্যন্ত লিখলাম। এরপরে 9 এর পরে কিন্তু ডেসিমালে 10, কারণ 9 এর পরে ডেসিমালে আর কোনো ডিজিট নাই। এরপর আবার সেই 10 সেগুলো রিপিটেশন দেখতে পাচ্ছি আমরা। কিন্তু হেক্সাডেসিমালে 9 এর পরে কিন্তু 10 লিখা যাবে না, কারণ হেক্সাডেসিমালে 9 এর পরে আরো ডিজিট আছে, সেই ডিজিটগুলো লিখতে হবে। 9 এর যে বড় ডিজিট হচ্ছে, 9 এর যে বড় ডিজিট যেটা সেটা হচ্ছে A, এরপর B, পর C, পর D, পর E, তারপর F, তারপর হচ্ছে F। সো এই কটা লিখতে হবে, এরপর আবার ওখান থেকে আসতে হবে। সো এই 15 এই 15 পর্যন্ত যদি আমরা মনে রাখি তাহলে ম্যাক্সিমাম কোশ্চেন আমরা কভার করতে পারবো। এবার বাইনারি, তো বাইনারি যদি আমরা কনভার্ট করতে চাই, যেমন বলে যে 9 এর বাইনারি কত, বা অক্টাল 11 এর বাইনারি কত, অথবা হেক্সাডেসিমাল F এর বাইনারি কত, সেটা চাইলে আমরা মুখস্থ রাখতে পারি। তো সেটা মনে রাখার সহজ উপায় আছে, সেটা হচ্ছে এই যে এখানে কয়টা 15 পর্যন্ত 0 থেকে, তার মানে 16 16টা। তো 16টার মধ্যে যেমন আমি লিখি, তারপরে বলতেছি আবার, এরপর লিখতে খুব বেশি সময় লাগবে না। প্রথম কাজ হচ্ছে এই 8টা 0 লিখবা, 0 0 0 0 0 0, কটা হলো 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টা 0, এবার 1 লিখবা, 1 1 1 1 1 1 1 1 1, একটা 0 একটা 1 এরকম লিখবা। আচ্ছা, এরপরের কাজ যেটা সেটা হচ্ছে 4টা 0 1 2 3 4, 4টা 0 4টা 1 1 2 3 4, এই যে 1 2 3 4 1 2 3 4, এবার দুটো করে লিখবা, এই যে 1 2 দুটো 0 দুটো 1 দুটো 0 দুটো 1 দুটো 0 দুটো 1 দুটো 0 দুটো 1, এরপর একটা করে 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1। এটা লিখতে কিন্তু 30 সেকেন্ড বেশি সময় লাগবে না, আমি স্লো লিখছি, ফার্স্ট থেকে বেশি সময় লাগবে না। সো এটা যদি মনে রাখতে পারো তাহলে ইজিলি অনেক কোশ্চেন আনসার করতে পারো। যেমন আমরা কিছু কোশ্চেন এই লেকচারে দেখব, যেমন এখানে বলা হয় দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ 4 বিটস। সো 4 বিটস এর ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 1 1 1 1। এটা যদি আমি ডেসিমালে কনভার্ট করি তাহলে কত হবে, 1 1 1 1। এটা যদি ডেসিমালে কনভার্ট করি 1 1 1 1, ডেসিমালে সেটা হবে 15, এটা জানতে চাইছি এখানে। সো ডেসিমালে কত হবে 15, সো কোশ্চেনের অ্যানসার হবে 15। সো এটা নিজে একবার লিখবা খাতা, তাহলে এখান থেকে অনেক কোশ্চেন আনসার করতে পারবে। কনভার্টিং 206 ইনটু ডেসিমাল, সো আমরা যখন ডেসিমালে কনভার্ট করব সেখানে এটা আছে কিসে, অক্টালে, অক্টাল। সো ডেসিমালে কনভার্ট করার উপায় হচ্ছে এই যে 6
এটার সাথে 8 টু দি পাওয়ার 0 যদি অক্টালে আছে 8 টু দি পাওয়ার 0 যদি বাইনারি থাকতো তাহলে 2 টু দি পাওয়ার 0 মাল্টিপ্লাই করতাম যদি অক্টালে 8 টু দি পাওয়ার 0 আচ্ছা এর লেফট সাইডে যে নাম্বারটা 0 এটার সাথে 8 টু দি পাওয়ার 1 মাল্টিপ্লাই করবা এবং এরও লেফট সাইডে যেটা আছে এর সাথে মাল্টিপ্লাই করবা লেফট সাইডে কি আছে 2 2 এর সাথে কি মাল্টিপ্লাই করবা 8 টু দি পাওয়ার 2 বা 8 স্কয়ার তার মানে একদম রাইট সাইডে যেটা লিস্ট সিগনিফিকেন্ট এর সাথে 8 টু দি পাওয়ার 0 আর এই যত লেফট সাইডে আসবে সিগনিফিকেন্ট বাড়বে পাওয়ার বাড়বে 8 টু দি পাওয়ার 1 8 স্কয়ার এরকম এবারে যে রেজাল্ট সেই রেজাল্ট আমরা এড করে দেব তাহলে आंसर পেয়ে যাব এবার কনভার্ট করতে হয় ডেসিমালে তাহলে 8 টু দি পাওয়ার 0 তো 1 তাই তো 1 6 into 1 6 আর এখানে 8 8 into 0 0 এখানে 8 স্কয়ার মানে হচ্ছে 64 so 64 into 2 that means 128 128 এবারে সবগুলা প্লাস করব এর आंसर হবে কি आंसर হবে এই 6 plus 0 plus 128 6 plus 128 134 এবার অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করা যায় সো নেক্সট কোশ্চেন ডেসিমাল নাম্বার ইকুইভ্যালেন্ট টু দ্য বাইনারি নাম্বার 10111 এটাকে আমরা ডেসিমাল নাম্বার কনভার্ট করতে হবে সো ডেসিমাল নাম্বার কনভার্ট করার উপায় কি এই যে একদম রাইট সাইডে যেটা এটার সাথে 2 টু দি পাওয়ার 0 মাল্টিপ্লাই করতে হবে আচ্ছা এরপর যত রাইট সাইডে আসবে যত লেফট সাইডে আসবে সিগনিফিকেন্ট বাড়বে তখন এর সাথে আমরা 2 টু দি পাওয়ার 1 2 স্কয়ার এই যে 1 into 2 স্কয়ার তারপর যত আরো লেফট সাইডে আসলে সিগনিফিকেন্ট আরো বাড়বে তখন এর সাথে আমরা মাল্টিপ্লাই করব 2 কিউব তারপর একদম লেফট সাইডে যেটা এর সাথে মাল্টিপ্লাই করব 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 এবার এর যে রেজাল্ট সেই রেজাল্টটা লিখব 2 টু দি পাওয়ার 0 হচ্ছে 1 1 into 1 1 2 2 স্কয়ার 4 2 কিউব যাই হোক না কেন 0 2 টু দি পাওয়ার 4 2 into 2 4 4 into 2 8 8 into 2 16 16 এবার এদের আমরা এড করে ফেলবো তাহলে आंसर কি হবে যে 1 plus 2 plus 4 plus 0 plus 16 তাহলে এটা খুব কমন কোশ্চেন একটা হচ্ছে ওই বাইনারি থেকে ডেসিমাল কনভার্ট করা আর অক্টাল থেকে ডেসিমাল কনভার্ট করা এটা মেডিকেল স্ট্যান্ডার্ড এবং এটা ইজি পরীক্ষা আসলে ইনশাআল্লাহ পাবে সো এটা आंसर কি হবে 1 plus 2 3 3 plus 4 7 7 plus 16 so 23 so the next question binary value of 7d.f6 এটা বাইনারিতে কনভার্ট করতে বলছে সো এটা যদি তোমার মনে থাকে পরীক্ষা হলে এই যে 7 7 বাইনারিতে কি হবে 0 1 1 1 7 তাহলে 7 এর পাশে লিখলাম 0 1 1 1 তারপর কি b যে b এই যে b কই যে b 7 0 1 1 আর b 1 0 1 1 এর পাশে তখন লিখলাম আমরা 1 0 1 0 1 1 ডট f6 আচ্ছা তাহলে f দেখি f এই যে f তো একদম লাস্ট যেটা আমরা যেটা মুছবো একদম লাস্ট যেটা 1 1 1 1 এই যে f আর 6 6 হচ্ছে যেটা 0 1 1 0 0 1 1 0 তাহলে f কি পেলাম 1 1 1 1 আর 6 0 1 1 0 আচ্ছা এবার কখনো কখনো আমরা এই যে লাস্টে যেটা পাই এই যে 0 এটাকে বাদ দিয়ে দিই একদম লেফট সাইডে 0 থাকে এটা অনেক সময় অপশনে থাকে না ওকে যেমন এখানে 1 1 1 1 এখানে লেফট সাইডে 0 এটা অনেক সময় স্কিপ করা হয় লেফট সাইডে 0 যেটা তাহলে এখানে আমি আসলে কি লিখলাম আমি আসলে লিখলাম যে এটা হচ্ছে 7 হেক্সাডেসিমালে যেটা 7 বাইনারিতে সেটা 0 1 1 1 আর এটা কি b হেক্সাডেসিমালে যেটা b এটা এখানে 1 0 1 1 আর এটা কি এটা f আর এটা কি এটা 6 ওকে সো এটা লেফট সাইডে থেকে যদি বাদ দিয়ে দেই তাহলে সেক্ষেত্রে এখানে কি লেখা যাচ্ছে এই 1 1 1 1 চারটা 1 তারপরে 0 1 1 এই যে 1 1 1 1 0 1 1 এটা তারপরে 1 2 3 4 5 6 এই যে 1 2 3 4 5 6 এটা হবে आंसर ওকে সো এটা মনে রাখলে এটা যে কোনো কোশ্চেন আমরা आंसर করতে পারবো ইনশাআল্লাহ সো নেক্সট কোশ্চেন বাইনারি অফ হেক্সাডেসিমাল c হেক্সাডেসিমাল যেটা c সেটা বাইনারিতে কি এই যে হেক্সাডেসিমাল যেটা c বাইনারিতে সেটা 1 1 0 0 so easy question 1 1 0 0 so next question which one is the equivalent octal and hexadecimal number of 15 so এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কারণ আমাদের বইতে যে কয়টা एग्जांपल দেওয়া আছে কম্পেয়ার করে এর মধ্যে একটা হচ্ছে এটা যেটা হলো ডেসিমালে 15 ডেসিমালে 15 হেক্সাডেসিমালে কি হবে দেখো এই যে ডেসিমালে 15 আর হেক্সাডেসিমালে 15 হ্যাঁ আর হেক্সাডেসিমালে সেটা কি হবে এটা তো হচ্ছে ডেসিমাল আর হেক্সাডেসিমালে সেটা হবে ডেসিমালে 15 হেক্সাডেসিমালে সেটা হবে f আর অক্টালে সেটা 17 আর বাইনারিতে সেটা 1 1 1 1 সো এটা ইম্পর্টেন্ট যে 15 17 তারপর হচ্ছে f 1 1 1 মানে আমাদের বুঝতে পারতে আমাদের ম্যাক্সিমাম যেটা আর মিনিমাম যেটা সো মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেনে দেখা যায় যে এটা আসার পসিবিলিটি বেশি এরকম কোশ্চেন এখানে আমরা অনেকগুলো পাবো আমরা লিখতে পাইলাম which one is equivalent to octal and hexadecimal number of 15 মানে এখানে বলতে চাচ্ছে যে ডেসিমালে যেটা 15 সেটা অক্টালে কত আর হেক্সাডেসিমালে কেমন হবে যেটা 15 সেটা অক্টালে 17 আর হেক্সাডেসিমালে সেটা f এবং বাইনারিতে সেটা 1 1 1 এই চারটা সো এই চারটা সুপার ইম্পর্টেন্ট সো এখানে যদি বলি 15 এটা অক্টাল এন্ড হেক্সাডেসিমালে কি হবে অক্টালে হবে সেটা 17 আর হেক্সাডেসিমালে সেটা হবে f এর आंसर হবে 17 এন্ড f সো নেক্সট কোশ্চেন বাইনারি অফ 98 সো এটাকে বাইনারিতে কনভার্ট করা তো এটা ইজি সো কি করতে হয় ডিভাইড করতে হয় বারবার 2 দিয়ে ডিভাইড করতে হয় সো 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 49 আর রিমাইন্ডার কত সেখানে 0 আবার যদি 2 দিয়ে ডিভাইড করি 2 4 এখানে রিমাইন্ডার থাকছে 1 আবার যদি ডিভাইড করতে থাকি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 1 2 রিমাইন্ডার 0 আবার 6 রিমাইন্ডার 0 আবার যদি ডিভাইড করি 6 কে 3 এখানে রিমাইন্ডার 0 আবার 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 21 2 রিমাইন্ডার 1 আবার 2 দিয়ে যদি ডিভাইড করি 0 20 0 0 রিমাইন্ডার 1 ওকে এইবার জাস্ট রিমাইন্ডার গুলো উল্টো করে লিখি হলো 1 1 0 0 0 1 0 সো অপশন এখানে আছে একটা 1 1 0 0 0 1 1 0 0 0 1 0 সেগুলো ইজি তোমরা ভালো পারো এগুলো সো মেডিকেল এডমিশন টেস্টে আসার পসিবিলিটি খুবই কম তাও যদি আসে ইজি কোশ্চেনগুলো আসতে পারে হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার অফ 99 হ্যাঁ এটা হেক্সাডেসিমাল সেটা হচ্ছে 99 এটা নেক্সট নাম্বারটা কি 99 এর নেক্সট নাম্বার কি হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার অফ 99 এটা হেক্সাডেসিমাল আছে হ্যাঁ হেক্সাডেসিমাল সেটা নেক্সট নাম্বারটা কি হবে আচ্ছা এই যে 99 এই যে 99 ডেসিমালের ক্ষেত্রে এর পরের নাম্বার যেটা সেটা হচ্ছে 100 কেন কারণ ডেসিমালের ক্ষেত্রে ডিজিট হচ্ছে 0 to 9 0 to 9 সো এখানে 99 এর পরে আর কোনো ডিজিট নাই 9 এর পরে আর কোনো ডিজিট নাই হ্যাঁ তাই আবার 1 0 দিয়ে রিপিট হচ্ছে বাট হেক্সাডেসিমালে কিন্তু 99 এর পরে যে ডিজিটটা সেটা কিন্তু 100 হবে না বা 100 হবে না কারণ হেক্সাডেসিমালে 9 এর পরে ডিজিট আছে হেক্সাডেসিমালে 9 এর পরে ডিজিট আছে এবং সেই ডিজিটটা কি এর পরে ডিজিট হচ্ছে a এর পরে ডিজিট হচ্ছে b সো এখানে 9 এর পরে ডিজিট যেটা হবে সেটা হবে 9 9 এর জায়গায় হবে a তারপরে 9b 9c 9d 9e 9f এরপরে f এর পরে কিছু নাই এরপর আবার রিপিট হবে 100 ওকে সো এর आंसर হবে 9a 9 এর পরে ডিজিট যেটা হেক্সাডেসিমালে সেটা হবে 9a সো নেক্সট কোশ্চেন which one is the base of hexadecimal number system hexadecimal number system 16 base decimal 10 octal 8 আর binary 2 according to the boolean algebra what is the value of 0 bar so boolean algebra অনুযায়ী 0 bar মানে হচ্ছে 1 আর 1 bar এটা মানে হচ্ছে 0 ওকে সো 0 bar কোশ্চেনের आंसर হবে 1 next how many logics are there in binary system two logics 0 1 true false in which case if the input is 1 then the output will be 0 so আমরা লজিক গেটগুলো যদি দেখি এর মধ্যে যে and gate or gate and not gate এই তিনটাকে বলা হয় বেসিক লজিক গেট বা ফান্ডামেন্টাল লজিক গেট বেসিক লজিক গেট এই তিনটা আচ্ছা এবার বেসিক লজিক গেট এবার এই নট গেট এন্ড ন্যান্ড গেট এই দুটোকে বলা হয় ইউনিভার্সাল লজিক গেট ইউনিভার্সাল লজিক গেট কোন দুটো এই নট গেট এন্ড ন্যান্ড গেট আচ্ছা এবার যদি কোশ্চেনে আমরা ডিরাইভড লজিক গেট পাই ডিরাইভড লজিক গেট সো ডিরাইভড লজিক গেট কোনগুলো
XOR and XNOR, exclusive OR and exclusive NOT gate. ওকে, সো কোন লজিক গেটের ফাংশন কি রকম, এন্ড গেটের ফাংশন কি রকম সেটা ছোট করে যদি আমরা একটু লিখে রাখি জাস্ট। এটার ফাংশন হচ্ছে মাল্টিপ্লিকেশন। যেমন একটা ইনপুট যদি হয় a আর একটা ইনপুট যদি হয় b, তাহলে a and b থেকে আমরা লিখতে পারি a ডট b বা a and b। যেমন একটা ইনপুট হচ্ছে 1 আর একটা ইনপুট হচ্ছে 0, তাহলে এন্ড গেটের ফাংশন অনুযায়ী এন্ড গেটে যদি দুটো ইনপুট থাকে, একটা 1 একটা 0, তাহলে সেটা রেজাল্ট হবে যেমন ইকুয়েশনে যেটা ইনপুট ইজ 1, if the input is 1 then the output will be 0, in which gate if the input is 1 then the output will be 0। এটা হচ্ছে একটা ইনপুটের কথা, যে একটা ইনপুট সেটা যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে আউটপুট হবে 0। এটা হচ্ছে নট গেটের কথা বললো, যে নট গেট এখানে একটা ইনপুট একটাই আউটপুট, ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 0, ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 1। এটাকে বলা ইনভার্টার। নট গেটকে ইনভার্টার বলা হয়, একটা ইনপুট একটা আউটপুট। আচ্ছা, আর এন্ড গেটের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন। অর গেটের ক্ষেত্রে এরকম a প্লাস b দুটো ইনপুট এড করা। আর নট গেটের ক্ষেত্রে অর গেট যেরকম a প্লাস b, এটাই জাস্ট এর উপরে বার, মানে নট অর গেটের অপোজিট। অর গেট এর সাথে নট গেট যদি কানেক্ট করি তাহলে সেক্ষেত্রে হবে a প্লাস b বার, এটা হলো নট গেট। আর এন্ড গেটের ক্ষেত্রে যেরকম যেমন a ডট b এর উপরে বার দিলে সেটা হবে নাট গেট। ওকে, আর এক্সর গেট এগুলো আমাদের জানা লাগবে না, ম্যাক্সিমাম যেটা জানা লাগতে পারে এক্সর গেট, সেটা একটু মনে রাখলে হবে a b বার প্লাস a বার b, এটা হচ্ছে এক্সর গেট, এটা মনে রাখলে হবে। সেখান থেকে কি কোশ্চেন হতে পারে, একটা কোশ্চেন হচ্ছে হুইচ গেট ইজ কল্ড ইনভার্টার, নট গেট। কোন গেটে একটা ইনপুট একটা আউটপুট, নট গেট। ইন হুইচ গেট ইফ দ্য ইনপুট ইজ 1 দেন দ্য আউটপুট উইল বি 0, নট গেট। এটা একটা কোশ্চেন হতে পারে নট গেট থেকে। আর কোশ্চেন হতে পারে বেসিক লজিক গেট কোনগুলো, এন্ড অর নট, এগুলো হচ্ছে বেসিক লজিক গেট, এখান থেকে কোশ্চেন হতে পারে। ইউনিভার্সাল লজিক গেট কোনগুলো, এই নট এন্ড নাট গেট, এই কোশ্চেনগুলো হতে পারে। ওকে, সো নেক্সট কোশ্চেন দেখি, হুইচ অফ দ্য ফলোইং গেট ইজ ফর্মড বাই দ্য কম্বিনেশন অফ এন্ড এন্ড নট গেট, দিস ইজ নাট গেট। এই যে নাট গেটের এই এন্ড গেট এর সাথে নট গেট, যেটা হচ্ছে নট গেট। সো ফাংশনটা কি রকম, এন্ড গেটের ফাংশন যেরকম a ডট b a and b, এবং এর সাথে যদি নট গেট যুক্ত করি তাহলে a ডট b বার। নট গেটের ফাংশন কি, 0 থাকলে ইনপুট আউটপুট হবে 0 বার, তার মানে 1। ইনপুট যদি 1 থাকে আউটপুট হবে 1 বার, তার মানে 0। নেক্সট কোশ্চেন, ইন হুইচ গেট ইফ অল দ্য ইনপুটস আর 1 দেন দ্য আউটপুট ইজ 1। এটা আমরা একটু সবগুলো অপশন চেক করে দেখি। যেমন এন্ড গেটের ক্ষেত্রে একটা ইনপুট যদি 1 হয় আর একটা ইনপুট যদি 1 হয়, যে অল দ্য ইনপুটস আর 1, তাহলে সেক্ষেত্রে এটার আউটপুট কি হবে, 1 হবে। এন্ড গেটের ক্ষেত্রে যেহেতু 1 * 1 1। আচ্ছা, এবার আসো এক্সর গেটের ক্ষেত্রে একটা ইনপুট যদি 1 হয় আর একটা ইনপুট যদি 1 হয়, তাহলে আউটপুট কি হবে। এক্সর গেটের ক্ষেত্রে মনে আছে কিনা, একটা আগে আমরা লিখলাম, সেটা হচ্ছে a বার b প্লাস b বার a বার b প্লাস a b বার, এরকম। আচ্ছা, তাহলে a একটা ইনপুট a is equal to 1 আর একটা ইনপুট b is equal to 1, তাহলে 1 বার মানে 0, তাহলে এটা 0 হয়ে যাবে। আচ্ছা, এটা 0 হয়ে যাবে, কারণ 1 বার মানে 0 হয়ে যাবে। আর b যদি 1 হয় 1 বার মানে 0, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এটা রেজাল্ট কি হবে, এটা 0 হবে, এটা হবে 0। তার মানে এক্সর গেটে আমরা দেখতে পাচ্ছি যে অল দ্য ইনপুটস আর 1, if the all the inputs are 1 then output is 0 in case of XOR gate। আচ্ছা, এবার নট গেটে তো 1 ইনপুট 1 আউটপুট। ইনপুট যদি 1 হয় আউটপুট 0, ইনপুট যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে আউটপুট 1। আচ্ছা, এবার তাহলে বাকি হলো কি নট গেট। আচ্ছা, নট গেটের ক্ষেত্রে কিরকম হবে, নট গেটের ক্ষেত্রে একটা ইনপুট যদি 1 হয় আর একটা ইনপুট যদি 1 হয়, অর গেটের ক্ষেত্রে কি হবে, 1 + 1 1। যেহেতু নট গেট তাহলে 1 এর অপোজিট 1 বার, তাহলে সেক্ষেত্রে হবে 0। আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ইনপুট যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে নট গেট এবং এক্সর গেটের ক্ষেত্রে আউটপুট পাওয়া যায় 0, আর এন্ড গেটের ক্ষেত্রে আউটপুট পাওয়া যায় 1। ইকুয়েশন অ্যানসার হবে 1। সো এগুলো ছোট ছোট করে লিখে রাখা, যে দুইটা ইনপুট 1 হলে নট গেট এবং এক্সর গেটে আউটপুট 0 আর এন্ড গেটের ক্ষেত্রে আউটপুট 1। সো নেক্সট কোশ্চেন, এন্ড গেট ইজ ইউজড ফর লজিক্যাল মাল্টিপ্লিকেশন এন্ড অর গেট ইজ ইউজড ফর লজিক্যাল এডিশন। সো নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ নট এ ফান্ডামেন্টাল গেট। এখানে অর গেট, এন্ড গেট, নট গেট, এই তিনটা হচ্ছে ফান্ডামেন্টাল গেট, এটা ফান্ডামেন্টাল গেট না। ওকে, নাট গেটকে ইউনিভার্সাল লজিক গেট বলা যেতে পারে। ইউনিভার্সাল লজিক গেট এটা হচ্ছে নাট গেট এন্ড নট গেট, এই দুটো ইউনিভার্সাল লজিক গেট। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নট গেট হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট, কিন্তু ফান্ডামেন্টাল না। ইউনিভার্সাল লজিক গেট, ইউনিভার্সাল লজিক কিন্তু ফান্ডামেন্টাল না, এটা ডিরেক্ট। যেমন এন্ড প্লাস নট, এটা হচ্ছে অর প্লাস নট, সেটা ফান্ডামেন্টাল বা বেসিক লজিক গেট না। হুইচ গেট ইজ মেড অফ অর এন্ড নট, অর এন্ড নট, নট ইজ অর গেট এর সাথে নট গেট, নট গেট। So next question, which two logic gates are called universal logic gates? মাত্র লিখলাম and not, nor and NAND gate. Nor and NAND gate is called universal logic gates. In which gate if any one input is 1 then output is 0. If any one input is 1 then output is 0. মানে এখানে দুইটা ইনপুটের মধ্যে একটা ইনপুট 1 যদি হয় তাহলে আউটপুট 0 হয়, আউটপুট 0 হয়। যেমন অর গেটের ক্ষেত্রে যদি দেখি, একটা ইনপুট যদি হয় 1, একটা ইনপুট যদি হয় 1 আরেকটা ইনপুট যদি হয় 1, একটা ইনপুট যদি হয় 1 আরেকটা ইনপুট যদি হয় 1, তাহলে সেক্ষেত্রে এটার আউটপুট কি পাওয়া যায়, 1। আর একটা ইনপুট যদি হয় 1 আরেকটা ইনপুট যদি হয় 0, তাহলে সেক্ষেত্রে আউটপুট পাওয়া যায় 1। ওকে, নট গেটের ক্ষেত্রে কি হবে, অর এর অপোজিট। তাহলে একটা ইনপুট 1 আরেকটা ইনপুট যদি 1 হয় তাহলে এটা হবে 0, একটা ইনপুট 1 আরেকটা ইনপুট 0 হলে এটা হবে 0। তাহলে নট গেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুইটা ইনপুট 1 হলেও 0, একটা ইনপুট 1 হলেও 0। নট গেটের ক্ষেত্রে দুইটা ইনপুট 1 হলেও 0, একটা ইনপুট 1 হলেও 0। আচ্ছা, এবার নান্ড গেটের ক্ষেত্রে যদি দেখি, নান্ড গেটের ক্ষেত্রে দুইটা ইনপুট যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে এন্ড গেটের ক্ষেত্রে 1 * 1 1, যেহেতু নান্ড গেট তাহলে 1 এর অপোজিট 0 নান্ড গেটের ক্ষেত্রে। আচ্ছা, যদি একটা ইনপুট 1 হয় আরেকটা যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে এন্ড গেটের ক্ষেত্রে একটা 1 একটা 0, তাহলে এন্ড যেহেতু 1 * 0 0, আবার নান্ড যেহেতু তাহলে 1 হবে, 1 হবে। সো এবার এই কোশ্চেনের অ্যানসারটা আমরা বোঝার চেষ্টা করি, কি বলছে। ইন হুইচ গেট ইফ এনি ওয়ান ইনপুট ইজ 1, মানে যে কোনো একটা ইনপুট যদি 1 হয় দেন আউটপুট 0 হয়। যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। সো যে কোনো একটা ইনপুট এখানে 1 হলে আউটপুট 1, 1 হলে 1, এখানে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 0 হয়ে যায়। তাহলে নট গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 0 হবে। আর অর গেটের ক্ষেত্রে একটা যদি 1 থাকে তাহলে সেক্ষেত্রে আউটপুট 1 হবে না, কারণ একটা 1 থাকে মানে ওটা 1 থাকলে 1 হবে, ওটা 0 থাকলেও 1 থাকবে অর গেটের ক্ষেত্রে। নট গেটের ক্ষেত্রে একটা 1 থাকলে আউটপুট 0 হবে। সো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা নোট করতে হবে। এরপর কোশ্চেন, ইফ a = 1 b = 1 ফর দ্য এক্সপ্রেশন y = a b বার প্লাস b a বার, এটা আসলে এক্সর গেটের কথা বলতেছে। y = what, y = what, y = a = 1 b = 1, তার মানে দুইটাই 1। সো দুইটাই যদি 1 থাকে তাহলে সেক্ষেত্রে আমি এখানে কি লিখব, 1 * b বার, তার মানে 1 বার প্লাস এখানে কি লিখব 1 * a বার 1 বার মানে 0, তাহলে মিলে এটাও 0 এটাও 0, রেজাল্ট কি হবে 0। এটা অলরেডি আগে আমরা পাইছি, এক্সর গেটে দুইটা ইনপুট যদি 1 থাকে, যেমন এই যে আগে আমরা মনে পাইছি এই যে এক্সর গেটে দুইটা ইনপুট যদি 1 থাকে তাহলে আউটপুট 0 হয় এক্সর গেটে। সো এখানে এই জিনিসটা দেখাইলো, এক্সর গেট দুইটা ইনপুট 1 হলে আউটপুট কি হবে, 0 হবে, 0 হবে। সো নেক্সট কোশ্চেন, 80 GB ইজ ইকুয়াল টু হাউ মেনি বাইট। আচ্ছা, সো এখানে একটা সিকোয়েন্সটা জাস্ট মনে রাখা যে বিট কয়টা বিট, 8 বিট, 8 বিট মিলে 1 বাইট, 1 বাইট। আচ্ছা, এরপর বাইটের সাথে বাকি যে রিলেশনগুলো, যেমন হচ্ছে কিলোবাইট, তারপর মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, এরকম অনেক আছে। সো টেরাবাইট পর্যন্ত লিখলাম। এই সবগুলোতে রিলেশনটা কি রকম, 10 কিউব। এটা আসলে 1024, কিন্তু আমরা ক্যালকুলেশন সুবিধার্থে 10 কিউব ধরে ফেলি। তাহলে 10 কিউব বাইট ইজ ইকুয়াল টু 1 কিলোবাইট, 10 কিউব কিলোবাইট ইজ ইকুয়াল টু 1 মেগাবাইট, 10 কিউব মেগাবাইট ইজ ইকুয়াল টু 1 গিগাবাইট, 10 কিউব গিগাবাইট ইজ ইকুয়াল টু 1 টেরাবাইট। ওকে, এরকম। সো আমাদের ইকুয়েশনটাতে 80 গিগাবাইট, 1 গিগাবাইট যদি বলি, 1 গিগাবাইট ইজ ইকুয়াল টু কত বাইট, 1 গিগাবাইট ইজ ইকুয়াল টু হবে গিগাবাইট, 1 গিগাবাইট ইজ ইকুয়াল টু 10 কিউব মেগাবাইট, আর 1 মেগাবাইট ইজ ইকুয়াল টু 10 কিউব কিলোবাইট। এই গিগাবাইট থেকে বাইট পর্যন্ত আসতে চাইলে 10 কিউব এই তিনটা মাল্টিপ্লাই করলে 10 কিউব বাইট, এটা 1 গিগাবাইট। তাহলে এখানে বলছে 80 গিগাবাইট, তাহলে 80 গিগাবাইট ইজ ইকুয়াল টু হবে 80 ইনটু এই যে এই 10 কিউব কয়টা, তিনটা,
10 কিউব বাইট। কত হলো 80 ইনটু 10 টু দি পাওয়ার 9 বাইট, 10 টু দি পাওয়ার 9 বাইট। তো এটাকে আমি 8 লিখতে পারি, 8 ইনটু 10 টু দি পাওয়ার 10 বাইট, 8 ইনটু 10 টু দি পাওয়ার 10 বাইট। অপশন এরকম দেওয়া আছে 8 ইনটু 10 টু দি পাওয়ার 10 বাইট। সো দ্য নেক্সট কোশ্চেন, বাইনারি ভ্যালু অফ হেক্সাডেসিমাল 1f, হেক্সাডেসিমাল 1f। আচ্ছা, এই যে f টা কিন্তু অলরেডি আমাদের মুখস্থ হয়ে গেছে, যে এই f হেক্সাডেসিমাল যেটা, সেটা বাইনারিতে কত হয়? সেটা বাইনারিতে 1111 1111। আচ্ছা, এবার হচ্ছে 1টা মনে আছে কিনা? 1টা হচ্ছে 0001, ওই একসাথে লিখে খেয়াল করবা, 0001 0001 মানে 1 আসলে। হেক্সাডেসিমালে যেটা 0, বাইনারিতে সেটা 0। যদি আমি চারটা লিখি তাহলে 000 এরকম লিখব। হেক্সাডেসিমালে যেটা 1, বাইনারিতে সেটা 1। কিন্তু এরপর থেকেই শুরু হবে উল্টাপাল্টা, কারণ হেক্সাডেসিমালে 16 ডিজিট আর বাইনারিতে মাত্র 2টা। সো 1f তাহলে কি হবে? 0001 তারপরে এই কয়েকটা, তাহলে এটা হবে 0001 1111। এটা হবে হেক্সাডেসিমাল 1f এর ইকুইভ্যালেন্ট বাইনারি। সো নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ দ্য নেক্সট নাম্বার অফ 376 ইন অক্টাল নাম্বার সিস্টেম? এন্ড অক্টাল নাম্বার সিস্টেমে 376, এরপরে যেটা 377, এটা তো হবেই, কারণ অক্টাল নাম্বার সিস্টেমে তো 7 পর্যন্ত আছে, তাহলে এটাই নেক্সট নাম্বার 377। বা যদি বলে 377 এর নেক্সট কোনটা, সেটা কিন্তু 378 হবে না, 8 নাই, 379 হবে না, কারণ 37999 নাই অক্টালে। ওকে, তারপর 380 হবে না, কারণ অক্টালে 80 নাই। ইভেন এরপরে কিন্তু 399 পর্যন্ত নাই, একদম 400 পর্যন্ত যাওয়া লাগবে, কারণ 399 পর্যন্ত তো 89 গুলো থাকবে, কাজে একটাও নাই। 377 পর্যন্ত ঠিক আছে, 376 এর পরের নাম্বারটা 377, 377 এর পরের নাম্বার কিন্তু একদম আবার 400। ওকে, অক্টালে জাস্ট একটু খেয়াল রাখলেই হবে যে ডেসিমালের মধ্যে সিকোয়েন্স অনুযায়ী আগাবো, বাট 89 থাকা যাবে না অক্টালে, অক্টাল নাম্বার সিস্টেমে 89 নাই, একটু খেয়াল রাখতে হবে। ইন কেস অফ হুইচ গেট আউটপুট উইল নট বি 1, মানে আউটপুট উইল নট বি 1, তার মানে আউটপুট উইল বি 0। দ্যাট মিন্স আউটপুট উইল বি 0, আউটপুট উইল বি 0 ইফ অল ইনপুটস আর 1। অল ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 0 হয়, এটা কোন গেট? এটা কিন্তু অলরেডি আমরা একটা এরকম সেম কোশ্চেন পাইছি যে অল ইনপুট যদি 1 হয়, এই যে এখানে মনে হয় পাইলাম অল ইনপুট যদি 1 হয়, ইন হুইচ গেট ইফ অল ইনপুটস আর 1 দেন আউটপুট ইজ 1। অল ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 0 হয়, এটা হচ্ছে এক্সর গেটে, এক্সর গেটে একটু পরে আমরা একটা পাইছি, এই যে এটা যদি সবগুলো ইনপুট 1 হয় তাহলে আউটপুট 0 হয়, এই যে a b বার প্লাস b এবার এটা কি হচ্ছে এক্সর গেটের আউটপুট, এটা এক্সক্লুসিভ অর গেটের। সো অল ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 0 হবে, অল ইনপুট 1 হলে আউটপুট 0 হবে, এটা কোন গেট? এটা হচ্ছে এক্সর গেট, এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ অর গেট। আর এই যে এন্ড গেট, এখানে যদি দুটো ইনপুট 1 হয় তাহলে আউটপুট 1 হবে, এখানে দুটো ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। সো নেক্সট কোশ্চেন, ফর হুইচ গেট আউটপুট বিকামস 1 when the odd number 1 is present in the input? odd number 1 is present in the input মানে কি? মানে একটা ইনপুট হচ্ছে 1 আর একটা ইনপুট হচ্ছে 0, তারপরে সেই আউটপুট কত হবে? আউটপুট বিকামস 1। এটা কোন গেটে? মানে একটা যদি 1 থাকে আর একটা যদি 0 থাকে তাহলে সেক্ষেত্রে আউটপুট 1 হয়, এটা কোন গেট? তো নট গেট তো না, নট গেটে একটা ইনপুট। এন্ড গেট তো না, কারণ এন্ড গেটে একটা 1 একটা 0 হলে তো আলটিমেটলি 0 হলো, তাহলে এটা কার ক্ষেত্রে? এটা হলো এক্সর গেটে, এবং এটা কিন্তু আগে আমরা পাইছি। মানে এক্সর গেটের ফাংশনটা কি রকম? a b বার, যে a হচ্ছে এটা আর b হচ্ছে 0, তাহলে a ডট 0 বার প্লাস 1 বার ডট 0, এই হচ্ছে এক্সর গেট, এই হচ্ছে এক্সর গেট। তাহলে 0 বার মানে কি 1, 1 প্লাস 1 বার মানে কি 0, 0, এটা আউটপুট হচ্ছে 1। তাহলে ফর হুইচ গেট আউটপুট বিকামস 1 when the odd number 1 is present in the input, এটা হবে এক্সর গেট। তাহলে এক্সর গেট সম্পর্কে আমরা দুইটা ইনফরমেশন বারবার পাচ্ছি, একটা হচ্ছে দুইটা ইনপুট যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে এক্সর গেটের আউটপুট হয় 0, আর এক্সর গেটের ক্ষেত্রে একটা ইনপুট 1 আর একটা ইনপুট যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে আউটপুট হয় 1। So next question, for which input in the a and b of an XOR gate the LED light kept in output will be turned on? তার মানে LED light will be turned on, তার মানে কি? তার মানে আউটপুট 1, আউটপুট 0 হবে, আউটপুট 1 হবে। সো দ্য এলইডি লাইট উইল বি টার্ন অন, আউটপুট 1 হবে এক্সর গেটে কখন? যখন দুইটা ইনপুটের মধ্যে একটা 1 হবে এবং একটা 0 হবে। সো একটা হবে 0 এবং একটা হবে 1, যেটা আগে দেখলাম, একটা 1 এবং একটা যদি 0 হয় এক্সর গেটে আউটপুট হয় 1। আর যদি দুইটাই 0 হয় বা দুইটাই 1 হয় তাহলে কিন্তু এরকম হবে না। দুইটাই 0 বা দুইটাই যদি 1 হয় এক্সর গেটের ক্ষেত্রে আউটপুট কি হবে? এক্সর গেটের আউটপুট যদি দুইটাই 0 দুইটাই 1 হয় তাহলে এক্সর গেটের আউটপুট কিরকম হবে? দুইটাই যেহেতু 0 তার মানে a b বার, এখানে a যদি 0 হয় তাহলে 0 হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে a বার b সালভেটলি একটা 0 থাকবে, সালভেটলি 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 প্লাস 0, এটা 0 প্লাস 0, সো আউটপুট হয় 0। আর যদি একটা 0 একটা 1 হয় তাহলে এক্সর গেটের ক্ষেত্রে আউটপুট কি হয়? এক্সর আউটপুট হয় 1। এটা একটু নোট রাখা। সো নেক্সট কোশ্চেন, হুইচ ইজ অ্যাবসেন্ট ইন ইন্টিগ্রেটেড সার্কিট? ইন্টিগ্রেটেড সার্কিটে কি থাকে? রিকল করি, ডি ও সি টি ও আর, ইজ ডক্টর। ওকে, ও বাদ, D for diode, C for capacitor, T for transistor, R for resistor. So it's a transistor, T for transistor, D for diode, R for resistor, inducer, বা inductor এরকম কিছু নাই। So next question, binary number system is 2 based. Okay? And octal system 8 based, decimal system 10 based, hexadecimal system 16 based. Octal number system 8 based, 8 based. Octal number system 8 based. Number of symbols used in hexadecimal number system 16, 16. In which gate there is only one input and only one output. যেটাকে ইনভার্টার বলা হয়, সেটা কোন গেট? নট গেট, একটা ইনপুট একটা আউটপুট। How many types of fundamental logic gates are there? 3 types of fundamental logic gate. কি কি? এটা হচ্ছে নট গেট অর ইনভার্টার, এটা হচ্ছে অর গেট or logical addition, and AND gate, logical multiplication. So next question, which of the following is not correct in case of IC? Small in size, yes, this is true. IC is small in size. একটা small silicon chip এর মধ্যে ইন্টিগ্রেটেড থাকে, ইন্টিগ্রেটেড থাকে ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর। Less weight, this is true. This is also true. Number of connections is more. Now this is not true. Number of connections is less. So the next question, according to Boolean algebra, what is the value of a plus b bar? a plus b bar is equal to a bar plus b bar. এটা চাইলে a is equal to 1, b is equal to 1, এটা বসায় a plus b bar বের করতে পারি, a bar b bar বের করতে পারি, তাহলে দেখব যে a plus b bar is equal to a bar plus b bar, অথবা a is equal to 1, b is equal to 0 বসাও, তাহলে দেখব a plus b bar is equal to a bar plus b bar. So next question আমরা next lecture পাবো, lecture 4. lecture 4 এ আমরা এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব, সাথে ট্রানজিস্টর রিলেটেড কোশ্চেনগুলো সলভ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমি ডক্টর রাকিব হাসান, তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের কোয়েশ্চন ব্যাংক মাস্টার ক্লাসে। আমাদের কোয়েশ্চন ব্যাংক মাস্টার ক্লাসে মেডিকেল ফিজিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার 10 সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স, এই চ্যাপ্টারে লেকচার 4 এর যে টপিক থাকবে সেই টপিক নিয়ে আমরা ডিসকাস করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সো এই লেকচার 4 এর টপিক দুইটা, একটা ট্রানজিস্টর আর একটা টপিক ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমস। আমাদের ফার্স্ট টপিক ট্রানজিস্টর, রিসেন্টলি কিন্তু একটা কোয়েশ্চন ছিল এই টপিক থেকে। ফার্স্ট কোয়েশ্চন, হুইচ অফ দ্য ফলোইং ফাংশন ডাজ ট্রানজিস্টর পারফর্ম? সো ট্রানজিস্টরের ফাংশন রিলেটেড কোয়েশ্চন যদি আসে তাহলে দুইটা ফাংশন মনে রাখি হচ্ছে আমাদের, একটা হচ্ছে ট্রানজিস্টরকে আমরা এমপ্লিফায়ার হিসেবে ইউজ করি, এমপ্লিফাইজ উইক সিগন্যালস। যেমন ধরো মাইকে কেউ কথা বলতেছে, খুব স্লোলি কথা বলতেছে কিন্তু সেটা অনেক জোরে শোনা যাচ্ছে, সো এখানে ট্রানজিস্টরের ইউজ। ওকে, একটা সিগন্যালকে উইক সিগন্যালকে এমপ্লিফাই করা। ওকে, আর ডায়োডের ইউজ আমরা করেছিলাম, যে ডায়োড আমরা কি হিসেবে ইউজ করি? রেকটিফায়ার হিসেবে, অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করা, যেটা বলা হয় রেকটিফিকেশন। আর এমপ্লিফিকেশনের কাজ ইউজ করি আমরা ট্রানজিস্টর। সো ট্রানজিস্টরের এই ইউজ ছাড়াও আরেকটা ইউজ আছে, সেটা হচ্ছে সুইচ এন্ড সুইচ এন্ড এজ এ সুইচ, বিভিন্ন রকম সুইচ, লাইট সেন্সিটিভ সুইচ, হিট সেন্সিটিভ সুইচ। সো এজ এ সুইচ আমরা ট্রানজিস্টর ইউজ করতে পারি এবং এমপ্লিফায়ার হিসেবে ট্রানজিস্টর ইউজ করি। সো নেক্সট কোয়েশ্চন, ইন এ কমন এমিটার এমপ্লিফায়ার, এখানে কমন এমিটার এমপ্লিফায়ার অ্যাকচুয়ালি ট্রানজিস্টরের একটা কনফিগারেশন হচ্ছে কমন এমিটার কনফিগারেশন, এটাকে ইন্ডিকেট করতেছে। দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দ্য ইনপুট সিগন্যাল এন্ড দ্য আউটপুট সিগন্যাল। সো আমরা শুরুতে যে কাজটা করব, ট্রানজিস্টর সম্পর্কে কিছু ইনফরমেশন যেগুলো মেডিকেল এমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, সেই ইনফরমেশনগুলো একসাথে নোট করব। ট্রানজিস্টর, সো প্রথমে মনে রাখতে হবে যে ট্রানজিস্টরের ইনভেন্টর তিনজন, কারা কারা? বার্ডিন, ব্র্যাটেন এন্ড শকলে, বিবিএস। ট্রানজিস্টরের ইনভেন্টর তিনজন, বার্ডিন, ব্র্যাটেন, শকলে, এই তিনজনের নাম মনে রাখা।
আচ্ছা, এরপর কাজ হচ্ছে একটা ট্রানজিস্টরের এলিমেন্ট কয়টা? এলিমেন্ট, ট্রানজিস্টরের এলিমেন্ট তিনটা এলিমেন্ট। কি তিনটা এলিমেন্ট? একটা কালেক্টর, এটা একটা এলিমেন্ট, আরেকটা এলিমেন্টের নাম বেস, আরেকটা এলিমেন্ট হচ্ছে এমিটার। বা ট্রানজিস্টরের পার্ট কয়টা? এটা কোশ্চেন অ্যান্সার হবে থ্রি এলিমেন্টস অর থ্রি পার্টস। কি কালেক্টর, বেস, এমিটার। ইনভেন্টর কয়জন? তিনজন, বার্ডিন, ব্রেডেন, শকলি। আচ্ছা, এবার ট্রানজিস্টরের কনফিগারেশন কয়টা? ট্রানজিস্টরের কনফিগারেশন হতে পারে তিন রকম। বেসটাকে কমন রাখা যেতে পারে, কালেক্টর কমন রাখা যেতে পারে, এমিটার কমন রাখা যেতে পারে। তো কনফিগারেশন তিনটা। কি কমন কালেক্টর, কমন বেস, আর একটা হচ্ছে কমন এমিটার। এই তিনটা হচ্ছে ট্রানজিস্টরের কনফিগারেশন। আচ্ছা, এবার একটা ট্রানজিস্টরের টাইপস যদি বলে, ট্রানজিস্টরের টাইপস কয়টা? টাইপস, ট্রানজিস্টর টু টাইপস। একটা পয়েন্ট কন্টাক্ট ট্রানজিস্টর আর একটা হচ্ছে জাংশন ট্রানজিস্টর। টাইপস দুইটা। এবং আমাদের বইতে যে ট্রানজিস্টর নিয়ে ডিসকাশন সেটা হচ্ছে জাংশন ট্রানজিস্টর। তো জাংশন ট্রানজিস্টরের টাইপস কয়টা যদি কোশ্চেন আসে তাহলে সেটা হবে দুইটা। কি একটা পিএনপি ট্রানজিস্টর আর একটা এনপিএন ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর, টু টাইপস অফ ট্রানজিস্টর। আচ্ছা, আবার একটা কোশ্চেন হতে পারে এরকম, একটা ট্রানজিস্টরের জাংশন কয়টা? জাংশন কয়টা? জাংশন। আমরা যদি পিএনপি ট্রানজিস্টরকে দেখি, পিএনপি ট্রানজিস্টরে পি টাইপ সেমিকন্ডাক্টর থাকে দুইটা, দুই পাশে, আর মাঝখানে এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে জাংশন কয়টা? দুইটা জাংশন, একটা জাংশন, একটা জাংশন। আবার যদি আমরা এনপিএন ট্রানজিস্টরকে দেখি, তাহলে এনপিএন ট্রানজিস্টরে এন টাইপ সেমিকন্ডাক্টর থাকে দুই পাশে, মাঝখানে পি টাইপ সেমিকন্ডাক্টর। এখানে কিন্তু জাংশন দুইটা, একটা এনপি জাংশন আর একটা ওএনপি জাংশন, দুইটা জাংশন থাকে। আর যদি বলা হয় ডিপ্লিশন লেয়ার কয়টা একটা ট্রানজিস্টরে, সেই ডিপ্লিশন লেয়ার কিন্তু দুইটাই। এই যে পিআর এর মধ্যে একটা ডিপ্লিশন লেয়ার, এনআরপি এর মধ্যে একটা ডিপ্লিশন লেয়ার। এই যে জাংশন বা ডিপ্লিশন লেয়ার কয়টা? দুইটা। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন মনে রাখতে হবে, এগুলো আসলে ইনফরমেশন আকারে মনে রাখা ভালো, একদম কনসেপচুয়ালি এত ডিটেইলস আমাদের দরকার নেই। যত কম সময় ব্যয় করে আমরা রিভিশনের আওতায় নিয়ে আসতে পারি, কোশ্চেনগুলো খুব দ্রুত অ্যান্সার করতে পারি। যেমন কমন কালেক্টর আর কমন বেস, এই দুটো কনফিগারেশনের ক্ষেত্রে ইনপুট আর আউটপুটের মধ্যে যে ফেজ ডিফারেন্স, সেই ফেজ ডিফারেন্সটা 0 ডিগ্রি। আর কমন মিটারের ক্ষেত্রে ইনপুট আর আউটপুট কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি। এইটুকু মনে রাখা। ওকে, এছাড়া আর কিছু পড়াশোনা আছে যেগুলো আমরা ওই রিলেভেন্ট কোশ্চেনে আমরা সলভ করব ইনশাআল্লাহ। সো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? 180 ডিগ্রি। যদি কমন মিটার কনফিগারেশন না বলে কমন কালেক্টর বা কমন বেস বলতো তাহলে সেটার অ্যান্সার হবে 0 ডিগ্রি। সো এইটুকু নোট করে রাখবেন, এখান থেকে অনেকগুলো কোশ্চেন পসিবল। নেক্সট কোশ্চেন, ইন কেস অফ এ পিএনপি ট্রানজিস্টর ডোপিং ইন এমিটার ইজ মোর দেন দ্যাট ইন দ্য কালেক্টর। এখানে ডোপিং সবগুলোতে ইকুয়াল না। এই যে পিএনপি, এই যে তিনটা পার্ট, হ্যাঁ, এই তিনটা পার্ট কালেক্টর বেস এমিটার। সেই কালেক্টর বেস এমিটার এই তিনটার মধ্যে কিন্তু ডোপিং তিনটাতে সেম না। ডোপিং কোনটাতে বেশি, ম্যাক্সিমাম ডোপিং কোনটাতে আর মিনিমাম ডোপিং কোনটাতে। সো এটা মনে রাখার একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে প্রথমে মনে রাখবা বেস। এই বেস, এটা ডোপিং সবচেয়ে কম, মিনিমাম 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 ডোপিং মিনিমাম ডোপিং মিনিমাম ডোপিং। বেস সম্পর্কে আরেকটা ইনফরমেশন মনে রাখতে হবে, মিনিমাম ডোপিং এন্ড মিনিমাম থিকনেস। মিনিমাম থিকনেস মানে ট্রানজিস্টরের একদম মোস্ট থিন পার্ট কোনটা সেটা হচ্ছে বেস। সো মিনিমাম থিকনেস, দ্যাট মিন্স থিনেস্ট পার্ট। সো মিনিমাম থিকনেস। আচ্ছা, এটুকু মনে রাখলাম। এরপর কাজ যেটা, এই যে এমিটার এটা ডোপিংটা ম্যাক্সিমাম, এটা মনে রাখার উপায় হচ্ছে এরকম, ডোপ ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ডোপ মানে ডোপিং ম্যাক্সিমাম মানে বেশি ইম্পিউরিটি মিক্স করা হয় যে পার্টটাতে। এই যে ডোপে লাস্ট পার্টটুকু যদি দেখি তাহলে এখানে কিন্তু একটা লেটার পাচ্ছি আমরা ই। এই যে এমিটার ম্যাক্সিমাম ডোপিং কোথায়? ম্যাক্সিমাম ডোপিং হচ্ছে এমিটারে। ওকে, এবার কালেক্টরে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মোস্ট থিক পার্ট। এটা মনে রাখার উপায় কি? এই যে থিক, THICK, থিক, ম্যাক্সিমাম থিক। এই যে থিকের মাঝখানে কি আছে? সি, সি ফর কালেক্টর, সি ফর কালেক্টর, সি ফর কালেক্টর, কালেক্টর। ওকে, সবাই খেয়াল করো, ম্যাক্সিমাম ডোপিং এমিটার, ম্যাক্সিমাম থিকনেস কালেক্টর। ওকে, আর লিস্ট ডোপিং আর লিস্ট থিকনেস বেস। সো বাকি জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেল। এখানে কিন্তু অন্তত 20-30টা কোশ্চেনের ইনফরমেশন আছে এখানে, সেটুকু মনে রাখা। সো ডোপিং ইন এমিটার ইজ মোর দেন দ্যাট ইন কালেক্টর। ইয়েস, এই যে এমিটার ই আর ডোপ, DOPE, লাস্ট লেটার ই। সো ম্যাক্সিমাম ডোপিং এমিটার, আর সবচেয়ে কম ডোপিং হচ্ছে বেসের। বেসের থিকনেস সবচেয়ে কম। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ফাংশন ডাজ ট্রানজিস্টর পারফর্ম? সো ট্রানজিস্টর ফাংশন আগে দেখলাম আমরা এমপ্লিফাইজ উইথ সিগন্যাল, এমপ্লিফায়ার হিসেবে আমরা ট্রানজিস্টর ইউজ করি। এ ক্যাপাসিটর ওয়ার্কস ইন এসি সার্কিট, ওয়াই নট ইন ডিসি সার্কিট? একটা ক্যাপাসিটর দুটো প্লেট থাকে, এই যে দুটো প্লেট। এবার ক্যাপাসিটর একে যদি আমি ব্যাটারির সাথে কানেক্ট করি, ব্যাটারির সাথে কানেক্ট করা মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্টের সাথে কানেক্ট করা। তো কি হবে? ব্যাটারির যে পজিটিভ এন্ড আর যে নেগেটিভ এন্ড, এই পজিটিভ এন্ডে কি আছে? ইলেকট্রনের ডেফিসিয়েন্সি। তো এই প্লেট থেকে ইলেকট্রন এই পাশে সরে আসবে, এই পাশে সরে আসবে। কেন এই পাশে সরে আসবে? কারণ পজিটিভ এন্ড এখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি, আর এই নেগেটিভ এন্ড এখানে এক্সেস ইলেকট্রন। ওকে, সো এক্সেস ইলেকট্রন এখান থেকে কোথায় যাবে? এই প্লেটে চলে যাবে, এই প্লেটে চলে যাবে। সো এজ এ রেজাল্ট আমরা কি পাবো? এই প্লেটটা নেগেটিভলি চার্জড হবে। কেন নেগেটিভলি চার্জড হবে? কারণ এখানে ইলেকট্রন ট্রান্সমিটেড হচ্ছে, আর এটা ইলেকট্রনের ডেফিসিয়েন্সি, দ্যাট মিন্স পজিটিভলি চার্জড। সো যখন ফুল চার্জ হয়ে গেল এই ব্যাটারিটা, দ্যাট মিন্স ডিরেক্ট কারেন্ট যখন এটাকে চার্জ করে ফেললো, ফুলি চার্জ করে ফেললো, তখন কি হবে? তখন এর নেগেটিভ এন্ড, ব্যাটারির যে নেগেটিভ এন্ড, এর নেগেটিভ এন্ডের ইলেকট্রন আর এখানকার ইলেকট্রনের নাম্বার সেম হয়ে যাবে। সো আলটিমেটলি আর কোনো ফার্দার ইলেকট্রন ট্রান্সফার হবে না। তার মানে আলটিমেটলি এটাকে আরো নেগেটিভলি চার্জ করা পসিবল হবে না, মানে সেম পটেনশিয়ালে চলে আসবে। এই নেগেটিভ এন্ডের পটেনশিয়াল আর এটার পটেনশিয়াল সেম হয়ে যাবে। তেমনি এই পজিটিভ এন্ডের পটেনশিয়াল আর এই এন্ডের পটেনশিয়াল একটা সময় সেম হয়ে যাবে। সো যখন আর কোনো পটেনশিয়াল ডিফারেন্স থাকবে না, তখন ডিরেক্ট কারেন্ট, এই ডিরেক্ট কারেন্ট কিন্তু এই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে ট্রান্সমিট হতে পারবে। সো আমরা ডিরেক্ট কারেন্ট, দ্যাট মিন্স ব্যাটারি দিয়ে আমরা ক্যাপাসিটরকে চার্জ করতে পারবো, বাট ডিরেক্ট কারেন্ট ক্যান নট পাস থ্রু ক্যাপাসিটর। সো ক্যাপাসিটর কাজ করে এসি সার্কিটে। ওকে, নেক্সট কোশ্চেন, ট্রানজিস্টর ডাজ নট ওয়ার্ক অ্যাজ সুইচ অন? ট্রানজিস্টর এমপ্লিফায়ার হিসেবে ইউজ হয়, সুইচ হিসেবে ইউজ হয়, বাট লাইট এমিটার হিসেবে না। লাইট এমিটার হিসেবে যেটা ইউজ আমরা দেখতে পাই, লাইট এমিটিং ডায়োড, লাইট এমিটিং ডায়োড। সো লাইট এমিটিং ডায়োড সম্পর্কে কিন্তু আমরা প্রিভিয়াস লেকচারে ডিসকাস করেছি যে লাইট এমিটিং ডায়োড ইজ নাথিং বাট পিএন জাংশন ডায়োড, পিএন জাংশন ডায়োড, পিএন জাংশন ডায়োড ইন ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস। এবং লাইট এমিটিং ডায়োড কি করে? ইলেকট্রিক্যাল এনার্জি, দ্যাট মিন্স ইলেকট্রিসিটিকে লাইট এনার্জিতে কনভার্ট করে। সো আমরা ইলেকট্রিসিটি থেকে লাইট পাই, ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্টেড ইনটু লাইট এনার্জি by light emitting diode. Okay, so light emitting diode actually PN junction diode, এটা ট্রানজিস্টর না। So transistor does not work as switch on, light emitter হিসেবে diode used হয়, transistor amplifier and switch হিসেবে used হয়। What is the fundamental arrangement of transistor? Transistor arrangement or configuration, common base, common emitter, common collector, all of them. The next question, how many depletion layer does a transistor have? Transistor দুইটা depletion layer, দুইটা junction. Next question, which alpha beta is possible for transistor? আচ্ছা, এখানে যেটা মনে রাখতে হবে যে দুটো ইকুয়েশন যদি আমরা এভাবে লিখি, আলফা বিটা, আলফা কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর, এটাকে অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর বলা হয়, কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর না বলে অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর বলা হয়, অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর। আর বিটা এটা গেইন ফ্যাক্টর, গেইন ফ্যাক্টর, অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর। সো গেইন ফ্যাক্টর আর অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরের মধ্যে যদি রিলেশন দেখি, আলফা ইজ ইকুয়াল টু 1 বাই 1 প্লাস বিটা, বিটা বাই 1 প্লাস বিটা, কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর, বিটা বাই 1 প্লাস বিটা। সো এটা বোঝা যাচ্ছে যে এখানে বিটার চেয়ে 1 প্লাস বিটাটা হচ্ছে গ্রেটার নাম্বার। সো আলটিমেটলি বিটা বাই 1 প্লাস বিটা এটা কিন্তু একটা ফ্র্যাকশন হবে। সো আলফা মাস্ট বি লেস দেন 1 এন্ড বিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা,
1 minus alpha. So এখানে কিন্তু আলফার চেয়ে 1 minus alpha একটা স্মলার নাম্বার দিয়ে আমরা লার্জার নাম্বারকে ডিভাইড করতেছি। সো বিটাটা অফ কোর্স গ্রেটার দেন 1 হবে। বিটা ইজ গ্রেটার দেন 1 এটুকু মনে রাখা। আর ইকুয়েশনগুলো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে কাজে লাগবে। সো এখানে হুইচ আলফা বিটা ইজ পসিবল ফর ট্রানজিস্টর। আলফাটা হলে লেস দেন 1 ফ্র্যাকশন আর বিটাটা হলে গ্রেটার দেন 1। সো এটা দুইটাই লেস দেন 1, এটা অ্যাপ্রোপ্রিয়েট না, এটা ঠিক আছে। এখানে আলফা 0.87 দ্যাট মিন্স লেস দেন 1, বিটা 70 দ্যাট মিন্স গ্রেটার দেন 1। সো দিস ইজ ট্রু। আর বাকি অপশনগুলো যদি দেখি, এখানে আলফা গ্রেটার দেন 1, সো দিস ইজ নট ট্রু। এখানে আলফা গ্রেটার দেন 1, দিস ইজ নট ট্রু। সো এটা কারেক্ট অ্যান্সার। সো নেক্সট কোয়েশ্চন, দ্য সাইজ অফ দ্য কালেক্টর অফ এ ট্রানজিস্টর ইজ দ্য লার্জেস্ট। আমরা তো একটু দেখলাম যে থিকনেস সবচেয়ে বেশি থিক, দ্য মোস্ট থিকনেস, দ্য মোস্ট থিক আর কোনটা কালেক্টর, এটা এভাবে মনে রাখতে বললাম, সি কালেক্টর, এই যে সি। আচ্ছা, তো এবার এই কোয়েশ্চনটা হচ্ছে হোয়াই থিকনেস কেন কালেক্টরের বেশি। থিকনেস কালেক্টরের বেশি এর কারণ হচ্ছে কালেক্টরকে অনেক বেশি চার্জ অ্যাকসেপ্ট করতে হয়। ওই মিটার থেকে যত চার্জ আসছে সব অ্যাকসেপ্ট করতে হচ্ছে। সো আলটিমেটলি ম্যাক্সিমাম heat is released in this region. Okay, maximum heat is released in this region. So এখানে এনার্জি বা হিট ডিসিপিটেশনটা এখানে ম্যাক্সিমাম হয়। So that's why এটা একটু লার্জেস্ট রাখা হয়। নেক্সট কোয়েশ্চন, in case of a common emitter arrangement a transistor which one is correct for current gain beta. So এখানে beta of course greater than 1 হবে। এখানে greater than 1, beta is greater than 1 একটা অপশন আছে। নেক্সট কোয়েশ্চন, the current amplifier factor alpha in a transistor. আচ্ছা, alpha is equal to IC, that means collector current divided by IE. গেইন ফ্যাক্টর বিটা ইজ ইকুয়াল টু কালেক্টর কারেন্ট ডিভাইডেড বাই বেস কারেন্ট। এই দুটো ইকুয়েশন মনে রাখতে হবে। এর আগে দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন, এই মোট চারটা ইকুয়েশন, আরেকটা ইকুয়েশন আমরা পাবো। এই টোটাল তিনটা ইকুয়েশন, টোটাল পাঁচটা ইকুয়েশন থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। সো দ্য কারেন্ট এমপ্লিফায়ার ফ্যাক্টর আলফা ইন ট্রানজিস্টর ইজ IC বাই IE। কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর আলফা IC বাই IE। আচ্ছা, IC বাই IB এটা হচ্ছে বিটা বা কারেন্ট গেইন ফ্যাক্টর। ইন হুইচ জাংশন ইজ দ্য রিভার্স বায়াস গিভেন। সো এখানে আরেকটা ইনফরমেশন আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে এই বেস ইমিটার এটাকে ফরওয়ার্ড বায়াস রাখা হয় আর বেস কালেক্টর এটাকে রিভার্স বায়াস রাখা হয়। এই দুইটা, ওকে, বেস এলিমিটার এই জাংশনটা ফরওয়ার্ড বায়াসে, বেস এন্ড কালেক্টর রিভার্স বায়াস। আমরা চাইলে এই দুটো ইনফরমেশন আমরা একদম ফার্স্ট স্লাইডে যেখানে একসাথে সব নোট করতেছিলাম এখানে নোট করে রাখতে পারি। সেটা কি, যে বেস ইমিটার এই জাংশন এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস রাখা হয়, বেস কালেক্টর এই জাংশনটা রিভার্স বায়াসে রাখা হয়। ওকে, সো এটা একটা স্পেশাল নোট এবং এই নোট থেকে এই ট্রানজিস্টর রিলেটেড অনেক কোশ্চেন অ্যানসার করা যাবে। সো আমরা যদি আবার ওখানে চলে যাই, in which junction is the reverse bias রাখা হবে base and collector, forward bias base and emitter. So next question, the current gain beta of transistor, current gain beta IC divided by IB. So এখানে IC divided by IB অপশন নাই, so none of the above. So the correct answer কি হইতো, beta is equal to IC collector current divided by base current. Next question, what is the semiconductor situated in middle of the transistor? Transistor একদম middle part যেটা, সেটাকে বলা হয় base, the base. Next question, if temperature increases in a transistor is made of semiconductor. So transistor is made of semiconductor, and we know that the temperature coefficient of resistance alpha is negative for semiconductor. That means if temperature increases, resistance decreases, conductivity increases. So semiconductor is the property, transistor is the same property. Temperature উপর semiconductor dependency যেরকম, transistor সেরকম, because transistor is nothing but semiconductor. So if temperature increases in a transistor, resistance decreases, that means alpha negative. Next question, base of any transistor. A transistor base কি থাকে? বেজে কি ইনসুলেটর না, কন্ডাক্টর না, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর থাকে। পিএনপি ট্রানজিস্টর হোক বা এনপিএন ট্রানজিস্টর হোক, যাই হোক না কেন, একটা ট্রানজিস্টরের যে বেস সেখানে হয় পি টাইপ সেমিকন্ডাক্টর থাকবে, নাহলে এন টাইপ সেমিকন্ডাক্টর থাকবে। আর পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর অফ কোর্স এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। সো বেস অফ এনি ট্রানজিস্টর, কালেক্টর অফ এনি ট্রানজিস্টর, এমিটার অফ এনি ট্রানজিস্টর অফ কোর্স মেড অফ এন এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। নেক্সট কোয়েশ্চন, দ্য বেস অফ ট্রানজিস্টর ইজ মেড থিন। এটা কেন থিন? এটা থিন কারণ ম্যাক্সিমাম চার্জ ক্যারিয়ার ক্যান রিচ কালেক্টর, ম্যাক্সিমাম চার্জ ক্যারিয়ার ক্যান রিচ কালেক্টর। কালেক্টরের কাছে এমিটার থেকে চার্জ ক্যারিয়ার আসলে কালেক্ট করা এবং খুব ইজিলি কালেক্ট করতে পারে, ম্যাক্সিমাম চার্জ ক্যারিয়ার যেন খুব ইজিলি পাস করতে পারে, সেজন্য এটা থিন। সো দ্য বেস অফ ট্রানজিস্টর ইজ মেড থিন সো দ্যাট ম্যাক্সিমাম চার্জ ক্যারিয়ার ক্যান রিচ কালেক্টর। নেক্সট কোয়েশ্চন, the emitter current of a transistor. The emitter current of a transistor is slightly greater than collector current. So এখানে আরেকটা ইকুয়েশন, আমরা চারটা ইকুয়েশন পাইছি, আরেকটা ইকুয়েশন আমরা একটু বলছিলাম, এটা হচ্ছে emitter current. Emitter current is equal to collector current plus base current. So emitter current is slightly greater than collector current. Collector current plus base current is equal to emitter current. So emitter current is slightly greater than collector current. So next question, to use transistor as an amplifier. Amplifier হিসেবে ট্রানজিস্টর কে ইউজ করার জন্য কাকে কোন বায়াস রাখতে হবে? এটা অলরেডি ইকুয়েশন আমরা আগে পাইছি। ফরওয়ার্ড বায়াস ইন দা emitter base junction and reverse bias in the collector base junction are to be given. So this is 2. এটা আগে পাইলাম, আমরা নোট করে রাখলাম। So next question, used as an amplifier. Amplifier হিসেবে কোনটা ইউজ হয়? Amplifier হিসেবে এবং সুইচ হিসেবে ট্রানজিস্টর ইউজ হয়। আর এলইডি হচ্ছে পিএন জাংশন ডায়োড, আর ডায়োড টু ডায়োড। So ডায়োড রেকটিফায়ার হিসেবে ইউজ হয়। Next question, the instrument which converts light energy from the sun into electrical energy. এটা আমরা প্রিভিয়াস লেকচারে ডিসকাস করছি যে লাইট এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। The light energy is converted into electrical energy. Electrical energy কনভার্ট করে, মানে লাইট থেকে ইলেকট্রিসিটি পাওয়া যায়, সানলাইট থেকে, সেটা সোলার সেল। The solar cell is nothing but পিএন জাংশন ডায়োড in reverse bias. ওকে, সোলার সেল। সো কোশ্চেন আনসার সোলার সেল। আর অপোজিট মেকানিজম, মানে ইলেকট্রিক্যাল এনার্জি লাইট এনার্জিতে, মানে ইলেকট্রিসিটি থেকে লাইট পাওয়া যায়, সেটা হচ্ছে এলইডি। ওখানে পিএন জাংশন ডায়োড বাট ফরওয়ার্ড বায়াস। সো নেক্সট কোশ্চেন, which of the following can be used as switch? সুইচ হিসেবে আমরা ট্রানজিস্টর ইউজ করি, এমপ্লিফায়ার হিসেবে আমরা ট্রানজিস্টর ইউজ করি। The least doped region in a transistor. The least doped region and least thick, that means thinnest region যেটা, সেটা কোনটা? base. Transistor is a technique controlled by current, not only current, controlled by both voltage and current. Next question, used as an amplifier. Amplifier হিসেবে কি ইউজ হয়? ডায়োড তো রেকটিফায়ার হিসেবে ইউজ হয়। সোলার সেল এটা তো ডায়োড, এলইডি এটাও ডায়োড, সেগুলো সব পিএন জাংশন ডায়োড। সো এই তিনটে ডায়োড। সো এমপ্লিফায়ার হিসেবে এই তিনটা কোনটা ইউজ হয় না? FET এটা ইউজ হয়, এটা একটা রকমের ট্রানজিস্টর, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। সো এটা ট্রানজিস্টর, FET ফর ট্রানজিস্টর, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ট্রানজিস্টর ক্যান বি used as only as switch, only as amplifier, দুইটা ট্রু না, amplifier switch দুইটাই, as amplifier and switch, কারেক্ট অ্যান্সার এটা। সো নেক্সট কোশ্চেন, the device in which only one type of carrier works. আচ্ছা, আমরা ট্রানজিস্টরের ক্ষেত্রে বা ডায়োডের ক্ষেত্রে জানি, বা যে কোনো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, যেখানে চার্জ ক্যারিয়ার হচ্ছে দুই রকম, ইলেকট্রন এন্ড হোল। বাট এই ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর এটাকে বলা হয় ইউনিপোলার ট্রানজিস্টর। ইউনিপোলার ট্রানজিস্টর। কেন এটাকে ইউনিপোলার ট্রানজিস্টর বলা হয়? বিকজ ইট ইউজেস আইদার ইলেকট্রন অর হোল, দুইটা না, ইলেকট্রন অর হোল, যে কোনো একটাকে চার্জ ক্যারিয়ার হিসেবে ইউজ করে। এটা হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। আর বাকি সবগুলোতে ইলেকট্রন এন্ড হোল দুইটাই। So the device in which only one type of carrier, either electron or hole, is used is field effect transistor. So next question, what is the relationship between IE, IB and IC? So এই রিলেশনটা কি? IE is equal to IB plus IC, that means IE minus IB is equal to IC. So এটা একটা রিলেশনশিপ, IE emitter current is equal to base current plus collector current. এটা ছাড়াও আরেকটা রিলেশন পেলাম আমরা, একটা ছিল alpha is equal to beta by 1 plus beta, এটা একটা রিলেশন। beta is equal to alpha by 1 minus alpha, এটা একটা রিলেশন। alpha is equal to collector current divided by emitter current, beta is equal to collector current divided by base current, এটা একটা রিলেশন। আর আরেকটা রিলেশন যেটা আমরা ইকুয়েশনে দেখতে পাচ্ছি, emitter current is equal to collector current plus base current. So এই চারটা, এই পাঁচটা, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, 4, 5, এই পাঁচটা ইকুয়েশন অফ কোর্স মুখস্থ থাকা লাগবে এবং এখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করতে পারি।
So next question, if amount of doping in emitter, base and collector is defined as DE, DB and DC in a transistor, then the relation will be. So এটা অলরেডি আমরা প্রশ্ন করে ফেলছি emitter এটা ডোপিং হবে ম্যাক্সিমাম, যেভাবে মনে রাখবো DO PE ম্যাক্সিমাম ডোপ ইন emitter, ওকে ম্যাক্সিমাম ডোপ। আর বেস সম্পর্কে আমরা কি বললাম যে মিনিমাম ডোপিং মিনিমাম থিকনেস, মিনিমাম ডোপিং মিনিমাম থিকনেস, ওকে। সো ডোপিংটা মাঝামাঝি থাকবে কালেক্টরের, কাজেই এমিটারের ডোপিংটা ম্যাক্সিমাম আর বেসের ডোপিংটা মিনিমাম, মাঝামাঝি কালেক্টরের ডোপিং। সো এটা কারেক্ট আনসার, ওকে। আর যদি থিকনেসের কথা বলতো তাহলে থিকনেস টি, thickness of collector is greater than thickness of emitter is greater than thickness of base. So এটা পাশাপাশি চাইলে আমরা এরকম করতে পারি, একটা থিকনেস আর একটা ডোপিং। সো এটা কনফিউজিং, তাহলে একসাথে আমরা লিখতে পারি এটা থিকনেস আর এটা ডোপিং। সো নেক্সট কোশ্চেন, রিলেশনশিপ বিটুইন আলফা এন্ড বিটা ইন কেস অফ ট্রানজিস্টর। অনেকবার আমরা পাইছি এই কোশ্চেনগুলো যে বিটা ইজ ইকুয়াল টু আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা, দিস ইজ ট্রু, এন্ড বিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা, আলফা বাই 1 মাইনাস আলফা। নেক্সট কোশ্চেন, মেইন ইউজ অফ ট্রানজিস্টরের মেইন ইউজ এজ এসি টু ডিসি কনভার্টার। এটা তো রেকটিফায়ার ডায়োড ইউজ হয়, আচ্ছা এজ রেকটিফায়ার ডায়োড ইউজ হয়, সো এটা এজ অসিলেটর হিসেবে ট্রানজিস্টর ইউজ হয়। নেক্সট কোশ্চেন, আমরা পাবো ম্যাথমেটিক্যাল প্রবলেম, ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো থেকে একটা কোশ্চেন ছিল, সো তোমাদের সময় আসতে পারে, এবং এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো খুবই ইজি, জাস্ট ইজি ক্যালকুলেশন, এক স্টেপে যে একটা ফর্মুলা লিখলাম, ইকুয়েশন লিখলাম, সেগুলো মনে রাখতেই হবে। সো ফার্স্ট কোশ্চেন, ইন কেস অফ ট্রানজিস্টর ইফ IC by IE is equal to 0.96, IC by IE যে আমাদের ইকুয়েশনগুলো মনে থাকে এটা হচ্ছে আলফা, সো আলফা দেওয়া আছে সেটা 0.96, দেন দ্য ভ্যালু অফ কারেন্ট গেইন, কারণ গেইন বলে সেটা হচ্ছে বিটা, আর এমপ্লিফিকেশন ফ্যাক্টর বলে সেটা আলফা, আলফা ইজ ইকুয়াল টু IC by IE এন্ড বিটা ইজ ইকুয়াল টু IC by IB। সো এখানে আলফা দেওয়া আছে, বিটা বের করতে হবে। সো আমরা জানি যে বিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা, আলফা বাই 1 মাইনাস আলফা। সো এখানে আলফা কত, আলফা হচ্ছে 0.96 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.96, সো 0.96 1 মাইনাস 0.96 দ্যাট মিন্স 0.04, so 0.96 divided by 0.04, so 0.96 এটাকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে পাবো 96, আর 0.04 কে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে পাবো 4, so 96 divided by 4, so 96 কে 4 দিয়ে যদি ডিভাইড করো তাহলে কত হয় 2 16 4, so 24। নেক্সট কোশ্চেন, ফর ট্রানজিস্টর আলফা 0.95, আলফা 0.95 and emitter current 0.9 মিলিঅ্যাম্পিয়ার, then what is the value of beta? যদি আলফা দেয়া থাকে বিটা আমরা বের করতে পারবো, সেটার জন্য emitter কারেন্টের দরকার পড়ে না। কিভাবে, যেটা একটু আগে আমরা বের করলাম যে বিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা, আলফা বাই 1 মাইনাস আলফা, দ্যাট মিন্স 0.95 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.95, 1 মাইনাস 0.95, দ্যাট মিন্স 0.95 ডিভাইডেড বাই 0.05। এবার আগের মতই 0.95 কে 100 দিয়ে এবং 0.05 কে 100 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে সেক্ষেত্রে উপরে 95 আর নিচে 5, so 5 দিয়ে আমি 95 কে ডিভাইড করব 145 9, so 19। So next question, amplification factor of a transistor, amplification factor, that means alpha 0.98 and emitter current is 1.5 milliampere, emitter current IE 1.5 milliampere, what will be collector current? অপশন মিলিঅ্যাম্পিয়ার, কাজে মিলিঅ্যাম্পিয়ার কে আমার এম্পিয়ারে কনভার্ট করার দরকার নাই, কারণ অপশন মিলিঅ্যাম্পিয়ার এখানে মিলিঅ্যাম্পিয়ার, কালেক্টর কারেন্ট যেটা বের হবে রেজাল্ট সেটা মিলিঅ্যাম্পিয়ারে থাকবে। সো আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু কালেক্টর কারেন্ট ডিভাইডেড বাই এমিটার কারেন্ট, সো কালেক্টর কারেন্ট বের করতে হবে, কালেক্টর কারেন্ট IC ইজ ইকুয়াল টু আলফা IE, আলফা কত 0.98 ইনটু IE এমিটার কারেন্ট কত সেটা 1.5 মিলিঅ্যাম্পিয়ার, সো 0.98 না হয়ে যদি এখানে 1 হতো তাহলে 1 ইনটু 1.5 এটা রেজাল্ট হতো 1.5, তাই না? এবার যদি 1 এর চেয়ে কম 0.98, কাজেই 1.5 এর সাথে মাল্টিপ্লাই করলে 1.5 হবে না, 1.5 এর চেয়ে কম হবে, 1.5 এর চেয়ে কম এখানে আছে 1.47 মিলিঅ্যাম্পিয়ার। কাজে অপশন দেখে কিন্তু অ্যানসার করা যায় ম্যাক্সিমাম কোশ্চেন, একদম একুরেটলি রেজাল্ট বের করে নিয়ে আসতে হবে এরকম না। সো নেক্সট কোশ্চেন, the terminal potential difference change is 0.1 volt, so potential difference বলছে বা ভোল্টেজ ডিফারেন্স সেটাকে আমি V বললাম, V due to alternation of 400 মিলিঅ্যাম্পিয়ার ইলেকট্রিক কারেন্ট, সো ইলেকট্রিক কারেন্ট দেয়া আছে I, ওকে I, অথবা এটাকে আমরা del I লিখতে পারি, এটাকে del V লিখতে পারি। ট্রোপিয়ান জাংশন, রেজিস্ট্যান্স R is equal to V by I, V by I, যদি ভুলে যাও আমি বারবার বলতেছি, ভুলে গেলে এই ট্রায়াঙ্গলের কথা মনে করবা, এই উপরে V এখানে I এখানে R, V is equal to IR, R is equal to V by I is equal to V by R, so R is equal to V by I, V by I, so এখানে ভোল্টেজ কতটুকু দেওয়া আছে সেটা হচ্ছে 0.1, 0.1 ডিভাইডেড বাই কারেন্ট কতটুকু 400, সো 400 মিলিঅ্যাম্পিয়ার, সো এটাকে আমার এম্পিয়ার নিতে হবে, দ্যাট মিন্স 10 ইনভার্স 3 মাল্টিপ্লাই করতে হবে 400 ইনটু 10 ইনভার্স 3, সো 400 ইনটু 10 ইনভার্স 3 যদি হয় দ্যাট মিন্স উপরে 0.1 লিখলাম আর নিচে 400 ইনটু 10 ইনভার্স 3, 10 ইনভার্স 3 মানে কি 1 বাই 10 কিউব মানে 1 বাই 1000, সো 1000 দিয়ে যদি আমি 400 কে ডিভাইড করি তাহলে পাবো 0.4, সো 0.4, সো এর রেজাল্ট কি হচ্ছে 1 বাই 4, 1 বাই 4 মানে হচ্ছে 0.25, সো 0.25 ওহম। সো নেক্সট কোশ্চেন, বিটা অফ এ ট্রানজিস্টর ইজ 50, what will be the value of alpha? So we know that alpha is equal to beta by 1 plus beta, so beta যদি 50 হয় তাহলে alpha হবে 50 by 1 plus 50, that means 50 by 51। next question, for a common base transistor IC by IE, IC by IE means current amplification factor alpha 0.98, what is the value of current amplification factor during having কমন এমিটার কানেকশন অফ ট্রানজিস্টর? আচ্ছা এখানে খেয়াল করো, এখানে প্রত্যেকটা অপশনে কিন্তু গ্রেটার দেন 1, দ্যাট মিন্স এখানে আসলে জানতে চাইছে বিটা, আলফা দেয়া আছে বিটা জানতে চাইছে, আর এখানে লিখছে কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর, এর মধ্যে দুইটা কোশ্চেন এরকম একটু কারেকশন করার মতো আছে আর কি, সো এরকম একটা আছে, সেখানে জানতে চাইছে কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর, অ্যাকচুয়ালি কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর জানতে চাই না, এখানে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে কারেন্ট গেইন ফ্যাক্টর, কিভাবে বুঝলাম, কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর কোনো অ্যানসার হবে না, সবগুলো গ্রেটার দেন 1, কাজে গেইন ফ্যাক্টর জানতে চাইছে, দ্যাট মিন্স বিটা, আর আলফা কেন জানতে চাইছে, আলফা তো দিয়ে দিয়েছে 0.98, ওকে। সো বিটা জানতে চাইছে, বিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা, আলফা বাই 1 মাইনাস আলফা, আলফা কত 0.98, 1 মাইনাস আলফা দ্যাট মিন্স 1 মাইনাস 0.98, so 1 minus 0.98 that means 0.02, so 0.98 0.02 দুইটাকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে উপরে আমি পাচ্ছি 98 নিচে 2, so 98 divided by 2 that means 49 is the result of beta। So next question, if alpha is 0.9 for a transistor, what is the value of beta? Same question, beta is equal to alpha divided by 1 minus alpha, so alpha 0.9 divided by 1 minus 0.9, 1 minus 0.9, 1 minus 0.9 that means 0.1, so 0.9 divided by 0.1 দুইটাকে যদি আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করি 9 by 1 that means 9, so question answer হবে 9, so beta 9। তো এটা কিন্তু অ্যানসার দেখে বলে দেয়া যাচ্ছে, জানতে চাইছে what is the value of beta, এবং we know that beta is always greater than 1, অপশনে সবগুলো less than 1 আর একটা equal to 1 বা greater than 1 একটা অপশন 9, so এটা হবে অ্যানসার। In a transistor there is a common base configuration, its emitter current is 0.85 milliampere, emitter current দেয়া আছে, so এর উপর আমরা লিখলাম এখানে emitter current IE and the base current is 0.05 milliampere, so base current, so IB লিখলাম এখানে, what will be its current amplification factor alpha? So we know that alpha is equal to IC divided by IE, so এখানে emitter current দেয়া আছে, emitter current দেয়া আছে, base current দেয়া আছে, collector current লাগবে আমাদের, so আমরা কাজ করতে পারি এই collector current এটাকে এরকম লিখতে পারি emitter current minus base current, the emitter current IE is equal to IB plus IC, so IE minus IB is equal to IC, so যদি collector current বের করতে বলে emitter current থেকে base current minus করে দিব, যদি base current বের করতে বলে তাহলে সেক্ষেত্রে emitter current থেকে collector current minus করে দিব, why? Because collector current and base current এর যে addition সেটাই হচ্ছে emitter current, so divided by emitter current। So এবার ক্যালকুলেশন করি, emitter current 0.85 minus base current 0.05 divided by emitter current that means 0.85, so the answer কি হবে 0.85 minus 0.05 that means 0.8 divided by 0.85,
আচ্ছা, এবার 0.85 দিয়ে যদি আমি 0.85 কে ডিভাইড করতাম তাহলে পাইতাম 1, বাট 0.85 এর চেয়ে একটা স্মলার নাম্বার 0.80, কাজে 1 পাবো 1 এর চেয়ে একটু কম পাবো, সো 1 এর চেয়ে একটু কম অপশন একটাই 0.9। নেক্সট কোশ্চেন, ইন এ কমন বেস ট্রানজিস্টর the collector current is 0.85 ampere, 0.85 ampere, the collector current, that means IC, and base current is 0.05 milliampere, so IB, base current. What will be its current implication factor? Alpha, so alpha is equal to IC divided by IE. So এখানে কিন্তু আগের কোশ্চেনের মতই এখানে IC দেয়া আছে, IB দেয়া আছে, কিন্তু এখানে আবার IE ইমিটার কারেন্ট দেয়া নেই, যেমন আগেরটাতে কালেক্টর কারেন্ট দেয়া ছিল না, এবার এটাতে ইমিটার কারেন্ট দেয়া নেই। সো এবার আমরা কি করতে হবে, কালেক্টর কারেন্ট দেয়া আছে, IC টা রাখলাম, আর ইমিটার কারেন্ট এর জায়গায় আমি কি লিখতে পারি, ইমিটার কারেন্ট হবে কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট। ওকে, সো এবার IC এর জায়গায় 0.85 লিখলাম, 0.85 এম্পিয়ার। ওকে, আর কালেক্টর কারেন্ট যেটা, কালেক্টর কারেন্ট 0.85, এখানে 0.85 লিখলাম, 0.85 প্লাস বেস কারেন্টটা কিন্তু মিলি এম্পিয়ারে দেওয়া, সো এটা যদি মিলি এম্পিয়ারে দেওয়া, যদি এটা মিস্টেক না হয়ে থাকে, ধরে নিচ্ছি এম্পিয়ার, সেক্ষেত্রে এটা তো মিলি এম্পিয়ারে, সো এটা যদি মিলি এম্পিয়ারে দেওয়া থাকে এটাকে আমার এম্পিয়ারে কনভার্ট করতে হবে। সো এটাকে যদি আমি এম্পিয়ারে কনভার্ট করি তাহলে এখানে আমি পাচ্ছি 0.05 ইনটু 10 ইনভার্স 3, সো মিলি এম্পিয়ার থেকে এম্পিয়ারে নিতে চাইলে 1000 দিয়ে ডিভাইড করতে হবে, দ্যাট মিন্স 10 টু দি পাওয়ার -3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, সো 0.85 আর নিচে হচ্ছে 0.85 প্লাস সামথিং। ওকে, সো এবার খেয়াল করো, 0.85 কে যদি আমি 0.85 দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো, 1 পাবো, আর 0.85 কে যদি আমি 0.85 এর চেয়ে কিছুটা লার্জার নাম্বার দিয়ে ডিভাইড করি তাহলে 1 এর থেকে কিছুটা কম ভ্যালু পাবো। সো এখানে 1 এর চেয়ে কম ভ্যালু অপশন একটাই আছে, 0.999 সামথিং। ওকে, সো এটা হবে স্যার। সো নেক্সট কোশ্চেন, if collector flow of a transistor is 5 milliampere, so এটা হচ্ছে collector current IC, and base flow is 100 microampere, so the base current IB 100 microampere. What is its emitter flow? So emitter current IE is equal to collector current plus base current. So এটা 5 milliampere, 5 milliampere রাখলাম, কেন কারণ অপশন সব milliampere, প্লাস base current এটা microampere, এটাকে milliampere কনভার্ট করতে হবে কারণ সব milliampere অপশনে। সো 100 into 10 inverse 3 milliampere, 10 inverse 3, 100 into 10 inverse 3 milliampere. So microampere থেকে milliampere নেওয়ার উপায় কি, 10 to the power -3 মাল্টিপ্লাই করতে হবে, আর milliampere থেকে microampere থেকে যদি আমি milliampere নিতে চাই, so micro হচ্ছে 10 to the power -6 আর কি। সো আর যদি milliampere থেকে microampere নিয়ে লাগতে আমাদের তাহলে 10 কিউব মাল্টিপ্লাই করলে হবে। আচ্ছা, সো 5 milliampere plus 100 into 10 to the power -3 milliampere, সো এখানে 5 plus 100 into 10 to the power -3, 10 to the power -3 মানে কি 1 by 10 কিউব, মানে 1 by 1000, তার মানে 100 divided by 1000, that means 0.1 milliampere. So 5 plus 0.1, that means 5.1 milliampere. So next question, the emitter current and base current of a transistor are 1 milliampere and 0.05 milliampere respectively. So emitter current and base current IB. What is the collector current? So collector current কি হবে, ওই emitter current থেকে base current minus করলে পেয়ে যাবো। So emitter current 1 milliampere minus 0.05 milliampere, that means 0.95 milliampere হবে collector current. So next question, due to 20 milliampere emitter flow, so emitter current এখানে 20 milliampere, so IE emitter current 20 milliampere. It is found 18 milliampere collector current. So collector current IC 18 milliampere. What is the magnitude of base current flow in a transistor? So base current transistor. So base current হবে emitter current minus collector current, that means 20 minus 18, so 2 milliampere. So এটা আমাদের লেকচার 4, so সেই সাথে আমাদের চ্যাপ্টার 10 সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের সমাপ্তি। তো মোটামুটি এই কয়েকটা কোশ্চেন সলভ করলে এবং খুব ভালোভাবে থাকলে মেডিকেল এডমিশন টেস্টে কিন্তু কোনো কোশ্চেন আসলে আমরা অ্যানসার করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।